দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হলো। আমরা দুর্নীতির সাথে কোনো রকম আপোষ করি না, সে যত বড়ই নেতা হোক। সম্প্রতি এই নিয়োগ দুর্নীতিতেই ইডি গ্রেফতার করে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তার ক্ষেত্রেও যে শাস্তির পথেই হাঁটবে তৃণমূল, সেই ইঙ্গিত শাসক দলের নেতাদের কথাতেই ইতিমধ্যেই মিলেছে। এই পরিস্থিতিতে ফের দলের নেতাকর্মীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। নিয়োগ দুর্নীতি নিয়ে নিয়মিত রাজ্যের শাসক দলকে আক্রমণ করে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মালদার গাজলের প্রশাসনিক সভা থেকে নাম না করে সেই শুভেন্দুকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই আমি তো একদিকে খুশি, কয়েকটা ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। পুরুলিয়ার ছেলে মেয়েদের টোটাল বঞ্চিত করা হয়েছিল। পুরুলিয়ার কোটা নিজের পকেটে কেউ কেউ ঢুকিয়ে নিয়েছিলেন। কিসের বিনিময়ে নাইবা বললাম। মাননীয় আদালতকে দুপায়ে প্রণাম করে বলবো, একবার খোঁজ নিয়ে দেখুন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে বিঁধতে বারবারই নিয়োগ দুর্নীতিকে অস্ত্র করতে চাইছে বিরোধীরা। বিরোধীদের সেই অস্ত্র ভোঁতা করতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মঞ্চ থেকে সুর চড়ালেন। নিউজ 18 বাংলা। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एज स्टील का। খবর এক নজরে নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। খবর এক নজরে নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ঘাম করে। আর যেদিকে দুলবে কেন্দ্রীয় দলকে শুধু সেই দিকেই যেতে হবে, সেদিকেই যেতে হবে, না হলেই তো দেখছি এদের গা জ্বলছে। টিকটিকি সাপের পর এবার মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা। চন্দ্রকোনার ধামকুড়িয়া অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা। খিচুড়িতে আরশোলা মেলার খবর শোনা মাত্র বাকি শিশুদের খিচুড়ি খেতে নিষেধ করেন কেন্দ্রের সহায়িকা। ঘটনায় ভুল স্বীকার অঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকার। খবর পেয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে যান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও। খিচুড়ি বিতরণ হওয়ার পর বাড়িতে গিয়ে দেখতে, ছেলেকে খাওয়াবে সেই সময় দেখতে যে ঢালার পরে খিচুড়িটা থালায় ঢালার পরে দেখলো একটা আরশোলা তার সঙ্গে মাখানো হয়ে আছে। ছেলে ঠাকুমা সেটাকে বার করে দেখলো, এখানকে আনলো। প্রথমে দুজনের নাকি মানতে চাইছিল না, তারপরে বললো হ্যাঁ, তাহলে প্রত্যেক ছেলের বাড়িতে বাড়িতে নাকি গিয়ে বলে খাওয়া কি চান আপনারা? আমরা চাই স্কুলের যাতে পরিবেশ চেঞ্জ হোক, বা স্কুলের চারিদিকে যে নোংরা ফোংরা পড়ে থাকে, ডিমের খোলা, এইসব কোনো দূরের দিকে ফেলে। খিচুড়ি করেছে, খিচুড়ির মধ্যে আমি কোনো কিছু দেখতে পাইনি। আচ্ছা, ওরা খাবারটা নিয়ে চলে গেছে। আচ্ছা, 15-20 মিনিট বাদে এখানে আসছে। আচ্ছা, এসে আমাকে দেখে টিফিনের মধ্যে একটা আরশোলা আছে। আমি বলেছি হতেই পারে, ওনার মা আসছিল, আমি বলেছি খাবারটা হতেই পারে, আপনারা ফেলে দিন। তারা বলছে আমাদের তাহলে আমি আবার করে খাবার দাও। আমি সেই মতো আবার খাবার দিয়ে দিয়েছি। আমি ওরা মেনে নিয়েছি, হয়তো হতেই পারে, মানুষের পড়ে যেতেই পারে। তারপর কি সবাইকে বারণ করলেন? হ্যাঁ, তারপরে আবার দিদি কতগুলোকে ফোন করে বারণ করেছে, তারপর আমি আবার বারণ করেছি। আমাদের কাছে যে খবর পৌঁছেছিল সেই খবরের ভিত্তিতে আমরা যাচাই করে দেখলাম। আমাদের যে সমস্ত জিনিসপত্র দেখলাম আমাদের বিডিও স্যারকে এবং সিডিও সাহেবকে জানানো হচ্ছে, তারপরে যা ব্যবস্থা। মিড ডে মিল নিয়ে ফের অব্যবস্থা। দাসপুরের সেনাপতিপাড়ার অঙ্গনবাড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্নার জন্য নেই রান্নাঘর। প্রায় 50 জন শিশুর রান্না হচ্ছে রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে। ত্রিপল পেটে রান্নার মধ্যে উড়ে এসে পড়ছে ধুলোবালি। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না নিয়ে উঠছে প্রশ্ন। এইখানে আমাদের এই রকম করে দিয়েছে, যেমন দিয়েছে
তবু আমরা তিরপল কিনে এটা ঘিরেছি, না হলে এটা ঘিরাও ছিল না। এমনি রাস্তার ধার মানে গাড়ি গেলেই তো ধুলো, রাস্তার ধার ধুলো পড়ছে, তো তবু আমরা জানিয়েছি, তো অঞ্চলে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, কিন্তু হয়নি। তো কি করবো, তারা করে দেয়নি। এবার অঞ্চল থেকে বলেছে এবছর না হলে আর বছর করে দিবে, পরের বছর করে দিবে। 1 নম্বরের জল নাই, 2 নম্বর রান্নাশালা রাস্তার ধারে রান্নাশালা, সেটা একদম ধুলোবালি পড়ছে। সেই সব মনে হয় এইগুলো কিছু মানে খাবারের সমস্যা, খাবারের যে সামনেই সব কিছু ধুলোবালি পড়ছে, বাচ্চাদের এগুলো তো অনেক কিছু অসুবিধা হচ্ছে। গ্যাসের সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেম এখনো চালু হয়নি। আমরা অঞ্চলে অবগত করেছি অনেকবার, ম্যাডামের কাছে দরখাস্তও দিয়েছি, কিন্তু এই তো দেখছেন যে টাকা সব বন্ধ, এমবি এনার্জি বলুন 15 সব টাকা বন্ধ হয়ে আছে। টাকা না এলে তো কিছু করতেও পারছি না, এটা আমাদেরও খারাপ লাগছে। মিড ডে মিলের রান্নায় নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। চাকুলিয়ার চোপড়াবাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা, খবর পেয়ে ঘটনাস্থলে বাজারগাঁও পঞ্চায়েতের প্রধান। সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। তো নিজে দেখছি এই চাল ডাল যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এটা কিন্তু এলিফ্যান্ট টিএমটি 600 SD এখন আরো এক্সট্রা মজবুত। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD এখন আরো এক্সট্রা মজবুত। দেখছেন নজরে 18, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এই মুহূর্তে চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। আজ আরো বাড়লো তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে, আগামীকাল থেকে কেমন আবহাওয়া থাকবে? দেখো, আজ যেমন তাপমাত্রা বেড়েছে, এই তাপমাত্রা বাড়ার কথাই পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের। তবে আগামীকাল থেকে ফের হাওয়া বদল হবে, অর্থাৎ আজ বিকেল বা রাত থেকেই উত্তরে হাওয়া বইতে শুরু করবে এবং এই উত্তরে হাওয়া আগামী 2-3 দিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমে যেতে পারে কলকাতায়। যে তাপমাত্রা আজ কলকাতায় স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি রয়েছে, 4 ডিগ্রি ওপরে রয়েছে, সেই তাপমাত্রা আগামী 2-3 দিনে অন্তত সেই তাপমাত্রা কমে যাবে এবং স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেও চলে যেতে পারে। অর্থাৎ 15 ডিগ্রির কাছে কলকাতায় এবং জেলার ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলার ক্ষেত্রে 12 ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে। অর্থাৎ আরো একটা শীতের স্পেল উত্তরে হাওয়া বইছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে সেভাবে কোনো প্রভাব নেই এবং তার ফলে যে উত্তরে হাওয়া আসছে উত্তর পশ্চিম ভারত থেকে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই এই উত্তরে হাওয়া আসছে এবং উত্তরে হাওয়া এসে বাংলায় আরো একটা শীতের স্পেল। আগামী 2-3 দিনে যে তাপমাত্রা কমবে সেটা আরো 2-3 দিন রাইজ হবে, অর্থাৎ 4-5 দিনের একটা শীতের স্পেল। জুনেলা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আপনার বয়স কি 25-এর কম, ভাবছেন অ্যাঙ্কার হবেন? নিউজ 18 বাংলায় আসছে শিলিগুড়িতে। খুঁজতে নতুন মুখ, আগামী সেরা অ্যাঙ্কার। 3 এবং 4 ফেব্রুয়ারি শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে নিউজ 18 বাংলার অ্যাঙ্কার হান্ট। আজই সিভি পাঠান careers.news18bangla2023@gmail.com। আপনার বয়স কি 25-এর কম? আপনি কি ইংরেজিতে কথা বলতে সাবলীল? বাংলা এবং হিন্দিতেও সমান দক্ষ? খবরের নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? ভাবছেন অ্যাঙ্কার হবেন? নিউজ 18 বাংলা আসছে আপনার শহরে। খুঁজতে নতুন মুখ, আগামীর সেরা অ্যাঙ্কার। 3রা ও 4ঠা ফেব্রুয়ারি শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে নিউজ 18 বাংলার অ্যাঙ্কার হান্ট। আজই সিভি পাঠান। নিউজ 18 বাংলা কার্নিভাল, কো-পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্মান নিয়ে আমরা থাকছি মেগা কার্নিভালে। पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টি। স্ন্যাক্স পার্টনার অন্নপূর্ণা স্বাদিষ্ট লিমিটেড। হ্যাপি মাঞ্চ টাইম। কামিং আপ নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়।
এরপর থাকছে লোকসভা ভোটের আগে আজ মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি থেকে আয়কর ছাড়, রেহাই মিলবে মধ্যবিত্তের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার অপেক্ষায় দেশ। তাপস মণ্ডল, গোপাল দলপতিকে প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ এর। কুন্তল, গোপালকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ। 1 সপ্তাহের মধ্যে আরো তথ্য জমা দিতে নির্দেশ গোপালকে। কুন্তলের যাবতীয় অভিযোগ মিথ্যা, দাবি গোপালের। কামিং আপ নিবেদন করলো এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। SRMB रियल स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल स्टील का। খবর এই মুহূর্তে নিবেদন করছে पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টি। খবর এই মুহূর্তে নিবেদন করলো पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টি। 24-এর লক্ষ্যে বাজেট কি জনমোহিনী হবে? নির্মলার বহি খাতায় লুকিয়ে কোন ট্রাম্প কার্ড? আয়করে ছাড় নাকি পণ্যের দাম কমানো? কোন চালে বাজেটের বাজিমাত? বাজেটের খুঁটিনাটি নিউজ 18 বাংলায় 1 ফেব্রুয়ারি সকাল থেকে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। প্রতিরক্তই খারাপ, চলার কাবিল নেই এই চালের ভাত। কি করে খাই? ছেলে পিলেকে খাওয়াই কি করে? এগুলা যে কেউ খেলে তো অসুস্থ হবে, আরামে হবে, কোনো ব্যাপার নেই। তো আপনার হিসাবে কি এটা অন্যায়? অন্যায় হচ্ছে তো। কাল কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদী সরকারের। বিশেষজ্ঞদের মতে ভোটমুখী বাজেটে ঢালাও ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার, রেহাই মিলবে বাজেটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য বলছেন এবারের বাজেট দেশের জন্য, দেশবাসীর জন্য। বিগত 9 বছরে মোদী সরকার একবারের জন্য কর ছাড় দেয়নি। এবারের বাজেটে কর ছাড়ের ঘোষণা থাকবে। বাজেট ঘোষণার দিকে তাকিয়ে মধ্যবিত্ত চাকরিজীবীরা। भारतीय जनता पार्टी के नेतृत्व में एनडीए सरकार, उसका एक ही मकसद रहा है, इंडिया फर्स्ट, सिटीजन फर्स्ट। सबसे पहले देश, सबसे पहले देशवासी। उसी भावना को आगे बढ़ाते हुए ये बजट सत्र में भी तकरार भी रहेगी, लेकिन तकरीर भी तो होनी चाहिए। और मुझे विश्वास है कि हमारे विपक्ष के सभी साथी बड़ी तैयारी के साथ, बहुत बारीकी से अध्ययन करके सदन में अपनी बात रखेंगे। सदन देश के नीति निर्धारण में बहुत ही अच्छी तरह से चर्चा करके अमृत निकालेगा, जो देश को काम आएगा। নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গাজলের সভা থেকে মমতার বার্তা, কেউ অন্যায় করলে তার দায় নেবে না দল। নাম না করে কি মানিক কুন্তলদের বার্তা? শুরু জল্পনা। একই সঙ্গে পুরুলিয়ার নিয়োগ দুর্নীতি নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর। যখন শিক্ষক নিয়োগ হয়েছিল আমি কোনোদিন কিছু বলিনি। আদালতে কেস চলছে, আমি আশা করি ভালো বিচার হবে। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। পুরুলিয়ার ছেলে মেয়েদের টোটাল বঞ্চিত করা হয়েছিল। পুরুলিয়ার কোটা নিজের পকেটে কেউ কেউ ঢুকিয়ে নিয়েছিলেন। কিসের বিনিময়ে নাইবা বললাম।
ফের কেন্দ্রীয় বঞ্চনায় সরব মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ আবাস সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে 1 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া বলে দাবি মমতার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, টাকা দেওয়ার বদলে সমালোচনায় ব্যস্ত কেন্দ্র। পাল্টা কেন্দ্রীয় টাকা নয় ছয়ের অভিযোগ বিজেপির। খুব সহজ বলা, এই চাই ওই চাই, বলে তুমি টাকাগুলো দাও। 1 লক্ষ কয়েক হাজার কোটি টাকার ওপর আমাদের টাকা পাওনা আছে, আমাদের পাওনা টাকা দেয় না, উপরন্ত শুধু গাল দেয়। তুমি আমাকে যত পারো গালি দাও, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি গাল এগিয়ে দেবো, যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও। নিউজ 18 নেটওয়ার্ক, আপনি দেখছেন নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़। SRMB TMT হেডলাইন্স নিবেদন করছে বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। লোকসভা ভোটের আগে আজ মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি থেকে আয়কর ছাড়, রেহাই মিলবে মধ্যবিত্তের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার অপেক্ষায় দেশ। তাপস মণ্ডল, গোপাল দলপতিকে প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির। কুন্তল, গোপালকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ। 1 সপ্তাহের মধ্যে আরো তথ্য জমা দিতে নির্দেশ গোপালকে। কুন্তলের যাবতীয় অভিযোগ মিথ্যা, দাবি গোপালের। আজ ইডিতে শান্তনুর হাজিরার নির্দেশ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কড়া মুখ্যমন্ত্রী, কেউ অন্যায় করলে দায় নেবেন না, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়ার শিক্ষক দুর্নীতিতে নাম না করে শুভেন্দুকে খোঁচা। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের মুখ পুরল সিবিআই এর। সিটের তদন্তে আবারও ক্ষুব্ধ বিচারপতি। 3 মাসে 2 বার ভাঙা হলো হাইকোর্টের তৈরি সেট। অপসারিত তদন্তকারী অফিসার, নয়া সিট গঠনের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নবম দশমের নিয়োগ তদন্তেও সিবিআই এর ক্ষুব্ধ হাইকোর্ট। জমি বিতর্কে নয়ামোড়, 13র গেরোয় কি ইচ্ছাকৃত? উত্তরাধিকারে প্রাপ্ত জমির মাপ কমল কিভাবে? অমর্ত্যর বাবাকে লিজ 138 ডেসিমেল, নয়া লিজে অমর্ত্যকে 125 ডেসিমেল। কেন 13 ডেসিমেল জমি কম? বিশ্বভারতীর বিরুদ্ধে উঠছে প্রশ্ন। বোলপুরের রাঙাবিতানে বিশ্বভারতীর আশ্রমিক ও পড়ুয়াদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। শুনলেন অভিযোগ, ফের মমতার নিশানায় বিদ্যুৎ চক্রবর্তী। কেউ মনে করেন যে স্টুডেন্টদের বা অধ্যাপকদের বা কর্মচারী বৃন্দকে ক্ষমতার জোরে একটা মেরুকরণ করবার জন্য, গৌরীকরণ করবার জন্য তাদের বুলডোজ করবেন, তাহলে একটা লোকও যদি সাথে না থাকে, মনে রাখবেন আমি ওদের সাথে আছি। জমি বিতর্কের মাঝেই ফের মুখ্যমন্ত্রীর প্রশংসা। ফের মোদীর বিকল্প হিসেবে তৃণমূল নেত্রীর নাম। মোদী সরকারের পরিবর্তে সরকার গঠনের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। নরেন্দ্র মোদীর বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কিনা আমি জানি না, তবে তিনি তো নিশ্চয়ই বড় দেশনেত্রী। রাজ্যে বারবার কেন্দ্রীয় দল, ফের সরব মমতা। অশ্বডিম্ব বলে কটাক্ষ। প্রাপ্য টাকা না দিয়ে কেন্দ্রীয় দল পাঠিয়ে রাজনীতি। গাজলের সভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব, ডিমডিমা ডিম বাজিয়ে বেড়াচ্ছেন। নাম না করে শুভেন্দুকে তোপ, ডাকাত গদ্দাররা দল ছাড়াই খুশি। মন্তব্য মমতার। প্রকল্পে টাকা না দেওয়ার জন্য নালিশে তোপ মুখ্যমন্ত্রীর। ধানবাদে ফের ভয়াবহ আগুন। ব্যাংক মোড়ে বহুতলে আগুনে মৃত 3 শিশু সহ 14, আহত বেশ কয়েকজন। মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর। হেডলাইন্স নিবেদন করলো বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। সহ নিবেদন করলো Meghbela Broadband, the network that works. Sister Nivedita University, New Town, Kolkata. Reinvent yourself beyond boundaries.
আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদী সরকারের। বিশেষজ্ঞদের মত, ভোটমুখী বাজেটে ঢালাও ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস আম জনতার। রেহাই মিলবে বাজেটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য বলছেন, এবারের বাজেট দেশের জন্য, দেশবাসীর জন্য। বিগত 9 বছরে মোদী সরকার একবারের জন্য কর ছাড় দেয়নি। এবারের বাজেটে কর ছাড়ের ঘোষণা থাকবে। বাজেট ঘোষণার দিকে তাকিয়ে মধ্যবিত্ত চাকরিজীবীরা। সামান্য কমলেও 2023 সালে স্থিতিশীলই থাকবে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার, এমনই পূর্বাভাস দিল আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF। সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে 2023 সালের ভারতের বৃদ্ধির হার 6.1% হতে পারে। 2023 সালের মার্চ মাসে শেষ হতে চলা অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার 6.8% থাকবে বলে গত অক্টোবর মাসেই জানিয়েছিল IMF। গোটা বিশ্বের অর্থনীতির অবস্থা নিয়ে মঙ্গলবারই নিজেদের জানুয়ারি মাসের আপডেট প্রকাশ করেছে IMF। তাতে দেখা যাচ্ছে 2023 সালে বিশ্বজুড়েই আর্থিক বৃদ্ধির হার 3.4% থেকে কমে 2.9% হতে পারে। আবার 2024 সালে তা বেড়ে 3.1% হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গাজলের সভা থেকে মমতার বার্তা, কেউ অন্যায় করলে তার দায় নেবে না দল। নাম না করে কি মানিক কুন্তলদের বার্তা? শুরু জল্পনা। একই সঙ্গে পুরুলিয়ার নিয়োগ দুর্নীতি নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর। ফের কেন্দ্রীয় বঞ্চনায় সরব মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ আবাস সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে 1 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া বলেই দাবি মমতার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, টাকা দেওয়ার বদলে সমালোচনায় ব্যস্ত কেন্দ্র। পাল্টা কেন্দ্রীয় টাকা নয় ছয়ের অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় দলে ক্ষুব্ধ মমতা। রাজ্যে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, উল্টে সবকিছুতেই কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় দল এসে অশ্বডিম্ব হচ্ছে বলেই কটাক্ষ মুখ্যমন্ত্রীর। টাকা সঠিক খরচ হচ্ছে কিনা তা তদন্ত করতেই কেন্দ্রীয় দল, পাল্টা বিজেপির। শুভেন্দু নালিশে রাজ্যে কেন্দ্রীয় দল, দিল্লির প্রতিনিধিরা কিভাবে কাজ করবেন তাও ঠিক করে দেবেন শুভেন্দু। বিরোধী দলনেতার টুইট ঘিরে জল্পনা। মিড ডে মিল দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল, রাজ্যের বেছে দেওয়া স্কুলে না গিয়ে আচমকা হানা দেওয়া উচিত দলের। টুইটে দাবি শুভেন্দুর। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। 13 গেরোয় কি ইচ্ছাকৃত? নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর জমি হাতানোর অভিযোগ। 1.25 বিঘা জমির জন্য চুক্তি হলেও উনি ভোগ করেছেন 1.38 বিঘা জমি বলেই অভিযোগ বিশ্বভারতীর। অর্থাৎ 13 ডেসিমেল হেসি জমি। এবং 1943 সালে বিশ্বভারতীর থেকে 1.38 বিঘা জমি লিজ নেন অমর্ত্যর বাবা আশুতোষ সেন। 2006 সালে জমির মিউটেশন করেন অমর্ত্য সেন। তখনই জমির পরিমাণ 13 ডেসিমেল কমে যায়। গাফিলতি কার? তাই নিয়েই উঠছে প্রশ্ন। বোলপুরের রাঙাবিতানে মুখ্যমন্ত্রী। রাঙাবিতানে ছাত্রছাত্রীদের শোকজ। অধ্যাপকদের বরখাস্ত করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। রাঙাবিতানের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতাকে সামনে পেয়ে অভাব অভিযোগ জানান পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। উপাচার্যকেও নাম না করে এক হাত নেন মমতা। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের আদালতে মুখ পুরল সিবিআইয়ের। তাদের তদন্তে আবারও ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভেঙে দিলেন সেট, সরিয়ে দিলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে। 3 মাসে এই নিয়ে দুবার সিবিআইকে নয়া সেট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন আদালতে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, জীবদ্দশায় এমন অযোগ্য অফিসার দেখেননি। নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তার মুখে বারবার শোনা গিয়েছে গোপাল দলপতির নাম। সেই গোপালকে হন্যে হয়ে খুঁজছিল ইডি। হঠাৎই সোমবার গোপাল নিজেই ফোন করেন ইডি দফতরে। মঙ্গলবার শটান হাজির ইডি দফতরে। তাপস মণ্ডলের দাবি, গোপালকে খুঁজে পেতে সাহায্য চায় ইডি অফিসাররা, আর মেদিনীপুরের বাসিন্দা হওয়াতেই সাহায্য চায় ইডি, এমনটাই দাবি তাপসের। মানিক ঘনিষ্ঠ কলেজ মালিকের এই হেন ভূমিকায় প্রশ্ন উঠছে, আর গোপালকে ঢাল করতে চাইছে তাপস। বুধবার হাওড়ায় পানীয় জল সরবরাহ বন্ধ। ভূগর্ভস্থ পাইপ লাইনের কাজের জন্য বুধবার দুপুর 12টা থেকে হাওড়া পুরো এলাকায় জল বন্ধ। পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত। মিড ডে মিলে কেন্দ্রের 16 দফা গাইডলাইন মানা হচ্ছে কি? ক্ষতি দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। এদিন ডেবরার ধামতোর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা। পরিচ্ছন্নতার জন্য এদিন অ্যাপ্রন এবং মাথায় টুপি পরেই মিড ডে মিলের রান্নার রাঁধুনিরা। রান্নার মান বুঝতে খাবার চেখে দেখেন দলের সদস্যরা।
বিজেপি কর্মীর মাথা ফাটালেন বিজেপি নেতাই। বর্ধমান জেলা বিজেপি অফিসের ঘটনায় চাঞ্চল্য। বিজেপি কর্মী গোবিন্দ ব্রহ্মকে মারধরের অভিযোগ বর্ধমান শহর ৪ নম্বর মণ্ডল সভাপতি রাজচন্দ্রের বিরুদ্ধে। রডের আঘাতে মাথা ফাটে গোবিন্দ ব্রহ্মর। দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জে বিকে হাই স্কুলে কেন্দ্রীয় প্রতিনিধি দল মিড ডে মিলের রান্নার মান খতিয়ে দেখতে যান প্রতিনিধি দলের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্যরা। খোঁজ নেন পুষ্টির বিষয়েও। স্কুলের মিড ডে মিল পর্যবেক্ষণে কেন্দ্রীয় প্রতিনিধি দল দক্ষিণ ২৪ পরগনায় মগরাহাট পশ্চিম বিধানসভার শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে কেন্দ্রের ৮ জন প্রতিনিধি আসেন এবং স্কুলের রান্নার গুণমান, খাবার তালিকা, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও পোশাক খতিও দেখেন। এদিন কেন্দ্রীয় দলের সঙ্গে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ। কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে অভিযোগ জানানোর চেষ্টা বিজেপি নেতার। হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙ্গা পঞ্চায়েত অফিসের সামনে এই ঘটনা। আবাস যোজনা নিয়ে অভিযোগ জানানোর চেষ্টা, যদিও কেন্দ্রীয় প্রতিনিধি দলের কেউই আসেননি। পরে পঞ্চায়েত সদস্য গিয়ে বিজেপি নেতার সমস্যার কথা শোনেন। বীরভূমের মোহাম্মদ বাজারে উদ্ধার হয় প্রায় ৮১,০০০ বৈদ্যুতিন ডিটোনেটর। রাজ্য পুলিশের এসটিএফ বিপুল এই বিস্ফোরক উদ্ধার করে। গ্রেফতার করা হয় ৩ জনকে। আর এই ঘটনা তদন্তভার নেয় এনআইএ। তারাই সোমবার হাওড়া থেকে গ্রেফতার করে মূল অভিযুক্ত মুমতাজ আলী ওরফে রিন্টুকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিন্টুই বৈদ্যুতিন ডিটোনেটর সাপ্লাই চক্রের মাথা। আর ধৃতকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে পেয়েছে এনআইএ। পুকুর ভরাট নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। চুচুড়া ৩ নম্বর ওয়ার্ডের ত্রিকোণ পার্কের ঘটনা। অভিযোগ, তৃণমূল পার্টি অফিসের পিছনে পুকুর ভরাট চলছিল। ঘটনাস্থলে বিজেপি কর্মীরা গেলে সংঘর্ষ শুরু হয়। লোকালয়ে বন্যপ্রাণীদের হানা রুখতে ভাল্লুক এবং বাইসনকে রেডিও কলার পরানোর উদ্যোগ। এক জার্মান সংস্থার সহযোগিতায় বন দপ্তর কর্মীদের নিয়ে গরুমারা জাতীয় উদ্যানে প্রশিক্ষণ। বাইসন ও ভাল্লুকের গতিবিধি জানতে এই ধরনের রেডিও কলার পরানোর উদ্যোগ। ঘুম পাড়ানির গুলি করে রেডিও কলার পরাবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বনকর্মীদের। কয়লা পাচার মামলায় আত্মসমর্পণ। আসানসোল আদালতে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার। কয়লা পাচার মামলায় চার্জশিটে নাম রয়েছে রত্নেশ বর্মার। অনুপ মাঝি ঘনিষ্ঠ রত্নেশকে দীর্ঘদিন ধরে খোঁজ করছিল সিবিআই। গতকালই রত্নেশ বর্মাকে সিবিআই আদালতে পেশ করে এবং পাশাপাশি সিবিআই এর হেফাজতের আবেদন নিয়ে তার শুনানি রয়েছে। অবৈধ পোস্ত চাষে হানা আবগারি দফতরের। বাঁকুড়ার মেজিয়ার ঘটনা। দামোদরের চরে অভিযান চালিয়ে বিঘার পর বিঘা অবৈধ পোস্ত চাষ নষ্ট করল আবগারি দফতর। অভিযান চলবে এমনটাই জানিয়েছে প্রশাসন। ওভারব্রিজ ভাঙার কারণে বর্ধমান স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ রয়েছে। বিজ্ঞপ্তি জারি করে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সময়সীমা বাড়ালো রেল। ৪ ফেব্রুয়ারির বদলে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান লাইন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ থাকবে। ফলে যাত্রীদের রেলপথে যাতায়াতের হয়রানি বাড়ল। ফলে আর ৫ দিন বাতিল থাকবে বহু ট্রেন। আদালতের নির্দেশ, কবর থেকে তোলা হলো মহিলার দেহ। মুর্শিদাবাদের সুতি থানার মহেন্দ্রপুরের ঘটনা। সুতি থানা এবং শামশেরগঞ্জের বিডিওর উপস্থিতিতেই দেহ তোলা হয় কবর থেকে। জানা গিয়েছে গত ২৩ জানুয়ারি ঘরের মধ্যে মৃত্যু হয় ফিরোজা খাতুন নামে ওই মহিলার। ২৪ তারিখ লুকিয়ে কবর দেওয়া হয় সেই মহিলাকে। ঘটনায় কাঠগড়ায় মহিলার স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন অভিযোগ মহিলার বাবার। থানাও আদালতে দ্বারস্থ হন মহিলার বাবা। মৃত্যুর কারণ জানতে কড়া পুলিশি নিরাপত্তায় কবর থেকে তোলা হয় সেই দেহ। অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরসভা। রানীগঞ্জের ৯২ নম্বর ওয়ার্ডের সাহেববাঁধ এলাকায় নবনির্মিত বহুতল ভেঙে দিল আসানসোল পুরসভা। ঘটনাস্থলে পুরসভার আধিকারিকরা গেলে বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশি নিরাপত্তায় ভেঙে দেওয়া হয় অবৈধ আবাসন। পুরসভার তরফে আগেই কাজ বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু নোটিশ দেওয়ার পরও কাজ বন্ধ না করায় নির্মাণ ভেঙে ফেলা হয়। শিলিগুড়িতে শুরু হলো নবান্ন উৎসব। মঙ্গলবার থেকে টানা ৭ দিন চলবে মহকুমা পরিষদের এই উৎসব। নকশালবাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হলো নবান্ন উৎসব। শোভাযাত্রায় পা মেলালেন আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অন্ধ্রপ্রদেশের পরবর্তী রাজধানী বিশাখাপত্তনম বললেন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি। উপকূলীয় শহর বিশাখাপত্তনমেই হবে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী। মঙ্গলবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমোহন রেড্ডি জানিয়ে দিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বন্দর শহরে স্থানান্তরিত হবে নয়া রাজধানী। দিল্লিতে ইন্টারন্যাশনাল
ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স মিটে অন্ধ্রের মুখ্যমন্ত্রী বলেন যে তিনি আগামী কয়েক মাসের মধ্যে বিশাখাপত্তনমে চলে যাবেন, আর সেখানেই 3 এবং 4 মার্চ গ্লোবাল ইনভেস্টার্স সামিটের আয়োজন করা হবে। মঙ্গলবার ভারত জোড়ো যাত্রা শেষ করে দিল্লিতে ফিরলেন রাহুল গান্ধী। ঘিরে ধরলেন কর্মী সমর্থকেরা। বরফ গায়ে মেখে সোমবার কাশ্মীরে শেষ হয় 135 দিনের ভারত জোড়ো যাত্রা। গত বছর 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল রাহুলের যাত্রা। শ্রীনগরে মাতা ক্ষীর ভবানীর মন্দিরে পুজো দিয়ে দিল্লি ফেরেন রাহুল প্রিয়াঙ্কা। ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে বসে কয়েকজন যাত্রী। এক ব্যক্তিও প্ল্যাটফর্মে অপেক্ষায় মাঝে মাঝে উঁকিও দিয়ে দেখছিলেন যে ট্রেন আসছে কিনা। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আগে দ্রুত লাইনের ওপর নেমে শটান লাইনের ওপর শুয়ে পড়েন ওই ব্যক্তি। কেউ কিছু বুঝে ওঠার আগে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। অসহায়ের মতো দাঁড়িয়ে দেখেন। ঘটনাটি মুম্বাইয়ের ভিলে পার্লে স্টেশনে। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। তিনি ক্রিকেটেও আছেন, ধর্মেও আছেন। আধ্যাত্মিকতার খোঁজে ঋষিকেশ, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সেখানে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে দেখা যায় দম্পতিকে। সূত্রে খবর, বিরাট অনুষ্কা আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারা একটি ভান্ডারারও আয়োজন করেছেন। T20 সিরিজ থেকে ব্রেক পেয়ে স্ত্রীকে নিয়ে ঋষিকেশে বিরাট। বরফ, চারদিকে বরফ, আর যেদিকেই তাকানো যায় শুধুই বরফ। ঘরবাড়ি, হোটেল, রেস্তোরাঁ, গাড়ি, গাছ, রাস্তা সবকিছুই সাদা। জানুয়ারির আউলি মানেই এক স্বপ্ন রাজ্য। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে উত্তরাখণ্ডের বরফ রাজ্যে পর্যটকদের ভিড়। তাপমাত্রা শূন্যের নিচে, তাদের থোড়াই কেয়ার। বরফ নিয়ে খেলায় মেতে পর্যটকেরা। 21 থেকে 24 ফেব্রুয়ারি ন্যাশনাল স্কি চ্যাম্পিয়নশিপের আসর বসবে আউলিতে। এক শিষ্যাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন খাটছেন যোধপুরের জেলে। আর এরই মধ্যে অন্য এক শিষ্যাকে ধর্ষণের দায়েও যাবজ্জীবন হলো স্বঘোষিত গুরু আসারাম বাপুর। 2013 সালের একটি ধর্ষণের ঘটনায় তাকে এই সাজা দিল গুজরাটের গান্ধীনগরের দায়রা আদালত। পাশাপাশি 50,000 টাকা জরিমানাও করা হয়েছে আসারামকে। ধানবাদের ব্যাংক মোড় এলাকায় বহুতলে আগুন। আশীর্বাদ টাওয়ারে 3 তলায় আগুন লাগে। এখনো পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ভিতরে অনেকেই আটকে ছিলেন, তাদের উদ্ধার করা চলছে। ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আগুন এখন নিয়ন্ত্রণে। কয়েকদিন আগেই ধানবাদের ব্যাংক মোড়ে এক হাসপাতালে আগুন লাগে। দম বন্ধ হয়ে মৃত্যু হয় চিকিৎসক দম্পতি সহ 6 জনের। এবার ঠিক তার পাশের বহুতলেই আগুন। শুধু পুঁথিগত বিদ্যা নয়, ছাত্র জীবনের খেলাধুলার ভূমিকাও গুরুত্বপূর্ণ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসে এই বার্তাই দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সল্টলেকে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর অনুষ্ঠানে শিক্ষা জীবনে খেলাধুলার ভূমিকার কথা তুলে ধরলেন মহারাজ। উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার দিবেন্দু বড়ুয়া, ক্যারাটে প্রশিক্ষক প্রেমজিৎ লাল সহ বিশিষ্টজনেরা। দাদার প্রস্তাবে সাড়া দিলেন না ঝুলন। দিল্লি নয়, মহিলাদের IPL অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন জগদা এক্সপ্রেস। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানালেন ঝুলন গোস্বামীকে মুম্বাই দলে দেখা যাবে কোচের ভূমিকায়। মহিলাদের IPL এর জন্য দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকেই ঝুলনকে বোলিং কোচের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু ঝুলন শেষ পর্যন্ত মুম্বাই ফ্র্যাঞ্চাইজিতেই যোগ দিচ্ছেন। SRMB रियल स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल स्टील का। খবর এক নজরে নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস TMT বারের উপর ভরসা রাখুন। খবর এক নজরে নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস TMT বারের উপর ভরসা রাখুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পড়ে,
মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। টাকা দিয়ে তো এই দেখছি আমরা, টাকা লুট হয়ে যাচ্ছে। ভূতের পেটে কে টাকা দেবে? সিএজি রিপোর্ট এসেছে যে 2,33,000 কোটি টাকার হিসাব নাই। কার বাপের টাকা এটা? সরকার যদি ইমানদারির সঙ্গে কাজ করত, আজকে ওখানকার মানুষই প্রতিবাদ করছেন। তো কেন্দ্র সরকারের দায়িত্ব আছে যে টাকাটা পাঠালেন গরিব মানুষের জন্য কোথায় গেল দেখার, তাতে অত অসন্তুষ্ট হওয়ার কি আছে? নিশ্চয় টাকা দেওয়া উচিত, কিন্তু সেই সরকারকে লোকে টাকা দেয় যার উপরে বিশ্বাস আছে। কেন্দ্রীয় দলে ক্ষুব্ধ মমতা, রাজ্যে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, উল্টে সবকিছুতে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় দল এসে অশ্বডিম্ব হচ্ছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী। টাকা সঠিক খরচ হচ্ছে কিনা তা তদন্ত করতেই কেন্দ্রীয় দল, পাল্টা বিজেপির। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব ডিমডিমা ডিম বাজিয়ে বেড়াচ্ছেন। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? জিজ্ঞেস করুন উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে কটা টিম যায়? গুজরাটে রিক্রুটমেন্ট নিয়ে এক গাদা কেলেঙ্কারি কটা টিম যায়? যারা মিথ্যে কথা বলছেন তারা দেখে যান। একদিনে বাংলার প্রত্যেকটা প্রজাকে আপনাদের সালাম জানাতে হবে, আপনাদের স্যালুট জানাতে হবে, আপনাদের প্রণাম জানাতে হবে। যে টাকাটা পাঠিয়েছে ওটা কাজ হলো কিনা দেখতে হবে, তো আপনি হিসাব দেবেন না, তোরা এসে দেখবে না পাবলিক কেন ওনার লোকেদের রাস্তায় আটকাচ্ছে, জিজ্ঞেস করছে রাস্তা কেন হয়নি বলো, জল কেন আসেনি বলো, আমার বাড়ি কেন হয়নি বলো। মানুষের কথা জবাব দিন। বাচ্চাদের খাবারে সাপ দিচ্ছেন, টিকটিকি দিচ্ছেন, সেটা তদন্ত হবে না? মিড ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। দক্ষিণ চব্বিশ পরগনার রসপুঞ্জে পিকে হাই স্কুলে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্যরা, খোঁজ নেন পুষ্টির বিষয়েও। মিড ডে মিলে কেন্দ্রের 16 দফা গাইডলাইন মানা হচ্ছে, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। এদিন ডেবরার ধামতর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা পরিচ্ছন্নতার জন্য এদিন অ্যাপ্রন ও মাথায় টুপি পরেই মিড ডে মিলের রাঁধুনিরা রান্নার মান বুঝতে খাবার চেখে দেখেন দলের সদস্যরাও। শুভেন্দুর নালিশে রাজ্যে কেন্দ্রীয় দল। দিল্লির প্রতিনিধিরা কিভাবে কাজ করবেন তাও ঠিক করে দেবেন শুভেন্দু। বিরোধী দলনেতার টুইট ঘিরে জল্পনা। মিড ডে মিল দেখাতে রাজ্যে কেন্দ্রীয় দল। রাজ্যের বেছে দেওয়া স্কুলে না গিয়ে আচমকা হানা দেওয়া উচিত দলের, টুইটে দাবি শুভেন্দুর। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। শুভেন্দুর টুইটগুলো দেখলে মনে হয় হাল্লা চলেছে যুদ্ধে। শুনে হাল্লার রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমে টাকা দেবে না আর কুকুর বেড়ালদের দিয়ে আওয়াজ করাবে, এ দুটো তো হতে পারে না। শুভেন্দু অধিকারী কি ভেবেছেন ওর ইচ্ছে মতো দল আসবে, যেখানে যেতে বলবে সেখানে আসবে? কেন্দ্রীয় দল এলে একটা কম্পাস প্রেজেন্ট করুন, প্রফেসর ক্যালকুলাসের কম্পাস, যেটা দুলবে আর যেদিকে দুলবে কেন্দ্রীয় দলকে শুধু সেই দিকেই যেতে হবে, সেদিকেই যেতে হবে, না হলেই তো দেখছি এদের গা জ্বলছে। টিকটিকি সাপের পর এবার সবংয়ের লক্ষাগ্রামে জমি বিবাদকে ঘিরে সংঘর্ষে তৃণমূল সিপিআইএম কর্মীরা জখম 3 সিপিআইএম কর্মী। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয় মাহালি। দিগ্বিজয়, দেখো জুনেলা, জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মানে গুরুতর আহত হয়েছেন 3 জন সিপিএম কর্মী। তাদের ব্যাপক মারধর করেছে তৃণমূল বাহিনী, এমনটাই অভিযোগ এনেছে সিপিএম কর্মীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 1 নম্বর দেবক অঞ্চলের লকা এলাকায়। প্রশাসনিক আধিকারিকরা একটি শ্মশানের জায়গা চিহ্নিতকরণের কাজ করে ফেরার পরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে এই দুই পক্ষ এবং ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম এর কর্মীরা। যদিও এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূলের দাবি ব্যক্তিগত জায়গাকে কেন্দ্র করে, শ্মশানের জায়গাকে কেন্দ্র করে একটা সমস্যা ছিল। এটা বিজেপি এবং সিপিএম এর গন্ডগোল, এখানে তৃণমূলের কোনো হাত নেই। একেবারে ধন্যবাদ দিগ্বিজয়। কামিং আপ নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়।
এরপর থাকছে লোকসভা ভোটের আগে আজ মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি থেকে আয়কর ছাড়, রেহাই মিলবে মধ্যবিত্তের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার অপেক্ষায় দেশ। তাপস মণ্ডল গোপাল দলপতিকে প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ এদের। কুন্তল গোপালকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ। এক সপ্তাহের মধ্যে আরো তথ্য জমা দিতে নির্দেশ গোপালকে। কুন্তলের যাবতীয় অভিযোগ মিথ্যা, দাবি গোপালের। কামিং আপ নিবেদন করলো এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 QST বার। ভরসা দেখা যায় না, টিকে যায়। 24-এর লক্ষ্যে বাজেট কি জনমোহিনী হবে? নির্মলার বহি খাতায় লুকিয়ে কোন ট্রাম্প কার্ড? আয়করে ছাড় নাকি পণ্যের দাম কমানো? কোন চালে বাজেটের বাজিমাত? বাজেটের খুঁটিনাটি নিউজ 18 বাংলায় 1 ফেব্রুয়ারি সকাল থেকে। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট TMT 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট TMT 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত। আপনার বয়স কি 25-এর কম? আপনি কি ইংরেজিতে কথা বলতে সাবলীল? বাংলা এবং হিন্দিতেও সমান দক্ষ? খবরের নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? ভাবছেন অ্যাঙ্কার হবেন? নিউজ 18 বাংলা আসছে আপনার শহরে। খুঁজতে নতুন মুখ, আগামীর সেরা অ্যাঙ্কার। 3রা ও 4ঠা ফেব্রুয়ারি শিলিগুড়ির সূর্যনগর ডাবগ্রাম ময়দানে নিউজ 18 বাংলার অ্যাঙ্কার হান্ট। আজই সিভি পাঠান। নিউজ 18 বাংলা কার্নিভাল, কো-পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেগা কার্নিভালে। पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টি। স্ন্যাক্স পার্টনার অন্নপূর্ণা স্বাদিষ্ট লিমিটেড। হ্যাপি মাঞ্চ টাইম। খবর এই মুহূর্তে নিবেদন করছে पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টি। খবর এই মুহূর্তে নিবেদন করলো पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারেন্টি। প্রত্যাশা থাকা মানেই তোমার দুঃখ যন্ত্রণা হবে। তো আমি কোনো প্রত্যাশা কখনোই করি না, বাজেটের ক্ষেত্রে হোক, ভোটের ক্ষেত্রেও হোক। প্রত্যাশা ভেতরে ভেতরে থাকে, কিন্তু যেই আমি প্রত্যাশাটাকে একটা মার্ক করে নেবো তখনই আপসেট, আর আপসেট হতে ইচ্ছে করে না। দেখা যাক কি হয়। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। মিলল আরশোলা। চন্দ্রকোনার ধামকুড়িয়া অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা। খিচুড়িতে আরশোলা মেলার খবর শোনা মাত্র বাকি শিশুদের খিচুড়ি খেতে নিষেধ করেন কেন্দ্রের সহায়িকা। ঘটনায় ভুল স্বীকার অঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকার। খবর পেয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে যান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও। খিচুড়ি বিতরণ হওয়ার পর বাড়িতে গিয়ে দেখতে, ছেলেকে খাওয়াবে সেই সময় দেখতে যে ঢালার পরে খিচুড়িটা থালায় ঢালার পরে দেখলো একটা আরশোলা তার সঙ্গে মাখানো হয়ে আছে। ছেলে ঠাকুমা সেটাকে বার করে দেখলো, এখানকে আনলো। প্রথমে দুজনের নাকি মানতে চাইছিল না, তারপরে বললো হ্যাঁ, তাহলে প্রত্যেক ছেলের বাড়িতে বাড়িতে নাকি গিয়ে বলে খাওয়া কি চান আপনারা? আমরা চাই স্কুলের যাতে পরিবেশ চেঞ্জ হোক, বা স্কুলের চারিদিকে যে নোংরা ফোংরা পড়ে থাকে, ডিমের খোলা, এসব কোনো দূরের দিকে থাকে। এক হাড়ি খেজুরি করেছে, খেজুরির মধ্যে আমি কোনো কিছু দেখতে পাইনি। আচ্ছা, ওরা খাবারটা নিয়ে চলে গেছে। আচ্ছা, 15-20 মিনিট বাদে এখানে আসছে। আচ্ছা, এসে আমাকে দেখে টিফিনের মধ্যে একটা আরশোলা আছে। আমি বলেছি হইতেই পারে। ওনার মা আসছে,
আসছিল আমি বললাম খাবারটা হতেই পারে আপনারা ফেলে দিন তারা বলছে আমাদের তাহলে ধুয়ে আবার করে খাবার দাও আমি সেইভাবে আবার খাবার দিয়ে দিয়েছি আমি আমরা মেনে নিয়েছি হয়তো হতেই পারে মানুষের পড়ে যেতেই পারে তারপর কি সবাইকে বারণ করলেন? হ্যাঁ তারপরে আবার দিদি কতগুলোকে ফোন করে বারণ করেছে তারপর আমি আবার যে ওদের বারণ করেছি। আমাদের কাছে যে খবর পৌঁছেছিল সেই খবরের ভিত্তিতে আমরা যাচাই করে দেখলাম, আমাদের যে সমস্ত জিনিসপত্র দেখলাম আমাদের বিডিও স্যারকে এবং সিডিও সাহেবকে জানানো হচ্ছে, তারপরে যা ব্যবস্থা। মিড ডে মিল নিয়ে ফের অব্যবস্থা। দাসপুরের সেনাপতিপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্নার জন্য নেই রান্নাঘর। প্রায় 50 জন শিশুর রান্না হচ্ছে রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে। ত্রিপল পেটে রান্নার মধ্যে উড়ে এসে পড়ছে ধুলোবালি। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না নিয়ে উঠছে প্রশ্ন। এইখানে আমাদের এই রকম করে দিয়েছে, যেমন দিয়েছে, তবু আমরা তিরপল কিনে এটা ঘিরেছি, না হলে এটা ঘিরাও ছিল না। এমনি রাস্তার ধার কোনো গাড়ি গেলেই তো ধুলো, রাস্তার ধার ধুলো পড়ছে, তো তবু আমরা জানিয়েছি, তো অঞ্চলে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, কিন্তু হয়নি। তো কি করবো, তারা করে দেয়নি। এবার অঞ্চল থেকে বলেছে এবছর না হলে আর বছর করে দিবে, পরের বছর করে দিবে। 1 নম্বরের জল নাই, 2 নম্বর রান্নাশালা রাস্তার ধারে রান্নাশালা, সেটা একদম ধুলোবালি পড়ছে। সেই সব মনে হয় এইগুলোর কিছু কিছু মানে খাবারের সমস্যা, খাবারের সামনেই সব কিছু ধুলোবালি পড়ছে বাচ্চাদের, এগুলো তো অনেক কিছু অসুবিধা হচ্ছে। গ্যাসের সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেম এখনো চালু হয়নি। আমরা অঞ্চলে অবগত করেছি অনেকবার, ম্যাডামের কাছে দরখাস্তও দিয়েছি, কিন্তু এই তো দেখছেন যে টাকা সব বন্ধ, এমবি এনার্জি বলুন 15 সব টাকা বন্ধ হয়ে আছে। টাকা না এলে তো কিছু করতেও পারছি না, এটা আমাদেরও খারাপ লাগছে। মিড ডে মিলের রান্নায় নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। চাকুলিয়ার চোপড়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে বাজারগাঁও পঞ্চায়েতের প্রধান। সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। তো নিজে দেখছি এই চাল ডাল যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এটা কিন্তু এটা একদম অতিরিক্তই খারাপ, চলার কাবিল নেই এই চাল। হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRMB TMT। টপ হেডলাইন্স নিবেদন করছে বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। লোকসভা ভোটের আগে আজ মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি থেকে আয়কর ছাড়, রেহাই মিলবে মধ্যবিত্তের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার অপেক্ষায় দেশ। তাপস মণ্ডল, গোপাল দলপতিকে প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির। কুন্তল গোপালকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ। পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না, দাবি গোপালের। 1 সপ্তাহের মধ্যে আরও তথ্য জমা দিতে নির্দেশ গোপালকে। আজ ইডিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কড়া মুখ্যমন্ত্রী, কেউ অন্যায় করলে দায় নেবেন না, হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়ায় শিক্ষক দুর্নীতিতে নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা। নিয়োগ দুর্নীতির তদন্তে ফের মুখ পুড়ল সিবিআইয়ের। সিটের তদন্তে আবারও ক্ষুব্ধ বিচারপতি। 3 মাসে 2 বার ভাঙা হলো হাইকোর্টের তৈরি সিট। অপসারিত তদন্তকারী অফিসার। নয়া সিট গঠনের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নবম দশমে নিয়োগ তদন্তেও সিবিআই ক্ষুব্ধ হাইকোর্ট। জমি বিতর্কে নয়া মোড়। 13 গেরও কি ইচ্ছাকৃত? উত্তরাধিকারে প্রাপ্ত জমির মাপ কমল কিভাবে? অমর্ত্যর বাবাকে লিজ 138 ডেসিমেল, নয়া লিজে অমর্ত্যকে 125 ডেসিমেল। কেন 13 ডেসিমেল জমি কম? বিশ্বভারতীর বিরুদ্ধে উঠছে প্রশ্ন। বোলপুরের রাঙাবিতানে বিশ্বভারতীর আশ্রমিক ও পড়ুয়াদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। শুনলেন অভিযোগ, ফের মমতার নিশানায় বিদ্যুৎ চক্রবর্তী। যে স্টুডেন্টদের বা অধ্যাপকদের বা কর্মচারীবৃন্দকে ক্ষমতার জোরে একটা মেরুকরণ করবার জন্য, গৌরীকরণ করবার জন্য তাদের বুলডোজ করবেন, তাহলে একটা লোকও যদি সাথে না থাকে মনে রাখবেন আমি ওদের সাথে আছি। যদি কেউ মনে করেন বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। নমস্কার। বাজেট 2022-23
2023-24 এই অর্থবর্ষের জন্য বাজেট, কেন্দ্রীয় বাজেট আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে নির্মলা সীতারামন অর্থমন্ত্রক থেকে বেরোলেন। অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। वही खाता নির্মলা সীতারামনের। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীবের সঙ্গে। রাজীব, নরেন্দ্র মোদী বলছেন তার আগের দিন অর্থাৎ আজকের আগের দিন এই বাজেট সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে। বাকি বিশ্ব ভারতের মধ্যে যে আশার আলো দেখছে, নির্মলা সীতারামন তা আরো উজ্জ্বল করে তুলতে চেষ্টার ত্রুটি রাখবেন না। কিভাবে বলছেন? কারণ ইতিমধ্যেই আমরা যদি দেখি তাহলে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় কর্মসংস্থান, সেই কর্মসংস্থান জানুয়ারিতে ছিল 6.56, ডিসেম্বরে তা দাঁড়িয়েছে 8.53। আরও অনেক কিছু রয়েছে, সেগুলো মুদ্রাস্ফীতি বলা যায় আরও বেড়েছে। এই বিষয়গুলো কিভাবে নির্মলা সীতারামন ওভারকাম করতে পারবেন? দেখো, খুব বড় কারণ এই বাজেট, যে বাজেট আজকে পেশ হবে, আর মাত্র ঘন্টা দুয়েক বাকি রয়েছে সংসদে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করবেন। সেক্ষেত্রে মস্ত বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে মানুষ, দেশবাসী, সারা বিশ্ববাসী আশা করছেন, বিশেষত ভারতবাসী আশা করছেন যে এবারের বাজেট সাধারণ মানুষকে, মধ্যবিত্তকে, নিম্ন মধ্যবিত্তকে অনেকটা রিলিফ দেবে। একদিকে যেমন খুব স্বাভাবিকভাবেই প্রথমে উঠে আসে ইনকাম ট্যাক্স ছাড়ের কথা, ইনকাম ট্যাক্স কিছু সুবিধা দেওয়ার কথা, পাশাপাশি যে বিষয়গুলি তুমি বললে, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের ব্যবস্থাপনা থেকে একেবারে নিত্য দিনের যে প্রয়োজনীয় জিনিস, আম আদমির, আমার তোমার সাধারণ মানুষের সংসার কিভাবে চলবে, তাদের কর্মসংস্থান কিভাবে হবে, তাদের সন্তানের লেখাপড়া কিভাবে হবে, তারা ট্রেনে যাতায়াত করবেন সেই সুবিধা বাড়বে কি করে, ফ্লাইটে যাতায়াত করবেন সেই সুবিধা পাবেন কিনা, সবটাই কিন্তু নির্ভর করবে আগামী 1 বছরের জন্য এই বাজেট থেকে। এবং এটা মনে রাখতে হবে, মোদী 2 সরকারের এটা শেষ বাজেট, পূর্ণাঙ্গ বাজেট। তার কারণ এরপরেই কিন্তু রাজীব, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা রেলে যাতায়াত করবেন, ট্রেনে যাতায়াত করবেন, বা যারা বিমানে যাতায়াত করবেন, বিশেষ করে ট্রেনের ভাড়া বৃদ্ধি এখন আর বাজেটের উপরে নির্ভর করেন না। একদম সাধারণ মানুষ জানেন গ্যাসের দাম বৃদ্ধি, সেটাও সাধারণ বাজেটের উপরে নির্ভর করেন না। কিন্তু জিনিসপত্রের দাম বৃদ্ধি কমা, এইগুলো নিয়ে গত কয়েক বছর ধরে মোদী সরকারকে বিরোধীরা গেঁথে গেছে, পুরো একদম গাঁথতে ছাড়েনি। রাজনীতি একেবারে তুঙ্গে তরজায়। সাধারণ মানুষও বলছেন আমাদের কিছু করার নেই, আমাদেরকে এইভাবেই খেতে হবে। বাজেট যারা করেন তারা কিছু শোনেন না আমাদের কথা। সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী কি অন্তত ভরসা দিতে পারবেন সাধারণ মানুষকে, সেই নিয়েই এখন তো সাধারণ মানুষের মধ্যে আলোচনা। একদম, এটা বিশেষ বিশেষ ক্ষেত্র রয়েছে, বিশেষত কৃষি ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র এবং স্বাস্থ্য ক্ষেত্র। এই বিষয়গুলিতে কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করবে এবং তারা কি নীতি নির্ধারণ করবেন, এই বিষয়গুলি রয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বড় চ্যালেঞ্জ সরকারের কাছে রয়েছে, তার কারণ সরকারের তরফে দাবি করা হচ্ছে যে গোটা বিশ্বে যখন মন্দা চলছে, গোটা বিশ্বের অর্থনীতি যখন প্রায় মুখ থুবড়ে পড়েছে, তখন নাকি ভারতবর্ষ অর্থনীতিতে অনেকটা এগিয়ে চলেছে, তাদের অর্থনীতি অনেকটা চাঙ্গা হচ্ছে। যদিও বিরোধীরা এই বিষয়টি মানতে চাইছে না। তোমাকে জানিয়ে রাখি যে এই নির্মলা সীতারামনের এবারের এই বাজেটে কিন্তু মস্ত বড় চ্যালেঞ্জ এই বিষয়গুলি। একেবারে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে, যেরকমটা বললে, পেট্রোল ডিজেলের নীতি নির্ধারণ, রান্নার গ্যাস কতগুলি কিভাবে সরকার তার ব্যবস্থাপনা করবে, সব কিছুই কিন্তু নির্ভর করবে। আর সেক্ষেত্রে মনে রাখা হবে যে সরকার মনে রাখবে যে এবারের বাজেটে সব পক্ষকে সন্তুষ্ট করতে হবে। খুব গুরুত্বপূর্ণ এটা বিষয়, তার কারণ রাজনীতির বিষয় রয়েছে, 2024-এর নির্বাচন রয়েছে, শেষ পূর্ণাঙ্গ বাজেট। সরকারের কাছে মস্ত চ্যালেঞ্জ। এখন দেখার আর মাত্র 2 ঘন্টার কম সময় বাকি রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি অর্থমন্ত্রক থেকে বেরিয়ে এই মাত্র রাষ্ট্রপতি ভবনে গেলেন। সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে অনুমোদন নেবেন এবং তারপর তিনি সংসদ ভবনে পৌঁছবেন এবং সেখানে ডিজিটালি এই বাজেট পেশ করা হবে। এবং আজকের বাজেটে প্রত্যাশা রয়েছে বহু মানুষের, সেই প্রত্যাশা কতটা পূরণ হয় সেদিকে কিন্তু নজর থাকবে। যদিও বিরোধীরা বলছেন যে এই সরকারের কাছে আশা করার কিছু নেই। খুব গুরুত্বপূর্ণ এই দাবি। বিরোধীরা বলছেন যে এই সরকার প্রথম থেকেই যেভাবে সাধারণ মানুষের উপর কোপ বসিয়ে এসেছে, নতুন করে আশা করার কিছু নেই। অনেক ধন্যবাদ রাজীব। তবে এই বাজেটে সাধারণ মানুষের উপরে কোপ কতটা পড়বে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ যেটা আমাদের প্রতিনিধি বলছিলেন, 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এর শুধু লোকসভা নির্বাচন নয়, রয়েছে কর্ণাটক, তেলেঙ্গানা,
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মতো 9টি রাজ্যে বিধানসভা ভোট, তার সঙ্গে জম্মু কাশ্মীরে যদি ভোট হয় একেবারে 10টি নির্বাচনী পরীক্ষা। এই নির্বাচনী পরীক্ষা, তার আগে রাহুল গান্ধীর নফরত ছোড়ো ভারত জোড়ো যাত্রা, এইটা কতটা সাফল্য এনেছে, এনে দেবে কংগ্রেসকে, তা নিয়েও বিজেপি যে চিন্তায় আছে এটা বলাই বাহুল্য রাজনৈতিক দিক থেকে। কিন্তু লোকসভা ভোট বড় বালাই এবং বিধানসভা ভোটও বড় বালাই, আমরা সেই দিকেই লক্ষ্য রাখবো। তবে তার আগে আমাদের এই স্টুডিওতে আলোচনার আগে চলে যাব সাধারণ মানুষ কি চাইছেন, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ওঙ্কারের কাছে। ওঙ্কার, আবার বলি, ট্রেনের ভাড়া কমা এই বাজেটের উপরে নির্ভর করেন না, সাধারণ মানুষ খুব ভালো করে জানেন। গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের দাম কমা এই বাজেটের উপরে নির্ভর করেন না। একটাই, জিনিসপত্রের কিছু দাম কমতে পারে বা বাড়তে পারে, এবং আয় কর। কি বলছেন সাধারণ মানুষ, কি চান এই বাজেট থেকে? একদমই, দেখো নির্মলা সীতারামন আর খানিকক্ষণের মধ্যেই বাজেট পেশ করবেন। তবে তার আগে সাধারণ মানুষের কি প্রত্যাশা তা সরাসরি জেনে নেব। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে সেক্টর তা হচ্ছে হেলথ সেক্টর, স্বাস্থ্য বিভাগ, সেখানকার সম্পর্কে কি চাইছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রজ্যোতি ভৌমিক, সরাসরি কথা বলবো। স্বাস্থ্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের কাছে, কি বলবেন? কোভিড-19 প্যান্ডেমিকে আমরা দেখেছি যে স্বাস্থ্য ব্যবস্থা যদি পরিষেবা ঠিক না থাকে তাহলে মানুষের কি দুর্ভোগ হয়। সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ভারতবর্ষ মাত্র 1.5% জিডিপি স্পেন্ড করে, আমার প্রত্যাশা থাকবে যে সেটাকে বাড়ানো হোক এবং দরকার হলে 10% করা হোক, একবারে না হলেও ধাপে ধাপে করা হোক সেটা। দ্বিতীয় নম্বর আছে যে এই যে ওষুধের দামগুলো, যেমন ক্যান্সারের রুগী যারা আছে তাদের কিন্তু সারাক্ষণ ওষুধ খেতে হচ্ছে এবং তারা ভীষণ দামি, এগুলোকে দাম কমানো উচিত। এবং বাচ্চারা যাদের আছে, অনেক রকম জেনেটিক ডিজিজ আছে, তাদের ওষুধের দাম কোটি কোটি টাকায়, সেই বাচ্চাদের বাঁচার জন্য সরকারের কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত এবং সেই দামটা কমানো উচিত। শেষে অবশ্য নিশ্চয়ই বলবো যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার, মানে মানুষ যাতে নিজের চেক আপটা করাতে পারে, তার যে ছাড় আছে সেটা মাত্র 5,000 টাকা আছে, সেটাকে যদি বাড়ানো হয় 20,000 25,000 টাকা করা হয়, তাহলে কিন্তু অনেক মানুষ তাহলে প্রিভেন্টিভ হেলথ কেয়ার করবে। এবং বেসরকারি পরিষেবা, যেখানে জিএসটি অত্যন্ত বেশি, যার জন্য বেসরকারি পরিষেবা অনেক জায়গায় গ্রামে যেতে পারছে না, এই জিএসটি ওটাকে কমিয়ে 5%-এর কাছে যদি করা হয়, তাহলে বেসরকারি হাসপাতাল পরিষেবা কিন্তু গ্রামে গঞ্জে যাবে এবং অনেক মানুষ উপকৃত হবে। একদমই। আরো অনেকে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। কি বলবেন ট্যাক্সের বিষয়টাতে, কি বলবেন? আমি এই নতুন বাজেটের কয়েকটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যারা অলরেডি হায়ার লেভেলে ট্যাক্স পে করছে তারা রেস্টুরেন্টে গেলেও ট্যাক্স দিচ্ছে, তারা মুভি হলে গেলেও, সিনেমা দেখলেও ট্যাক্স দিচ্ছে, তারা পার্লারে গেলেও ট্যাক্স দিচ্ছে, তারা চারিদিক থেকে ট্যাক্সের আওতায় জর্জরিত। কিন্তু তাদের বাচ্চারা বা তারা সরকারের কাছ থেকে কোনো এক্সট্রা বেনিফিট পাচ্ছে না। কিন্তু যারা ক্যাশ ট্রানজাকশন করছে তাদের কিন্তু অনেক জায়গায় তারা ট্যাক্সের থেকে ফাঁকি দিচ্ছে। তো সরকারের ট্যাক্স এমন করা উচিত যাতে সবাইকে ইনক্লুড করা যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে আগে লং টার্ম ক্যাপিটাল গেইনস শেয়ারের ক্ষেত্রে ট্যাক্সের আওতায় ছিল না, কিন্তু এখন সেটা ট্যাক্সের আওতায় চলে এসছে। প্লাস যারা হোম লোন নিচ্ছে আগে, এখন 2.5 লাখ অব্দি তাদের লিমিট আছে, সেই লিমিটটা যদি বাড়ানো যায়, কারণ রেট অফ ইন্টারেস্ট 9.2 হয়ে গেছে, এখন অনেক হয়ে গেছে। তো আগে যারা বাড়ি কিনতে, যেই বাজেটে বাড়ি কিনতে পারতো, এখন তার থেকে অনেক কম সংখ্যক লোক সেটাতে কিনতে চায়। আমরা আসবো আবারও আসবো। আমি সুশোভনের কাছে যাব, সুশোভনের সঙ্গেও বেশ কয়েকজন রয়েছেন। তারা কি চাইছেন বিশেষ করে এই বাজেট থেকে? একেবারে বলা যায় অনেকেই মধ্যবিত্তরাই বলেন দেওয়ালে পিঠ থেকে গেছে। এই মুহূর্তে মোদির কাছে কি আশা? দেখো, যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে একেবারে সরাসরি যাই। আপনি এবারে বাজেট থেকে কি চাইছেন? দেখুন, আমার চাওয়া যেটা ইনকাম ট্যাক্সের ছাড় যেটা 2.5 লাখ রয়েছে এখন, সেটা বাড়িয়ে যদি 5 লাখ করা যায় তাহলে খুব ভালো হয়। আর তার সাথে সাথে 80C-তে যেখানে আপনার 1.5 লাখ অব্দি যেটা ট্যাক্স ডিডাকশন পাওয়া যায়, সেটা যদি 2.5 লাখ করা যায় এবং ওই বাকি 1 লাখ টাকাটা যাতে ELSS-এ দেওয়া যায়, তাহলে শেয়ার বাজারও চাঙ্গা হবে। আমার এক্সপেকটেশন এটাই। আপনি তো একজন প্রফেসর, তো আপনার এক্সপেকটেশন কি?
দেখুন, বাই প্রফেশন হিসেবে বলছি না, কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য যে মানে আমাদের যে যখন তারা লোন নেয় তাদের যে রেট অফ ইন্টারেস্ট সেটা অন্তত কমানো উচিত, এবং যারা উচ্চবিত্ত তাদের জন্য তাদেরটা স্ল্যাবটা বাড়ানো উচিত। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের যে লাইফ সেভিং মেডিসিন সেইগুলোর ক্ষেত্রে 15% জিএসটি ওইটাকে রিডিউস করা দরকার বা কমানো দরকার, এবং ধরুন ক্যান্সার বা ডায়াবেটিস এগুলোর ক্ষেত্রে যে 5% জিএসটি হয় ওটাকে 0 করে দেওয়া উচিত। এই দুটো খুব ভাইটাল। এবং থার্ড হচ্ছে যদি ধরুন আমাদের যে মেডিক্লেম হয়, মেডিক্লেমের ক্ষেত্রে 15% জিএসটি হয়, এতে প্রচুর একটা মানুষের উপর একটা বোঝা পড়ে যায়, কিন্তু সেখানে যদি ওটা যদি কমিয়ে দেওয়া হয় বা যদি নীল করে দেয় তাহলে প্রচুর মানুষ রয়েছে যারা এই জিএসটির ভয়ে মেডিক্লেম করে না, তারা মেডিক্লেম করবে, এবং সেখানে কিন্তু তারা অনেক বেশি হেলথ কনসাস হবে, আমাদের সমাজ সেখানে অনেক বেশি মানে উপকৃত হবে। অনিন্দা, আরেকজনের কাছে যাব যিনি এক্স আর্মি, আপনার কাছেও যাব। আপনার কি এক্সপেকটেশন আজকের বাজেটে? আমার এক্সপেকটেশন আর্মির ব্যাপারে হচ্ছে যেরকম ইউনাইটেড স্টেটসে 26টা স্টেটসে ডিফেন্স পেনশনস আর এক্সেম্পটেড। সো আমাদের আর্মি পার্সোনালস যখন আর্মি জয়েন করে তখন উই স্ট্যান্ড এ মোটো দ্যাট অনার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যান্ড সেফটি অফ দ্য কান্ট্রি কামস ফার্স্ট. Honor, welfare and safety of men we command comes next, and honor, welfare and safety of self is the last. So এই যখন আমরা 24 ঘন্টা 24 hours কল অফ ডিউটিতে থাকি, so সেই জন্য আফটার সার্ভিস পেনশন শুড বি এক্সেম্পটেড ইন আইটি অ্যাক্ট অলসো। স্যালারিজের মধ্যে পেনশন বোর্ডটা লেখা নেই। অনেকের অনেক রকমই দাবি রয়েছে, কিন্তু অর্থনীতিবিদরা কিভাবে দেখছেন, অর্থনীতিবিদরা কিভাবে সাধারণ মানুষকে কি আশা দিতে পারেন সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক শৈবাল কর, এছাড়াও রাজনীতিবিদরা রয়েছেন আমাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, সন্দীপা চক্রবর্তী কংগ্রেস মুখপাত্র। আমি শৈবালদা আপনার কাছেই আসব। কি আশা করতে পারি আমরা, যেখানে দেখা যাচ্ছে যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, যে জানুয়ারিতে 6.56 ছিল কর্মসংস্থান, সব থেকে বড় বিষয় দেশের, সেখানে ডিসেম্বরে হয়ে গেল 8.53 বেকারত্বের হার। সেইটাকে আমরা কিভাবে ওভারকাম করব, সেই দিশা কিভাবে দেখাতে পারেন নির্মলা সীতারামন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি অর্থনীতির পরিপ্রেক্ষিতেই বলবো যে এই মুহূর্তে যে দুটি বিষয় সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করছে ভারতবর্ষের ক্ষেত্রে, তার মধ্যে একটা মুদ্রাস্ফীতি। আমরা সবাই সেটা একদম ফেস করছি কোনো না কোনো। মুদ্রাস্ফীতি আমি বলছি 5.1% ছিল 2021-এ, 6.7% 2022-এ। ঠিক, এবং এটা একটু বাড়ছে কমছে, কারণ আপনার খুচরো এবং পাইকারি দুটোর মূল্যবৃদ্ধির একটু পার্থক্য আছে, কিন্তু তা সত্ত্বেও এখনো যে মূল্যবৃদ্ধি রয়েছে সেটা রিজার্ভ ব্যাংকের যে পারমিসেবল লিমিট রয়েছে তার থেকে অন্তত 2% বেশি। সুতরাং সেখানে একটা চিন্তার স্কোপ রয়েছে যে কিভাবে অর্থমন্ত্রী এটাকে ট্যাকল করবেন এবং কি কি পলিসি নেবেন যাতে করে এটাকে 70 কমিয়ে আনা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং অন্যটি একই সঙ্গে চলছে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি প্রথমে এটা বললেন যে বেকারত্বের হার অত্যন্ত বৃদ্ধি পাওয়া, এবং আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম গতকাল সন্ধ্যেবেলাতেই, তাতে অন্তত শহুরে পুরুষ তাদের ক্ষেত্রে অন্তত 7% বেকারত্বের হার রয়েছে, মানে গ্রামের থেকে শহরে বেকারত্বের হার অনেক বেশি, এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় 9%। এটা অ্যাডাল্ট মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে আমাদের যে ট্রেন্ড চলেছে এতদিন ধরে তার থেকে প্রায় 3% বেশি, কারণ 5%, 5.5% ক্রস করে না জেনারেলি স্পিকিং। এটা ইউথ বা যারা যুব সম্প্রদায় রয়েছেন তাদের জন্য প্রায় 12%, এবং কিছু ক্ষেত্রে আমি প্যান্ডেমিকের কথা এক্ষুনি হয়তো আসবো না, যদি কোনো প্রয়োজন পড়ে নিশ্চয়ই, কিন্তু তারপরে একটু যে রিভাইভ করছিল সেটাও কিন্তু সাময়িকভাবে ধাক্কা খেয়েছে, কারণ ইউথদের ক্ষেত্রেও এই বেকারত্বের হার প্রায় 12 থেকে 13% পৌঁছে গিয়েছে। ফলে চাকরি সৃষ্টি করা এবং মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি কমিয়ে রাখা, এই দুটোই হচ্ছে জোড়া ফলা, যেটা অর্থনীতির এই মুহূর্তে প্রধান মুখ বলে মনে হচ্ছে, যেটা এবং বাজেটের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে তো সুরাহা হয় না, কিন্তু কিছু দিশা দেখানো প্রয়োজন। এবং পার্টিকুলারলি আমি প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে সরকারি কর্মসংস্থান এটা কিন্তু একটু বাড়ানো প্রয়োজন, কারণ প্রচুর সরকারি চাকরি ফাঁকা পড়ে রয়েছে, শূন্য পদ পড়ে রয়েছে প্রায় 10 লক্ষের কাছাকাছি। এটা সরকার যদি সাহায্য করেন ভর্তি করতে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে, তাহলে তার যে অর্থনৈতিক
অভিঘাত ঘটবে দেশের পক্ষে, সেটাতে কিন্তু অনেকগুলো সমস্যা একসঙ্গে সমাধান করা আমি আসব। কি কি সমস্যার সমাধান করা সম্ভব? শৈবালকর বললেন 10 লক্ষ কর্মসংস্থান ফাঁকা পড়ে রয়েছে, খালি পড়ে রয়েছে। এই কর্মসংস্থান, আমি একটু রাজনীতিতে যাই শৈবালদা, যেহেতু নরেন্দ্র মোদী 2 কোটি কর্মসংস্থানের কথা বলেছিলেন শঙ্কুদেব পান্ডা, সেই কর্মসংস্থান তো হলোই না। বছরে তিনি এখন বলছেন কয়েক লক্ষ কর্মসংস্থানের কথা। প্রতিশ্রুতি সার। দেখুন, আপনাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে শৈবালবাবু যখন বলছিলেন তখন উনি নির্দিষ্ট করে বলেছেন যে এই বেকারত্ব বাড়ার পরিমাণটা কতটা, প্রায় যদি ওনার ডেটা ধরেই আমি বলি তাহলে সেটা ইনক্রিজ করেছে হয়তো 2%, 3%। কোন পরিস্থিতিতে? আপনাকে এই পরিস্থিতি আলোচনা করতে হবে সারা পৃথিবীর প্রেক্ষিতে, কারণ প্যান্ডেমিক সিচুয়েশনের পর সারা পৃথিবীর তুলনায় ভারতবর্ষের রেট প্রায় 60%-এর উপরে ভারতবর্ষ রিকভারি করতে পারছে, যেটা অন্যান্য যে সমস্ত দেশ পজিটিভ জায়গায় ছিল তারা আরো নেগেটিভ জায়গায় চলে গেছে। আচ্ছা, গুগলের মতো সংস্থা, আমি নাম করে বলবো, তারা পর্যন্ত ছাঁটাইয়ের যে পার্সেন্টেজ আমাদের সামনে নিয়ে এসেছে, কর্মসংস্থান লোকে হারিয়েছে, সেই তুলনায় লড়াই করে ভারত অনেক পজিটিভ অ্যাপ্রোচে গেছে। আমি যদি গুগলকে ধরি, আমি যদি টুইটারকে ধরি, তাহলে তো সেগুলো বেসরকারি সংস্থা, আরে তারা কল্যাণমুখী রাষ্ট্র, জনকল্যাণমুখী রাষ্ট্র। তারা পৃথিবীর বুকে কর্মসংস্থানের ক্ষেত্রে এই ব্যবস্থার মধ্যে অন্যতম ভূমিকা পালন করে বলে আমি তাদের উদাহরণ টেনেছি। 10 লক্ষ চাকরি ফাঁকা আছে বলে কালকে সকালবেলায় 10 লক্ষ লোককে চাকরিতে অ্যাকোমোডেট করে দিতে হবে, আর তার মধ্যে 10টা কুন্তলের মতো ইনসিডেন্ট বেরোবে, সেটা করে তো কোনো লাভ নেই। ফলে চাকরি দেওয়ার ক্ষেত্রে পজিটিভ অ্যাপ্রোচ নিতে হবে। বেশ, আমি বুঝতে পেরেছি। একেবারে ঘুরে ফিরে সেই তৃণমূল কংগ্রেসে এবং এই রাজ্যে 10 লক্ষ কর্মসংস্থান, অত তাড়াহুড়ো করার কিছু নেই, তাহলে আবার কুন্তল ঘোষের মতো পরিস্থিতি তৈরি হবে। দেবাংশু ভট্টাচার্য, এই কারণে 2 কোটি চাকরি দেওয়া যাচ্ছে না। না, এটা কোনো যুক্তি নয়। আপনি তুমি তো বললে, আমি বলেছি এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। বেশ, দেবাংশু। প্রথমেই সকলকে শুভ সকাল জানাই, যারা প্যানেলে আছেন এবং যারা টিভিতে দেখছেন। দেখুন, বাজেটের অর্থ কচকচানি, অর্থনীতিরত শব্দ আমরা যারা সাধারণ মানুষ, বা বিশেষ করে আমি তো অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি আমি কিছু বুঝি না। এবং আপনারা যখন এখন দেখাবেন সীতারামন দেবী ভাষণ দেবেন, উনি যেসব ভাষা ব্যবহার করবেন, যে শব্দ ব্যবহার করবেন, ওগুলো আমাদের মাথার উপর দিয়ে যাবে, কিছু বুঝি না। আমাদের কাছে খুব ছোট্ট দাবি, যেটা আমাদের মায়েরা বাবারা রোজগার করে এনে মায়েদের হাতে তুলে দেন, সেই মায়েরা বাজেট সাজান। আমাদের কাছে বাজেট কিন্তু আমাদের মায়েদের সংসার চালানোর বাজেট। ঠিক। ফলে আমাদের কাছে দাবিটা খুব ছোট্ট। কি দাবি? গ্যাসের দাম কমুক, দুধের দাম, ওষুধের দাম, তেলের দাম নামুক, অনেক হলো, এবার একটু মূল্য বৃদ্ধি থামুক। সাধারণ মানুষের কাছে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গাটা হচ্ছে বাজেট। এবার এই মায়েদের সংসারের বাজেটটা ঠিক করে দেবেন আজকে আমাদের সীতারামন দেবী নরেন্দ্র মোদীর নির্দেশে। কিন্তু শঙ্কুদা কতগুলো কথা বললো। এতদিন নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতা আসার পর থেকে 2 কোটি চাকরির কথা বলেছিলেন, তো 2023-এ এসে দাঁড়িয়ে তার এই ধরুন 2 মাস পর তার 9 বছর সম্পূর্ণ হবে, তো 9 দুগুণে 18 কোটি চাকরি হওয়ার কথা। এখন শঙ্কুদা তুলে আনছেন মাঝখানে 1.5 বছরের মূল এই আপনার প্যান্ডেমিকের কথা, যে প্যান্ডেমিকের জন্য নাকি সব সাড়ে সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম প্যান্ডেমিকের জন্য সব হয়েছে। প্রথম কথা হচ্ছে উনি যে বিদেশের সঙ্গে তুলনা করছেন, ভারতের সঙ্গে বিদেশের তুলনা হয় না, কারণ হচ্ছে ভারতে অনেক বেশি অসংগঠিত ক্ষেত্রে মানুষ কাজ করেন। যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করার জন্য এর আগেও যখন গ্লোবাল রিসেশন হয়েছে, ভারতবর্ষ সেখান থেকে হয়তো বেঁচে গেছে, কারণ কৃষি ক্ষেত্রের মতো জায়গা, সেই জায়গাগুলো আমরা স্ট্রংলি ধরে রাখতে পেরেছিলাম। বিদেশের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, 2-4টে কোম্পানি কাজ করছে, তারা ছাঁটাই করছে, তার উপরই অর্থনীতি। কিন্তু ভারতবর্ষে সেই জিনিসটা নয়, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করেছেন অমর্ত্য সেনের কথা মেনে। কিন্তু 2020 মার্চ মাসে প্যান্ডেমিক ঢুকেছিল, 2019-এ ভারতবর্ষ 40 বছরের সর্বশ্রেষ্ঠ বেকারত্বে পৌঁছেছিল। ওটা কি করে পৌঁছেছিল? তার মানে নরেন্দ্র মোদী জ্যোতিষ ছিলেন, তিনি জানতেন 6 মাস পর প্যান্ডেমিক আসবে, তাই তার আগেই তিনি সর্বনাশটা করে দিয়েছিলেন। এটা যুক্তি। নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছিলেন আগেই। আমি আসবো 40 বছরের শ্রেষ্ঠ বেকারত্ব, এটা সিএমআই এর ডেটা। ধন্যবাদ না জানিয়ে সিএমআই এর ডেটা বাবা, আলোচনা শুরুতেই বলেছে কিছু বোঝে না, পড়াশোনা করে না, রান্নাঘরের গ্যাসের বাইরে বেরোতে পারে না। ফলে যা পারি না গো, আমাদের মায়েদের রান্না করতে হয় তো। শঙ্কু দেবাংশু একেবারে সাধারণ মানুষ, তুমি যদি সাধারণ মানুষের আমাদের হয় না, ওকে প্লিজ, আমাদের হয় না, ওকে প্লিজ। আমাদের হয় না গো। দেবাংশু এবং শঙ্কুদেব
একদম সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করো, বাজেট নিয়ে কারো কোনো আগ্রহ নেই সেরকম। শুধু আগ্রহ আছে হ্যাঁ আয়করটা কমছে কিনা, না বাড়ছে, না বোঝা বাড়ছে, না দাম কমছে না বাড়ছে, পরিষ্কার কথা। এবং শৈবালদা যেটা বলছেন, শৈবালদাকে তো এইটা জানতে হবে মানুষের জন্যই যে দেশের উন্নতি কিভাবে করবেন নরেন্দ্র মোদী আজকে বলছেন বাকি বিশ্ব ভারতের মধ্যে আশার আলো দেখছে। আমি সন্দীপার কাছে আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতিতে যাব। দেখুন, নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। কি করে খাই, ছেলে পিলেকে খাওয়াই কি করে এগুলা? যে কেউ খেলে তো অসুস্থ হবে, আরামে হবে, কোনো ব্যাপার নেই। তো আপনার হিসাবে কি এটা অন্যায়? অন্যায় হচ্ছে তো। কাল কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদী সরকারের। বিশেষজ্ঞদের মতে ভোটমুখী বাজেটের ঢালাও ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার। রেহাই মিলবে বাজেটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য বলছেন এবারের বাজেট দেশের জন্য, দেশবাসীর জন্য। বিগত 9 বছরে মোদী সরকার একবারের জন্য কর ছাড় দেয়নি। এবারের বাজেটে কর ছাড়ের ঘোষণা থাকবে। বাজেট ঘোষণার দিকে তাকিয়ে মধ্যবিত্ত চাকরিজীবীরা। भारतीय जनता पार्टी के नेतृत्व में एनडीए सरकार, उसका एक ही मकसद रहा है, इंडिया फर्स्ट, सिटीजन फर्स्ट। सबसे पहले देश, सबसे पहले देशवासी, उसी भावना को आगे बढ़ाते हुए ये बजट सत्र में भी तकरार भी रहेगी, लेकिन तकरीर भी तो होनी चाहिए। और मुझे विश्वास है कि हमारे विपक्ष के सभी साथी बड़ी तैयारी के साथ, बहुत बारीकी से अध्ययन करके सदन में अपनी बात रखेंगे। सदन देश के नीति निर्धारण में बहुत ही अच्छी तरह से चर्चा करके अमृत निकालेगा, जो देश को काम आएगा। নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গাজলের সভা থেকে মমতার বার্তা, কেউ অন্যায় করলে তার দায় নেবে না দল। নাম না করে কি মানিক কুন্তলদের বার্তা? শুরু জল্পনা। একই সঙ্গে পুরুলিয়ার নিয়োগ দুর্নীতি নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর। যখন শিক্ষক নিয়োগ হয়েছিল আমি কোনোদিন কিছু বলিনি। আদালতে কেস চলছে, আমি আশা করি ভালো বিচার হবে। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। পুরুলিয়ার ছেলে মেয়েদের টোটাল বঞ্চিত করা হয়েছিল। পুরুলিয়ার কোটা নিজের পকেটে কেউ কেউ ঢুকিয়ে নিয়েছিলেন। কিসের বিনিময়ে নাইবা বললাম। ফের কেন্দ্রীয় বঞ্চনায় সরব মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ আবাস সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে 1 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া বলে দাবি মমতার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, টাকা দেওয়ার বদলে সমালোচনায় ব্যস্ত কেন্দ্র। পাল্টা কেন্দ্রীয় টাকা নয় ছয়ের অভিযোগ বিজেপির। খুব সহজ বলা, এই চাই ওই চাই, বলে তুমি টাকাগুলো দাও। 1 লক্ষ কয়েক হাজার কোটি টাকার ওপর আমাদের টাকা পাওনা আছে। আমাদের পাওনা টাকা দেয় না, উপরন্ত শুধু গাল দেয়। তুমি আমাকে যত পারো গালি দাও, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি গাল এগিয়ে দেবো যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও। বাংলাকে টাকা দিয়ে তো এই দেখছি আমরা, টাকা লুট হয়ে যাচ্ছে। ভূতের পেটে কে টাকা দেবে? সিএজি রিপোর্ট এসেছে যে 2,33,000 কোটি টাকার হিসাব নাই। কার বাপের টাকা এটা? সরকার যদি ইমানদারির সঙ্গে কাজ করত, আজকে ওখানকার মানুষই প্রতিবাদ করছেন। তো কেন্দ্র সরকারের দায়িত্ব আছে যে টাকাটা পাঠালেন গরিব মানুষের জন্য কোথায় গেল দেখার। তাতে অত অসন্তুষ্ট হওয়ার কি আছে? নিশ্চয় টাকা দেওয়া উচিত, কিন্তু সেই সরকারকে লোকে টাকা দেয় যার উপরে বিশ্বাস আছে। কেন্দ্রীয় দলে ক্ষুব্ধ মমতা। রাজ্যে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, উল্টে সবকিছুতে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে।
বাজেট 2023 আরো একবার আপনাদের জানাই স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। সাধারণ মানুষ তাকিয়ে তাদের কি সুরাহা দিতে পারেন নির্মলা সীতারামন। আমি সন্দীপার কাছে যাব। সন্দীপা, সারা বিশ্ব আশার আলো দেখছে নির্মলা সীতারামনের উপরে। নরেন্দ্র মোদী বলছেন ভারতের ওপরে আশার আলো দেখছে, তার মানে ভারতের অর্থনীতি চাঙ্গা হলে বিশ্বের অর্থনীতিও চাঙ্গা হবে। আর তোমরা সমালোচনা করছো, আর আমি বলি একটু তোমাকে ধরিয়ে দিই, বাজেটের আগে শেয়ার বাজার কিন্তু চাঙ্গা হয়ে উঠেছে। আচ্ছা দেখুন, সাধারণ মানুষ, যেটা দেবাংশ কিছুক্ষণ আগে বলছিলেন, আমি দেবাংশুর সাথে একদম একমত যে সাধারণ মানুষ ওই শেয়ার মার্কেট, তারপরে বাজেটে কি ভারী ভারী কথা। শঙ্কুবাবু আপনি যদি একটু পিছিয়ে বসতে পারেন, আমি দেখতে পাচ্ছি না অরুণ থেকে। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, থ্যাংক ইউ তো হ্যাঁ থ্যাংক ইউ। তো তো এবার ব্যাপারটা হচ্ছে, আমরা না হয় এই স্টুডিওতে বসে আজকে সকালে বাজেট নিয়ে অনেক রাজনীতিবিদের মতো অনেক ভারী ভারী কথা বললাম। সাধারণ মানুষ কিন্তু এটা দেখবে যে আমার এক বছরে আটার দাম 40% বৃদ্ধি পেয়েছে, এবং যেহেতু সরকারি স্টক করছে না আটার, সেহেতু আরও বৃদ্ধি পাবে, দামটা আরও বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ কিন্তু সেটা দেখবে। সাধারণ মানুষ দেখবে যে আমার গ্যাস সিলিন্ডারে, যেটা শঙ্কুবাবু বলছিলেন যে আমরা এখন গ্যাস সিলিন্ডারের মধ্যে পড়ে আছি। আমি একজন গৃহিণী, আমি একজন মহিলা, আমি বলতে পারি, আমাদের মারা বলতে পারেন, শঙ্কুবাবুদের মা দিদিরাও বলতে পারবেন যে আমাদের গৃহিণীদের এই যে গ্যাস সিলিন্ডার মাসে মাসে 1100 টাকা দিয়ে আমাদের কিনতে হচ্ছে, আমাদের বাড়ির বাবারা কাকারা জেঠারা বা যারা মহিলারাও যারা ইনকাম করেন, তাদের কিন্তু একটা বাজেট করা থাকে, মধ্যবিত্তদের একটা বাজেট থাকে যে ভাই আমাকে এই 10,000 টাকার মধ্যে চলতে হবে, 7,000 টাকার মধ্যে 10,000 টাকার মধ্যে চলতে হবে, কিন্তু বাজেটটা হয়ে যাচ্ছে 12,000 টাকা। বাজেটটা হয়ে যাচ্ছে 12,000ও না, বাজেটটা হয়ে যাচ্ছে 15,000 টাকা, কিন্তু আমার স্যালারি বাড়ছে না এইখানে। এবং একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস, আমি যদিও সেটা আমি জানি না বাজেটের আওতায় এটা পড়বে কিনা বা বাজেটের মধ্যে এর কোনো প্রভাব আছে কিনা, খুব সুন্দর একটা জিনিস কালকে আমি দেখলাম যে হাইকোর্ট, আমি জানি না আপনারা দেখাতে পারবেন কিনা, হাইকোর্টে প্লিজ ক্যামেরা পার্সনদেরকে বলবো, উনি দেখাচ্ছেন একটা। হাইকোর্টে নরেন্দ্র মোদী সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে পিএম কেয়ার ফান্ড, যেটা করোনার বাহানা দেয় বিজেপির ওরা, যে পিএম কেয়ার ফান্ড ইজ নট এ গভর্নমেন্ট ফান্ড, এটাতে সরকারের কোনো রকম কোনো হাত নেই। পিএম কেয়ার্স ফান্ড নট এ ফান্ড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ক্যান নট বি লেবেলড পাবলিক অথরিটি। এর মধ্যে আপনি আবার আরটিআইও করতে পারবেন না এটা সম্পর্কে। এই পিএম কেয়ার ফান্ডের টাকাটা তাহলে কোথায় গেছে? এই পিএম কেয়ার ফান্ডের টাকাটার প্রভাব কি বাজেটে কতটুকু? আমি শঙ্কুর কাছ থেকে সংক্ষেপে জবাব চাইবো। দেখুন, পিএম কেয়ার ফান্ডের যা অফিসিয়াল ভারতে ল্যান্ড অফ লতে যেখানে যেখানে হিসেব দেওয়ার সেখানে হিসেব দেওয়া হচ্ছে। এখন কংগ্রেসকে হিসেব দিতে হবে এমন তো কোনো মাথার দিব্যি নেই। কংগ্রেস যদি বলে যে ভাই আমাকে হিসেব দাও, তাহলে তো মুশকিল। অ্যাকর্ডিং টু দ্য ল যেখানে হিসেব দেওয়ার সেখানে দেওয়া হয়, কোথায় হিসেব দেওয়া হয়নি, কোথায় গড় মানুষের কাছে তো হিসেব দিতে হবে, মানুষের কাছে তো হিসেব দিতে হবে। কেন আটার দামটা 40% বাড়লো? মানুষের কাছে হিসেব দিতে হবে তো। শুনুন ভাই, গ্যাসের দাম সবথেকে বেশি নিয়ন্ত্রিত বিজেপির সময়। প্রত্যেকটা সরকারি কর্মচারীর বেতনে ম্যান্ডেটরি ফান্ডে গেছে কেন? স্টেট গভর্নমেন্ট কেন পেট্রোলের ক্ষেত্রে, ডিজেলের ক্ষেত্রে জিএসটি আসেন না? কেন আসেন না? কংগ্রেসের কাছে শিখবো। বেশ, ওকে, একটা ছোট্ট বিরতি নিতে হবে, আরো একটা ছোট্ট বিরতি নিতে হবে প্লিজ। ওকে, বৈপ্লবিক কথাবার্তা শঙ্কু। ওকে আমাদেরকে একটু ছোট্ট বিরতিতে যেতে হবে, কারণ কোন অর্থনীতিবিদ বোধহয় মানবেন না যে গ্যাসের দাম একেবারে মোদির আমলে নিয়ন্ত্রিত, পেট্রোল ডিজেলের দাম একেবারে নিয়ন্ত্রিত। এটা মানা কি সম্ভব কোন অর্থনীতিবিদের পক্ষেও? আসবে একটা ছোট্ট বিরতির পর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। হচ্ছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী, টাকা সঠিক খরচ হচ্ছে কিনা তা তদন্ত করতেই কেন্দ্রীয় দল, পাল্টা বিজেপির। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে
অশ্বডিম্ব ডিমডিমা ডিমডিম বাজিয়ে বেড়াচ্ছেন। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? জিজ্ঞেস করুন উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে কটা টিম যায়? গুজরাটে রিক্রুটমেন্ট নিয়ে এক গাদা কেলেঙ্কারি কটা টিম যায়? যারা মিথ্যে কথা বলছেন তারা দেখে যান। একদিনেই বাংলার প্রত্যেকটা প্রজাকে আপনাদের সালাম জানাতে হবে, আপনাদের স্যালুট জানাতে হবে, আপনাদের প্রণাম জানাতে হবে। যে টাকাটা পাঠিয়েছে ওটা তো কাজ হলো কিনা দেখতে হবে তো, আপনি হিসাব দেবেন না তোরা এসে দেখবে না পাবলিক কেন ওনার লোকেদের রাস্তায় আটকাচ্ছে, জিজ্ঞেস করছে রাস্তা কেন হয়নি বলো, জল কেন আসেনি বলো, আমার বাড়ি কেন হয়নি বলো। মানুষের কথা জবাব দিন। বাচ্চাদের খাবারে সাপ দিচ্ছেন, টিকটিকি দিচ্ছেন, সেটা তদন্ত হবে না? মিড ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। দক্ষিণ চব্বিশ পরগনার রসপুঞ্জে পিকে হাই স্কুলে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্যরা, খোঁজ নেন পুষ্টির বিষয়েও। মিড ডে মিলে কেন্দ্রের 16 দফা গাইডলাইন মানা হচ্ছে, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। এদিন ডেবরার ধামতর প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা পরিচ্ছন্নতার জন্য এদিন অ্যাপ্রন ও মাথায় টুপি পরেই মিড ডে মিলের রাঁধুনিরা রান্নার মান বুঝতে খাবার চেখে দেখেন দলের সদস্যরাও। শুভেন্দু নালিশে রাজ্যে কেন্দ্রীয় দল। দিল্লির প্রতিনিধিরা কিভাবে কাজ করবেন তাও ঠিক করে দেবেন শুভেন্দু। বিরোধী দলনেতার টুইট ঘিরে জল্পনা। মিড ডে মিল দেখাতে রাজ্যে কেন্দ্রীয় দল। রাজ্যের বেছে দেওয়া স্কুলে না গিয়ে আচমকা হানা দেওয়া উচিত দলের, টুইটে দাবি শুভেন্দুর। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। শুভেন্দুর টুইটগুলো দেখলে মনে হয় হাল্লা চলেছে যুদ্ধে। শুনে হাল্লার রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমে টাকা দেবে না আর কুকুর বেড়ালদের দিয়ে আওয়াজ করাবে, এ দুটো তো হতে পারে না। শুভেন্দু অধিকারী কি ভেবেছেন ওর ইচ্ছে মতো দল আসবে, যেখানে যেতে বলবে সেখানে আসবে? কেন্দ্রীয় দল এলে একটা কম্পাস প্রেজেন্ট করুন, প্রফেসর ক্যালকুলাসের কম্পাস, যেটা দুলবে আর যেদিকে দুলবে কেন্দ্রীয় দলকে শুধু সেই দিকেই যেতে হবে, সেদিকেই যেতে হবে। না হলেই তো দেখছি এদের গা জ্বলছে। টিকটিকি সাপের পর এবার মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা। চন্দ্রকোনার ধামকুড়িয়া অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা। খিচুড়িতে আরশোলা মেলার খবর শোনা মাত্র বাকি পোশাক, গহনা, সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। আজ কেন্দ্রীয় বাজেট 2023-24 অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট শুরুর আগেই চাঙ্গা শেয়ার বাজার। বাজার খুলতেই 450 পয়েন্ট উঠল সেন্সেক্স, নিফটি উঠল 130 পয়েন্ট। লোকসভা ভোটের আগে আজ মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি থেকে আয়কর ছাড়, রেহাই মিলবে মধ্যবিত্তের। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার অপেক্ষায় দেশ। তাপস মণ্ডল, গোপাল দলপতিকে প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির। কুন্তল গোপালকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ। পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না দাবি গোপালের। 1 সপ্তাহের মধ্যে আরো তথ্য জমা দিতে নির্দেশ গোপালকে। আজ ইডিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ। হেডলাইন্স নিবেদন করলো বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। সহ নিবেদন করলো Meghbela Broadband, the network that works. Sister Nivedita University, New Town, Kolkata. Reinvent yourself beyond boundaries. আমাদের বাংলায় যারা সেলিব্রিটি তারা কি বলছেন, তারা সাধারণ মানুষের কথা বলছেন। কি বলছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেতা, চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী। দেখুন। না, দাম বাড়লে আমায় কিনে তো খেতেই হবে, আমায় খেতে হবে। আর একটা বেশি ছবি করতে হবে আমাকে, আর কিছু না। বাজেট যা ইচ্ছে করুক, ওরা আমাদের কথা কেউ শোনে না। আমাদের কোনো সে নেই, আমরা কেন মিছিমিছি সময় নষ্ট করবো? কেউ শুনতেও যাবে না। ওরা যা ইচ্ছে করুক, আমরা তাও বেঁচে থাকবো। তোমার উপর যা দেওয়া হবে তোমাকে নিয়ে বেঁচে থাকতে হবে। আমি তো চাঁদে গিয়ে থাকতে পারবো না, এখানেই থাকতে হবে। সো পলিসি মেকার্স উইল মেক দেয়ার পলিসিস, whether we suffer or not, that is not important. We have to exist. প্রত্যাশা
একটাই, যে মানুষের বেসিক নিডস যেগুলো, সেগুলোর দাম কমানো হোক, আর নেশার দ্রব্যের উপরে দাম বাড়ানো হোক, যাতে মানুষ ভয়ে একটু নেশা কম করে। দাম কমানো হোক, আয়কর ছাড় হোক, মানুষের চাহিদার শেষ নেই শৈবালদা। কিন্তু রাজকোষে ঘাটতি যদি দেখি 6.4, লক্ষ্য ছিল 2025-এ 4.5%। কি করে সম্ভব? তাহলে তো আবার এদিকে আবার ভোটের বড় বালাই আছে। দেখুন, অন্তত আর্থিক সমীক্ষায় যা বলছে, গতকাল প্রকাশিত হয়েছে আর্থিক সমীক্ষা। আপনারা জানেন বাজেটের আগের দিন আর্থিক সমীক্ষা অনেকগুলো চ্যাপ্টার প্রকাশিত হয়, তার মধ্যে একটা সেকশন বড় করে থাকে যে সরকার কিভাবে খরচ এবং আয় এই দুটোকে সামঞ্জস্য রাখবে। আয়ের সামঞ্জস্যের কথা, আয়ের যে রোজগারের রাস্তার কথা, সেটা আপনাদের একজন দর্শক বন্ধুই বলছিলেন যে ট্যাক্স বেসের কথা বলা হচ্ছে সেখানে, এবং ট্যাক্স যারা দেন তারাই দেন, এবং একটা বড় সংখ্যক মানুষ কিন্তু ট্যাক্স আওতার বাইরে, এবং সবাই যে অত্যন্ত প্রান্তিক শ্রেণীর মানুষ তা নন, কিন্তু কোনো ক্ষেত্রে এমনভাবে ট্যাক্স ধার্য করা হয় যাতে আপনি যদি ক্যাশে ট্রানজ্যাকশন করেন কিংবা আপনি যদি এমন কিছু জিনিস কেনেন যেগুলোর উপর ট্যাক্স আদায় করা যায় না, তাহলে অনেক মানুষ যারা কর দিতে পারেন তারাও কিন্তু কর আওতার বাইরে থাকছেন। সেটা একটা আয়ের দিক থেকে যে সমস্যা, সেটা তার একটা র্যাশনালাইজেশন দরকার, যেটা খুব সাধারণ ইংরেজিতে বললে একটা সামঞ্জস্য আনা দরকার, যেটা কেন্দ্রীয় বাজেট ছাড়া আর কোথাও হওয়ার চান্স নেই। এরা বাজেট বহির্ভূত অনেক কিছু করেন আগে পরে, সেটা ঘটে থাকে, কিন্তু বাজেট এটা বললে সবার কাছে একটা সঠিক বার্তা পৌঁছয়, এটা আমার বক্তব্য। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে আপনি যেটা বললেন যে খরচ কি করে আপনি দুটোর মধ্যে একটা ব্যালেন্স আনবেন। খরচ কিন্তু কমানোর কথা বলা হচ্ছে অদ্ভুতভাবে। মানে সরকার একদিকে যেমন ক্লেম করছেন যে যত ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খরচ করার প্রয়োজন সরকার করছে, অ্যাট দ্য সেম টাইম বলা হচ্ছে যে করোনার সময়তে যে সাহায্যগুলো করা হচ্ছিল সেগুলো আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হবে। করোনার সময় কত সাহায্য করা হয়েছে আমি কিন্তু নিশ্চিত নই, কারণ প্রচুর সাহায্য করা হয়ে থাকলে মানুষের কাছে কিন্তু আর একটু কম দুর্দশার অবস্থা সৃষ্টি হতো, যেটা আমার ধারণা হয়নি, এবং অনেকেই এটা নিয়ে ক্লেম করেছেন, অনেকেই এটা বলেছেন। সেটা সম্পূর্ণভাবে হয়েছে এমন মনে করার কোনো কারণ নেই, কিন্তু সরকার বলছেন সেটাকেও রোল ব্যাক করানো হবে এবং কমানো হবে। আমি যেটুকু দেখলাম তাতে এস্টিমেটেড যে বাজেট খরচ স্বাস্থ্য খাতে সেটা মাত্র 5% বাড়ছে। আচ্ছা। এবং টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে সেটা হয়তো আপনার 5 লক্ষ কোটি টাকা মতো একটা অ্যাডিশনাল খরচ বেয়ার করা হচ্ছে, যেটা ভারতবর্ষে এখন যারা আউট অফ পকেট এক্সপেন্স করেন তার পরিমাণ সেটাও কিন্তু প্রায় 50%। সেটাকে খুব একটা কমাতে পারছে না। মানে সরকারি এই আয়ুষ্মান ভারত একটা কেন্দ্রীয় প্রকল্প যার মধ্যে দিয়ে আপনি ইন্স্যুরেন্স পান, এবং তার মধ্যে দিয়ে আপনি এক ধরনের আউট অফ পকেট এক্সপেন্স কমাতে সাহায্য হচ্ছে ডেফিনেটলি, কিন্তু তার তো একটা অন্য একটা দিক আছে, সেটা হচ্ছে যে এটা ইন্স্যুরেন্সের খরচ বাড়িয়েছে সাধারণভাবে। আপনি যদি দেখেন যে আয়ুষ্মান, সরকারের তো টাকা জেনারেট করার কোনো রাস্তা নেই, সরকার তো এই টাকাকেই ব্যবহার করবে কোনো উন্নয়নমূলক কাজে, এবং আপনি যেটা প্রথমে বললেন যে সরকারের যেটা ওয়েলফেয়ার স্কিমগুলো তার মধ্যে এই টাকা থেকেই তো আসতে হবে, সেটা সরকার তো টাকা জেনারেট করে এটা করলে তার সেটা ফলপ্রসূ হয় না। ফলে আপনি একদিকে যেমন এটা দেবেন, এক ধরনের সাহায্য বাড়িয়ে দেবে লোকের কাছে, সেই সাহায্যের জন্য যে খরচ দরকার সেটা তো সাধারণ মানুষের কাছ থেকে নিতে হবে, সেই ট্যাক্স বেসটা বড় নয়, ফলে যারা দিচ্ছেন তাদের ট্যাক্স রেট বাড়ছে। ফলে নির্মলা সীতারামন কি অ্যাকচুয়ালি ট্যাক্সের হার কমাতে পারবেন সে বিষয়ে আমার সন্দেহ আছে, যদি না খরচ কমিয়ে ফেলেন অনেকটা। খরচ কমিয়ে ফেলে কিন্তু তার একটা অন্য রিয়াকশন হবে সাধারণ মানুষের পক্ষে, যেটা অসম্ভব ক্ষতিকারক। ফলে মানুষের হাতে টাকা চাই, মানুষের কাছে ক্রয় ক্ষমতা চাই, এবং আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই আসবে। আমি কিন্তু একেবারেই অর্থনীতির কথা বলছি, আমি রাজনৈতিক কথা বলছি না, কারণ এই প্রসঙ্গগুলো আসবে অর্থনৈতিক প্রিন্সিপালগুলো থেকে। আমি সেটা বলার চেষ্টা করব আরো আলোচনার মধ্যে দিয়ে। দু তিনটে পয়েন্ট বলার। প্রথম কথা হচ্ছে, দেখুন কোভিডের সময় যেটা আমাদের দাদা বলছিলেন, কোভিডের সময় আপনাদের প্রত্যেকের মনে আছে নরেন্দ্র মোদী একদিন এসে হঠাৎ করে ঘোষণা করলেন 20 লাখ করোড় কা প্যাকেজ, 20 লক্ষ কোটি সাধারণ মানুষকে করোনাকালীন দুর্দশা থেকে টেনে তুলে আনার জন্য। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার টিভিতে যতজন দর্শক দেখছে, আমি দরকার হলে ফোন লাইন খুলে দিন, আমি এটাও বলতে পারি এখানে একজন সাধারণ মানুষও 20 লক্ষ কোটি টাকা থেকে 1 টাকার সুবিধা পাননি। আমি কিন্তু রেশন ফ্যাশনের কথা বলছি, ওটা সম্পূর্ণ আলাদা, ওটা আলাদা করা হয়েছিল। 20 লক্ষ কোটি শুধু অর্থনীতিকে চাঙ্গা করার জন্য করা হয়েছিল, সেটার 1 টাকার বেনিফিট পাবলিক পাননি, নাম্বার 1। নাম্বার 2, আপনার এখানে যারা দর্শকরা দেখছেন তাদের মধ্যে বিভিন্ন এজ গ্রুপের মানুষ আছেন, স্টুডেন্টরা রয়েছেন, মধ্যবয়সীরা রয়েছেন, বয়স্করা রয়েছেন। সবচেয়ে বেশি কোপ আমাদের দেশে বয়স্কদের মধ্যে পড়েছে নরেন্দ্র মোদী আসার পর 2-3টে কারণ।
প্রথম কারণটা হচ্ছে স্বল্প সঞ্চয়, যেটা বয়স্কদের একটা মূল জায়গা, তাতে সুদ দিনের পর দিন কমেছে, যেটা তাদের জীবনের একটা মূল ধন। এবং দ্বিতীয়, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরুন ট্রেনে গেলে আমার বাবার 60+ বয়স, আমি দেখতাম আমার বাবা যখন বাইরে ট্রাভেল করতেন 60-এর উপরে যাদের বয়স সিনিয়র সিটিজেনের তার একটা ছাড় পেত। ওই ছাড়টা নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছেন কোভিডের সময় থেকে, এবং সেই ছাড়টা চালু হবে না সেটা ঘোষণাও করে দিয়েছেন। এই বয়স্ক মানুষদের ওপরে চাপ, প্রেশার 2 নম্বর কথা। 3 নম্বর, আমি জাস্ট একটা ইকুয়েশন বলি দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো প্রত্যেকে আমাদের আশেপাশে দেখছি, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমারও ব্যক্তিগত স্তরে বন্ধুরা আছে, আমি বলছি ইন্ডিভিজুয়ালি মানুষ, আমি জানি এর কোনো সমীক্ষা হয় কিনা, আগের তুলনায় অনেক বেশি মানুষ আছেন যারা এখন লোনে জড়িয়ে পড়েছেন। আগের থেকে সেই সংখ্যাটা কিন্তু অনেক বাড়ছে। দাদা আমি একটা কথা বলি, আমরা প্রত্যেকে ব্যাংকে টাকা রাখি, সেই ব্যাংক থেকে বড় বড় লোকেরা টাকা পয়সা ধার নেন, বড় বড় শিল্পপতিরা, আমি জাস্ট 30 সেকেন্ডে বলে শেষ করব, বড় বড় শিল্পপতিরা টাকা ধার নেন, ওদের টাকাটা যখন লোন মুকুব করে দেওয়া হচ্ছে তখন ব্যাংকটা খালি হয়ে যায়। ওই খালি হওয়া ব্যাংকটা কিভাবে ভরা হয় দাদা, আমাদের প্রত্যেকের পাসবুক মায়েরা দাদারা আপডেট করে দেখুন, কখনো মিনিমাম ব্যালেন্সের নামে, কখনো SMS চার্জের নামে, কখনো উল্টো পাল্টা কারণ দেখিয়ে দিনের পর দিন আমাদের অ্যাকাউন্ট থেকে 15 টাকা 20 টাকা 30 টাকা করে কাটা হয়। আর এখন এই যে লোনগুলো মানুষ নিচ্ছেন, সেই ইন্টারেস্ট রেটটাও সরকার। দেবাংশু যেটা বললেন পুরোটাই যা বললেন সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছলো, যে মানুষের একেবারে আম আদমির জন্য নরেন্দ্র মোদী নেই, নরেন্দ্র মোদী আম আদমির জন্য নন, নরেন্দ্র মোদী আম আদমির পকেট থেকে বরং টাকাটা কাটছেন। বলছি এই ব্যাপারে রিঅ্যাকশন দেওয়ার আগে দেবাংশুকে জিজ্ঞেস করবো যে কোভিডের ভ্যাকসিন নিয়েছো? হ্যাঁ নিয়েছি। গুড। কত টাকা দিতে হয়েছে কোভিড? আমি প্রশ্ন করব দেবাংশুকে, কত টাকা দিতে হয়েছে কোভিডের ভ্যাকসিন নেওয়ার জন্য? দিতে হয়নি। শোনো ভাই, সারা ভারতবর্ষে শোনো, সুবিধা নেওয়ার সময় নিয়েছো, সুবিধা নেওয়ার সময় নিয়েছো, যে ডায়লগ দিচ্ছ না, পোলিও তো আমাকে আগে সরকার দিয়েছে, ডায়লগ দিচ্ছ কোভিডের পর, এটা নরেন্দ্র মোদীর জন্য। পোলিও তো ফ্রি দিয়েছে, টাকা দিতে হয়নি। আরে স্টেট গভর্নমেন্ট তো পয়সা দিয়েছে কোভিডে, আর বলতে স্টেট গভর্নমেন্টকে কিনতে হয়েছে, স্টেট গভর্নমেন্টকে কিনতে হয়েছে। এই যে আওয়াজ, স্টেট গভর্নমেন্ট কোভিডের ভ্যাকসিন নিয়েছো, স্টেট গভর্নমেন্টের থেকে পয়সা নিয়েছো কেন? নরেন্দ্র মোদী করে দিয়েছেন। গভর্নমেন্টের থেকে পয়সা নিয়েছো কেন? মানুষ আমি একটা প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন করি, আমার প্রশ্ন মাছের বাজার করে যেটা জানে না বস। না আমি মাছের বাজার করে না, সরকার জিজ্ঞেস করলাম। আসছি দেবাংশু প্লিজ আসছি। আরে বলতে দিচ্ছি, আমার প্রশ্নটা শুনতে হবে, আমার প্রশ্ন শুনতে হবে, এখানে কুশল মঙ্গল শোনার জন্য নয়। স্টেট গভর্নমেন্ট থেকে টাকা নিয়েছো কি না? স্টেট গভর্নমেন্ট থেকে ভ্যাকসিনের টাকা নিয়েছো কি না? আমি শঙ্কুদেব পান্ডার কাছে জানতে চাইছি, দেবাংশু প্লিজ। ওকে প্লিজ দেবাংশু। প্রশ্ন করছি, নিয়েছো কি না? স্টেট গভর্নমেন্টের থেকে ভ্যাকসিনের টাকা নিয়েছো কি নাওনি? স্টেট গভর্নমেন্ট পিএম কেয়ার ফান্ডে অসস্তম ব্যবহার করনি। ওকে দেবাংশু, কুল নরেন্দ্র মোদী হাতে দিয়ে গেছে, আমাকে আলোচনাটা চালাতে দাও। শঙ্কু আমার প্রশ্ন, ওকে দেবাংশু প্লিজ। মোদীজি সিরিঞ্জে নিয়ে দিয়ে গেছে, ভ্যাকসিন বানালে রাজ্যে। আমি বলছি স্টেট গভর্নমেন্টের থেকে, সমস্ত স্টেট গভর্নমেন্ট থেকে টাকা নিয়েছো তো? কোথায় বানালো? দেবাংশুর রক্ত গরম, শঙ্কুদেব পান্ডার রক্ত গরম। আমি প্লিজ শঙ্কু, আমি একটা বিষয় আসছি, আমাকে আসতে দাও দেবাংশু প্লিজ। শঙ্কুর বোধহয় জবাব দেওয়ার উপায় নেই, আমাকে প্রশ্নটা করতে দাও। আমি তো বলছি আম আদমি, তুমি বাজারে যাও, তুমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলো, তারা কি বলেন না যে দাম বাড়ছে, পকেট থেকে বেশি টাকা যাচ্ছে? দেবাংশু যেটা বললো যে ব্যাংকের নামে ভীতি জন্মে গেছে মানুষের, ব্যাংক কবে বিক্রি হয়ে যাবে। উত্তর দিই অয়নদা, আপনি পশ্চিমবাংলায় অনেক দিন সাংবাদিকতা করছেন এবং সুরবস্য কোভিডের ইনজেকশন বিনা পয়সা নিয়েছে, আবার দেবাংশু বললেও রেগে যাবে। আমার প্রশ্নের উত্তর আমি আপনাকে বলি, পোলিওর ভ্যাকসিন ফ্রিতে নিয়েছিলে তো, যে কারণে স্থির হয়ে বসে আছো কেন এটা বলো? কে পয়সা নিয়েছিল? সেটা ইনভেন্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তোমার সরকার, আমি ফ্রিতে পেয়েছিলাম। তাহলে সব সেটের থেকে পয়সা নিয়েছো? হ্যাঁ, এটা তোমরা করেছো ফ্রিতে। আমাকে এসব আজগুবি গল্প বন্ধ করো। তুমি ওদিকে কান দিও না, তুমি ওদিকে কান দিও না, তুমি এদিকে বলো। বিষয় হচ্ছে যে কেন্দ্র এসে কোলে মার্কেটে কেন আলুর দাম বাড়ছে সেটা দেখবে না, দেখবে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি এই রাজ্যের অন্তত 10টা ইনস্ট্রুমেন্ট আমি বলতে পারবো যার দাম, বা আমি ব্যাংকের কথা বলছি, আরে সবজি, শাক সবজি, আলু, পেঁয়াজ, লঙ্কা যা পাওয়া যায়, একই সাথে মমতা ব্যানার্জি রাজ্য আলুর দাম অর্ধেক বেড়ে যায়, হচ্ছে শুধুমাত্র এদের অপরাধের জন্য না। কলকাতা পুলিশ, আমি আপনাকে একটা কথা বলছি বাবু, আয়ুষ্মান ভারত প্রকল্প কেন আপনি চালু করতে, আলুর দাম একই হারে গোটা দেশে বাড়ছে তো, কেন আপনি এই রাজ্যে চালু করতে দেবেন? সব রাজ্যে, কারণ আয়ুষ্মান ভারত সবাই পাবে না।
ফ্রিজ থাকলে আয়ুষ্মান পাবে না, বাইক থাকলে আয়ুষ্মান পাবে না, কালা টিভি থাকলে আয়ুষ্মান পাবে না, ঘুরে ফিরে সেই বক্তব্যই চলে আসছে বাজেটে, চলে আসছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়। আসলে আলু শঙ্কুদেব পান্ডা, দেবাংশু, আলু, শাক এগুলো নির্ভর করে দাম অনেক 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 কিছুর ওপরে, কিন্তু ব্যাংকের দাম, ব্যাংক বিক্রি, ব্যাংক বেসরকারীকরণ এগুলো কি কিসের উপরে নির্ভর করে? আপনি স্পেসিফিক্যালি বলেছেন ব্যাংকের কথা, আমি আপনাকে বলছি আপনি একটা স্পেসিফিক ইনসিডেন্ট দেখান। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সরাসরি ব্যাংকে সংযুক্তিকরণ হয়েছে, ব্যাংকের খরচা ইন্ডিভিজুয়াল করার ফলে যেভাবে বেড়ে যায়, এখানে অর্থনীতিবিদ আছেন, আমি ঠিক আছে ওকে সিরিয়াস আলোচনা ওকে, আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমি শৈবালদার কাছে আসবো। রাজনীতি নয়, ব্যাংক সংযুক্তিকরণ করা মানে কি? ওকে ঠিক আছে, ওকে প্রশ্ন রেখেছো, আমি শৈবালদার কাছে আসবো একটা ছোট্ট বিরতির পর। শৈবালদা পরিষ্কার করে দেবেন। ধন্যবাদ, আসছি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ধাম করে। শিশুদের খিচুড়ি খেতে নিষেধ করেন কেন্দ্রের সহায়িকা। ঘটনায় ভুল স্বীকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার। খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভিডিও। খিচুড়ি বিতরণ হওয়ার পর বাড়িতে গিয়ে দেখতে, ছেলেকে খাওয়াবে সেই সময় দেখতে যে ঢালার পরে খিচুড়িটা থালায় ঢালার পরে দেখলো একটা আঁশলা তার সঙ্গে মাখানো হয়ে আছে। ছেলে ঠাকুমা সেটাকে বার করে দেখলো, এখানকে আনলো। প্রথমে দুজনের নাকি মানতে চাইছিল না, তারপরে বললো হ্যাঁ, তাহলে প্রত্যেক ছেলের বাড়িতে নাকি গিয়ে বলে খাওয়া কি চান আপনারা? আমরা চাই স্কুলের যাতে পরিবেশ চেঞ্জ হোক, বা স্কুলের চারিদিকে যে নোংরা পড়ে থাকে, ডিমের খোলা এইসব কোনো দূরের দিকে ফেলে। খেজুরি করেছে, খেজুরির মধ্যে আমি কোনো কিছু দেখতে পাইনি। আচ্ছা, ওরা খাবারটা নিয়ে চলে গেছে। আচ্ছা, 15-20 মিনিট বাদে এখানে আসছে। আচ্ছা, এসে আমাকে দেখে টিফিনের মধ্যে একটা আরশোলা আছে। আমি বলেছি হতেই পারে, ওনার মা আসছিল, আমি বলেছি খাবারটা হতেই পারে, আপনারা ফেলে দিন। তারা বলছে আমাদের তাহলে ধুয়ে আবার করে খাবার দাও। আমি সেই মতো আবার খাবার দিয়ে দিয়েছি। আমি ওরা মেনে নিয়েছি, হয়তো হতেই পারে, মানুষের পড়ে যেতেই পারে। তারপর কি সবাইকে বারণ করলেন? হ্যাঁ, তারপরে আবার দিদি কতগুলোকে ফোন করে বারণ করেছে, তারপর আমি আবার বারণ করেছি। আমাদের কাছে যে খবর পৌঁছেছিল সেই খবরের ভিত্তিতে আমরা যাচাই করে দেখলাম, আমাদের যে সমস্ত জিনিসপত্র দেখলাম আমাদের বিডিও স্যারকে এবং সিডিও সাহেবকে জানানো হচ্ছে, তারপরে আমরা ব্যবস্থা নেব। মিড ডে মিল নিয়ে ফের অব্যবস্থা। দাসপুরের সেনাপতিপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্নার জন্য নেই রান্নাঘর। প্রায় 50 জন শিশুর রান্না হচ্ছে রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে। ত্রিপল পেটে রান্নার মধ্যে উড়ে এসে পড়ছে ধুলোবালি। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না নিয়ে উঠছে প্রশ্ন। এইখানে আমাদের এই রকম করে দিয়েছে, যেমন দিয়েছে, তবু আমরা তিরপল কিনে এটা ঘিরেছি, না হলে এটা ঘিরাও ছিল না। এমনি রাস্তার ধার, মানে গাড়ি গেলেই তো ধুলো, রাস্তার ধার ধুলো পড়ছে। তো তবু আমরা জানিয়েছি, তো অঞ্চলে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, কিন্তু হয়নি। তো কি করবো, তারা করে দেয়নি। এবার অঞ্চল থেকে বলেছে এবছর না হলে আর বছর করে দিবে, পরের বছর করে দিবে। 1 নম্বরের জল নাই, 2 নম্বর রান্নাশালা রাস্তার ধারে রান্নাশালা, সেটা একদম ধুলোবালি পড়ছে। সেই সব মনে হয় এইগুলো কিছু মানে খাবারের সমস্যা, খাবারের সামনেই সব কিছু ধুলোবালি পড়ছে, বাচ্চাদের এগুলো তো অনেক কিছু অসুবিধা হচ্ছে। গ্যাসের সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেম এখনো চালু হয়নি। আমরা অঞ্চলে অবগত করেছি অনেকবার, ম্যাডামের কাছে দরখাস্তও দিয়েছি, কিন্তু এই তো দেখছেন যে টাকা সব বন্ধ। এমবি এনার্জি বলুন, 15 সব টাকা বন্ধ হয়ে আছে। টাকা না এলে তো কিছু করতেও পারছি না, এটা আমাদেরও খারাপ লাগছে। মিড ডে মিলের রান্নায় নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। চাকুলিয়ার চোপড়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে বাজারগাঁও পঞ্চায়েতের প্রধান। সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। আমি তো নিজে দেখছি এই চাল ডাল যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এটা কিন্তু
এইটা একদম অতিরিক্তই খারাপ, চলার কাবিল নেই এই চালের ভাত। একদম কি করে খাই, ছেলে পিলেকে খাওয়াই কি করে এগুলা? যে কেউ খেলে তো অসুস্থ হবে। অসুস্থ হবে, আরামে হবে, কোনো ব্যাপার নেই। তো আপনার হিসাবে কি এটা অন্যায়? অন্যায় হচ্ছে তো। বাজেট আর কিছুক্ষণের মধ্যেই, তার আগে তর্ক বিতর্ক এবং অর্থনীতিবিদের আলোচনা চলছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা উঠল। যে ব্যাংক মার্জ হচ্ছে বিভিন্ন সরকারি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এবং ব্যাংক বেসরকারীকরণের উদ্যোগ নিচ্ছে সরকার, এরকমও অভিযোগ উঠছে। আমানতে সুদ কমছে, বিশেষ করে বিরোধীরা বলছে বা সাধারণ মানুষও বলছে যে প্রবীণদের বিশেষ করে সুদে টান পড়ছে। আমি শৈবালদা আপনার কাছে জানতে চাইব, সত্যি সেভিংস কমছে কিনা, মানুষের সেভিংস কমছে কিনা, ব্যাংকের প্রতি ভীতি জন্মেছে কিনা, একেবারে পরিষ্কার করে। আমার ধারণা খানিকটা কমছে। সেভিংস কমাটার দুটো পার্ট থাকে। রোজগার যদি কমে এবং আপনার যদি খরচ বাড়ে তাহলে আপনার সেভিংস নর্মালি কমবে আর কি। সেটা সেভিংসটা অনেক ক্ষেত্রে ব্যাংকের কত সুদ দিচ্ছে তারপর বিরাটভাবে নির্ভর করে না। কারণ আমার যদি টাকা না থাকে, ব্যাংক আমাকে 15% সুদ দিলেও তো আমি টাকা জমাতে পারবো না, এটা একটা সমস্যা। ফলে দেশের অর্থনীতি সামগ্রিকভাবে ভালো করছে কিনা এবং মানুষ খেয়ে পরে আছেন কিনা তার উপর নির্ভর করে আমি সেভ করতে পারছি কিনা। কিন্তু ব্যাংকে আপনার সঞ্চয় সুরক্ষিত কিনা এবং কোনোভাবে ব্যাংক মার্জার হয়ে যাবে কিনা, বেসরকারীকরণ হবে কিনা, তার একটা অনিশ্চয় বাতাবরণ সৃষ্টি হয়েছে। এবং এই নিয়ে যে ধরনের ইন্স্যুরেন্স পলিসিগুলোর কথা বলা হচ্ছে তাতে এখনো পর্যন্ত আমি যতদূর জানি, আমার তথ্যে ভুল থাকতে পারে, কিন্তু যা সেভিংস তার উপর 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের প্রকল্প রয়েছে। এবং যার বেশি আছে, যত টাকাই থাকুক না কেন ব্যাংক বন্ধ হয়ে গেলে আপনি 5 লক্ষ টাকা পাবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটাকে আরেকটু সরকারি সাপোর্ট প্রয়োজন যাতে করে মানুষের ব্যাংকের প্রতি আস্থাটা আসে। শৈবালদা, আমি এখানে একটা প্রশ্ন করি, আগে এটা কত ছিল? 1 লাখ টাকা। হ্যাঁ, সরকার আসবার পর সেটা 5 লাখ টাকা পর্যন্ত বেড়েছে। কিন্তু শঙ্কুবাবু, আমি তর্কের মধ্যে শৈবালদাকে ঢোকাতে চাইছি না। পর সারা ভারতবর্ষ পৃথিবীর বুকে অনেক বেশি সেফটি আর সিকিউরিটি আছে। অনিশ্চয়তাটা বেড়েছে এই সময়। আপনি তো এটা মানবেন, পাকিস্তানের মতো গভর্নমেন্ট হলে কি অবস্থা হতো? পাকিস্তানের সঙ্গে তুলনা টানবেন না। তাহলে সেই সরকারকে আপনি গুরুত্ব দেবেন না। আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি পাকিস্তান আরো 10টা দেশ ধরুন না, আরো 10টা দেশ ধরুন। আমেরিকার কাছে পৌঁছাচ্ছি আমরা। ওকে, আমেরিকার কাছে পৌঁছাচ্ছি আমরা। আরেকটা প্রশ্ন, আমরা আমেরিকার কাছে পৌঁছাচ্ছি। পাকিস্তান করে গেল। আরে ভাই, আমেরিকার সাথে করো লড়াই, পাকিস্তান হাঁটলো শেষ। আমরা হাঁটলে পাকিস্তান ওকে, আমি আশা করব, আমি যখন শৈবালদাকে প্রশ্ন করব, প্লিজ শৈবালদাকে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করছি, শৈবালদা যখন উত্তর দেবেন কেউ ডিস্টার্ব করবেন না প্লিজ, এটা আমার অনুরোধ অতিথিদের প্রতি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। রাজনৈতিক তরজা থাকবে কিন্তু একদম সহজ, সাধারণ করে, সাধারণ মানুষের জন্য শৈবাল করের কাছ থেকে আমি আরো কিছু জানতে চাইব। থাকুন, সঙ্গে থাকুন প্লিজ। খবর এক নজরে নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। খবর এক নজরে নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ঘাম করে। কেন্দ্রীয় বাজেট
বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদী সরকারের। বিশেষজ্ঞদের মতে ভোটমুখী বাজেটে ঢালাও ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার। রেহাই মিলবে বাজেটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য বলছেন এবারের বাজেট দেশের জন্য, দেশবাসীর জন্য। বিগত 9 বছরে মোদী সরকার একবারের জন্য কর ছাড় দেয়নি। এবারের বাজেটে কর ছাড়ের ঘোষণা থাকবে। বাজেট ঘোষণার দিকে তাকিয়ে মধ্যবিত্ত চাকরিজীবীরা। भारतीय जनता पार्टी के नेतृत्व में एनडीए सरकार, उसका एक ही मकसद रहा है, इंडिया फर्स्ट, सिटीजन फर्स्ट। सबसे पहले देश, सबसे पहले देशवासी। उसी भावना को आगे बढ़ाते हुए ये बजट सत्र में भी तकरार भी रहेगी, लेकिन तकरीर भी तो होनी चाहिए। और मुझे विश्वास है कि हमारे विपक्ष के सभी साथी बड़ी तैयारी के साथ, बहुत बारीकी से अध्ययन करके सदन में अपनी बात रखेंगे। सदन देश के नीति निर्धारण में बहुत ही अच्छी तरह से चर्चा करके अमृत निकालेगा, जो देश को काम आएगा। নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গাজলের সভা থেকে মমতার বার্তা, কেউ অন্যায় করলে তার দায় নেবে না দল। নাম না করে কি মানিক কুন্তলদের বার্তা? শুরু জল্পনা। একই সঙ্গে পুরুলিয়ার নিয়োগ দুর্নীতি নিয়ে নাম না করে শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর। যখন শিক্ষক নিয়োগ হয়েছিল আমি কোনোদিন কিছু বলিনি। আদালতে কেস চলছে, আমি আশা করি ভালো বিচার হবে। যদি কেউ অন্যায় করে তার দায়িত্ব আমরা কেউ নেব না। পুরুলিয়ার ছেলে মেয়েদের টোটাল বঞ্চিত করা হয়েছিল। পুরুলিয়ার কোটা নিজের পকেটে কেউ কেউ ঢুকিয়ে নিয়েছিলেন। কিসের বিনিময়ে নাইবা বললাম। ফের কেন্দ্রীয় বঞ্চনার সরব মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ আবাস সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে 1 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া বলে দাবি মমতার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, টাকা দেওয়ার বদলে সমালোচনায় ব্যস্ত কেন্দ্র। পাল্টা কেন্দ্রীয় টাকা নয় ছয়ের অভিযোগ বিজেপির। খুব সহজ বলা, এই চাই ওই চাই, বলে তুমি টাকাগুলো দাও। 1 লক্ষ কয়েক। নিউজ 18 নেটওয়ার্ক, আপনি দেখছেন নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही एसआरएमबी टीएमटी। টপ হেডলাইন্স নিবেদন করছে বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। কিছুক্ষণ পরে কেন্দ্রীয় বাজেট 2024-এর ভোটের আগে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট 23-এর বাজেটে নজর কি 24-এ? ভোটের মুখে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটিকে আয়কর কাঠামোর পরিবর্তন, হোম লোনে বিমায় কি কর ছাড় বৃদ্ধি, সঞ্চয়ে বাড়তি কি সুবিধে, রেহাই মিলবে মধ্যবিত্তের? অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার অপেক্ষায় দেশ। বাজেটের আগে চাঙ্গা শেয়ার মার্কেট, বাজার খুলতেই 450 পয়েন্ট উঠল সেন্সেক্স, নিফটি উঠল 130 পয়েন্ট। হেডলাইন্স নিবেদন করলো বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। আর কিছুক্ষণ তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বাজেট পেশ করবেন। আবার বলছি, ট্রেনের ভাড়া বৃদ্ধি, হ্রাস, বাড়া কমা, এগুলো বাজেটের ওপরে আর নির্ভর করে না। রেগুলেটরি অথরিটি হয়ে গেছে, তারাই বছরের যে কোনো সময় রেলের ট্রেনের ভাড়া বাড়ানো কমানো হয়ে যায়। কিন্তু বাজেটে প্রকল্প বরাদ্দ হয়, যেমন বাংলার রেল প্রকল্পের ভবিষ্যৎ নির্ভর করছে এই বাজেটের ওপরে। তারাতলা এসপ্ল্যানেড, রুবি বিমানবন্দর, ইস্ট ওয়েস্ট মেট্রোয় বিশেষ করে বরাদ্দ বাড়ার সম্ভাবনা। হাওড়া, শিয়ালদা, দিল্লি রুটে গতি বাড়াতে পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়তে পারে। অর্থাৎ ট্রেনের ক্ষেত্রে অনেক কিছু রয়েছে
মেট্রোর ক্ষেত্রে অনেক কিছু আশা করা যায় এখনো পর্যন্ত। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের কাছ থেকে। আবির, বাংলার রেলের ভবিষ্যৎ কিভাবে নির্ভর করছে এই বাজেটে? দেখো, 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবেও বাংলা লক্ষ্য, ফলে কেন্দ্রের তরফ থেকে অবশ্যই বাংলার যে রেল প্রকল্পগুলি যে রয়েছে সেই রেল প্রকল্পগুলোর ক্ষেত্রে বাজেট বরাদ্দ কতটা হবে সেটা নিয়ে রাজনৈতিকভাবেও এছাড়া মানুষের মধ্যে নজরে রয়েছে। যে প্রকল্পগুলো সব থেকে বেশি নজর কাড়ার মতো তা সবকটি হচ্ছে মেট্রো প্রকল্প, এবং এই অধিকাংশ মেট্রো প্রকল্পগুলি কলকাতায় যেগুলোর কাজ চলছে তা 2008-9 সাল থেকে চলছে। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে বিভিন্ন সময় রেলের তরফ থেকে বক্তব্য ছিল হচ্ছে কাজের গতি স্লথ, সেই কারণে হচ্ছে অর্থ বা বাজেট বরাদ্দ বেশি করা হয়নি। এবং গত বছরও দেখতে পাওয়া গিয়েছিল একমাত্র জোকার ক্ষেত্রে এবং শিয়ালদা স্প্যানারের ক্ষেত্রে যে অর্থের পরিমাণ সেটা বৃদ্ধি হয়েছিল, বাকিগুলোর ক্ষেত্রে সে অর্থের বৃদ্ধি নয়। যে শতাংশের কাজ এখনো পর্যন্ত বাকি রাখা রয়েছে, মনে করা হচ্ছে যে নির্বাচনের কথা মাথায় রেখে এই প্রকল্পগুলোর ক্ষেত্রে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে একাধিক রাজ্যের বিশেষ করে তীর্থযাত্রী যে জায়গাগুলো রয়েছে তার জন্য হচ্ছে ভারত গৌরব ট্রেন এবং বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। এছাড়া যে হাইড্রোজেন ট্রেনের কথা বলা হচ্ছে সেটা দিল্লি এবং কলকাতা পেতে পারে। এছাড়া হচ্ছে এই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ যে স্টেশন সেগুলোকে আন্তর্জাতিক মানের করার জন্য, এয়ারপোর্টের মতো ঝাঁচকচকে করার জন্য অর্থ বরাদ্দ হতে পারে। এবং বিভিন্ন জায়গাতে বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ইলেকট্রিফিকেশন, ডাবল বা কোথাও হচ্ছে পোর্ট লাইনিং এর কাজ করানো, এবং হচ্ছে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গে যে রেল প্রকল্পের কাজ চলছে সেটি, এবং ভুটানের সঙ্গে সংযোগের জন্য যে সার্ভের কাজ হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে কোনো ঘোষণা এই বাজেটের ক্ষেত্রে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমরা দেখলাম বাজেটে কি কি থাকতে পারে বাংলার জন্য ট্রেনের বিষয়ে। আর এবার দেখব অন্যান্য অর্থনীতিবিদ যেমন সৈকত সিনহা রায়, রতন খাসনবিশ, অভিরূপ সরকার, তাঁরা কি আশা করছেন এই বাজেটে। এমপ্লয়মেন্ট জেনারেশন বছরে 2 কোটি নতুন চাকরি, এই প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। তা সেসবের কোনো কিছু ঘটেনি, এবং পরিস্থিতি যা আমরা দেখতে পাচ্ছি যে এমন কোনো বিনিয়োগ নেই যা থেকে আমাদের এখানে নিয়োগ পরিস্থিতি একটা বড়সড় পরিবর্তন ঘটতে পারে। বাজেটে এমন কোনো ঘোষণা থাকা সম্ভব নয় বলে আমি মনে করছি যাতে নিয়োগের যে পরিস্থিতিটা রয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক, সেই ভয়াবহ একটা পরিস্থিতিকে মোকাবেলা করার মতো কোনো বিশেষ ঘোষণা এই বাজেট করতে পারবে এমন আশা করার কোনো কারণ আমরা দেখছি না। এটা ইলেকশনের আগে শেষ বাজেট, কারণ আগামী বছর যে বাজেটটা হবে সেটা ভোট অন অ্যাকাউন্ট, সেটা তো বাজেট হবে না। অতএব যদি কোনো পপুলিস্ট বাজেট করতে হয়, জনমোহিনী বাজেট করতে হয়, তাহলে এটাই শেষ সুযোগ। এখন এই সরকার সেই সুযোগটা কতটা নেবেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু জনমোহিনী বাজেট কখনোই ভালো বাজেট হয় না। আমি আশা করব বাজেটটা জনমোহিনী হবে না। দেখবেন কিছু জিনিসের ওপর ট্যাক্স ছাড় দেওয়া হলো, কিছু জিনিসের ওপর ট্যাক্স বাড়লো। এটা আগে তো খুব বেশিই হতো, মানে জিএসটির আগে, এখনো হয় না তা নয়। এবার সেই জিনিসগুলো কি করে বেছে নেওয়া হলো এই প্রশ্নটা থেকে যায়। যদি ভোটের চিন্তা দূরে রেখে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে একটা বাজেট করতে পারে, গরিব মানুষকে সরাসরি একটা ট্রান্সফার দেওয়ার বদলে যদি তাদের একটা দীর্ঘমেয়াদী উন্নতির কথা ভেবে বাজেটটা করা হয়, তাহলে আমার মনে হয় আখিরে উপকার হয়। রিয়েল ইকোনমিতে জিডিপি গ্রোথ একদম, যদিও অনেকটাই বেড়েছে আগের থেকে, কিন্তু ইট ইজ প্রেডিক্টেড যে 2023 ভালো যাবে না গ্লোবালি এবং ভারতবর্ষের পক্ষে। প্রত্যেক কোয়ার্টারেই প্রায় যে ফোরকাস্টেড গ্রোথ সেটাকে রিভাইজ করে নিচে নিয়ে আসা হচ্ছে, এবং এখন অ্যাভারেজটা দেখাচ্ছে 6-7%-এর মধ্যে। এবং আমার মনে হয় না 6%, যদি গ্লোবাল গ্রোথ খুব খারাপ হয় 6%ও যে আমরা পৌঁছতে পারবো
তেমন নয়। তাহলে একটা মন্দার আবহাওয়া চলতেই থাকবে এক, এবং এই মন্দার আবহাওয়াকে ওপর থেকে আরও চেপে ধরবে যে আমাদের যে মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন, দ্যাট ইজ দ্যাট স্টেইং উইথ আস, আমাদের সঙ্গে রয়েছে বেশ কিছুদিন ধরে, যদিও আগের থেকে অনেকটাই স্তিমিত হয়েছে, কিন্তু তবুও ইনফ্লেশন রেটস আর ভেরি হাই। আমি সন্দীপের কাছে আসবো। যেভাবে আজকে হতাশার কথা বলা হচ্ছে, ইউপি আমলেও এই রকম হতাশার কথাই বলা হতো, ব্যালেন্সের কথা বলা হতো। সেই ব্যালেন্স বিজেপি বলছে ব্যালেন্সের কথা আছে, এখানে বাজেটে থাকছে, বাজেটে এর আগেও ছিল। অসুবিধে কোথায়? দেখুন, আপনি হতাশার কথা বললেন, আমি বলবো যে আশার কথা এখানে শোনাচ্ছে। কালকে যখন ডক্টর দ্রৌপদী, মাননীয় প্রেসিডেন্ট ডক্টর দ্রৌপদী মুর্মু যখন কিছু কথা বলছিলেন, যে বিরত করছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সীতারামন সংসদের ভেতরে ঢুকছেন। নির্মলা সীতারামন আর 1 ঘন্টা পরেই বাজেট পেশ করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মুহূর্তে সংসদে ঢুকছেন। সংসদে ঢোকার আগে সংবাদ মাধ্যমের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকলেই তাকিয়ে রয়েছেন এই বাজেট থেকে কি উপহার দেন, দিতে পারেন কিনা কোনো উপহার। 2024-এ ভোট, সেই 2024-এ ভোটের লক্ষ্যে যদি জনমোহিনী বাজেট হয় তাহলে আরও চাপ বাড়বে রাজকোষে, ঘাটতি আরও বাড়বে, আরও সরকারের ওপরে চাপ বাড়বে, ভারতের অর্থনীতির ওপরেও চাপ বাড়বে কিনা। হ্যাঁ সন্দীপা। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে মানে আশা আছে কিন্তু দিশা নেই। হ্যাঁ, মানে আশা দেখাচ্ছে কিন্তু কোনো দিশা দিতে পারছে না। কেন বলছি? গর্ব করে বিজেপির ওরা বলে বা বিজেপি সরকার বলে যে আমরা 80 কোটি মানুষকে রেশন দিয়েছি বা দিচ্ছি এখনো। তার মানে এটা স্বীকার করে নিচ্ছে যে এই দেশে, আমাদের ভারতবর্ষে 80 কোটি মানুষ গরিব সীমার নিচে, দারিদ্র সীমার নিচে এখনো। সেই জন্যই রেশন ব্যবস্থাটা দিতে হচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে গ্রামীণ, এই যে বাজেটে গ্রামীণ অর্থনীতির ওপর কতটা জোর দেওয়া হবে। আমরা দেখেছি কোভিডের সময় থেকে এখন অবধি এই যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু কমেনি, বরঞ্চ বেড়ে গেছে। এই অসংগঠিত ক্ষেত্রের কথাই বলুন বা ডেইলি ওয়েজ আর্নার যারা আছে, এই ক্ষেত্রটার মধ্যে আমরা বারবার যেরকম বলেছি যে ক্যাশ ইনজেক্ট করতে হবে, সেটা কিন্তু করা হয়নি। 3, আমদানি বাড়ছে। এখানে অর্থনীতিবিদ বসে আছেন, উনি আরো ভালো বলতে পারবেন দাদা। আমদানি বাড়ছে কিন্তু রপ্তানিটা কমে যাচ্ছে। আমদানিটার উপর জোর দেওয়া হচ্ছে। আমদানিটার উপর এই জন্য জোর দেওয়া হচ্ছে, যেটা খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিচ্ছে যে হ্যাঁ, আমাদের বাজারটা স্থিতিশীল আছে, সেই জন্য আমরা আমদানি করছি। বস, আমরা আমদানি থেকে যদি রপ্তানিটা বেশি করি তাহলে তো আমাদের কাছে সেই টাকাটা আসবে, মূলধনটা আসবে। এবার মূলধনের কথা যখন উঠছে, তখন স্থায়ী মূলধন 2003-2008 ওই সময়ে ছিল 35%, এবং 2020 ওই সময় কিন্তু, এবং 2021-22 এই স্থায়ী মূলধনে, বাজারে স্থায়ী মূলধনের মাত্রা নেমে গেছে 30%-এ। এবছর সমীক্ষায় যেটা বলা হচ্ছে সেটা আরো কমবে, আরো কমে 28%-29%-এ যাবে। তো এই যে স্থায়ী মূলধনটা যে আমরা হারিয়ে ফেলছি, ধীরে ধীরে সেটা হ্রাস পাচ্ছে, সেটার একটা অন্যতম কারণ হচ্ছে যে দেশের 50% মানুষের কাছে দেশের সম্পদ মাত্র 3% আছে, আর বাকি দেশের 10%-এর কাছে পুরোটা আছে। এইটা কিন্তু বারবার অভিযোগ ওঠে, অর্থনীতি বাকি 3% মাত্র 3% লোকের কাছে বিশাল একটা অর্থনীতি রয়ে গেছে, অর্থ রয়ে গেছে, আর 50% লোকের কাছে 3% দেশের অর্থ আছে, এবং এই 50%ই কিন্তু 64% জিএসটি পে করছে। এবং আবার সেই ব্যাংকের প্রসঙ্গ উঠছে। ব্যাংকের আজকে শৈবালদা বলছিলেন যে সরকারকে কিছু দিতে হবে, হয়তো ব্যাংককে কিছু দিতে হবে ব্যাংকের ঘাটতি পূরণের জন্য, কিন্তু এই ব্যাংকে দিতে গিয়ে যারা টাকা মেরে চলে গেছেন বাইরে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, সেটা সাধারণ মানুষ আমি তুমি দিচ্ছি। এই অভিযোগটা কারা করছেন? কংগ্রেস, যারা এতদিন দেশের যেরকম বিজেপি 400 টাকার সিলিন্ডার মাথায় নিয়ে রাখতে হবে, একটু অভিযোগ করতে, এতক্ষণ আপনি বলেছেন আমি ডিস্টার্ব করিনি। এখন তো আপনি আমার সময় ডিস্টার্ব করেছেন, আমি আগের সময় বলতে পারি, তাহলে তো আমি ডিস্টার্ব বলার বলতে পারবো না। সেই জন্যই তো বলছি যে এই দেশের মানুষ এখন 1100 টাকা 1200 টাকা, হ্যাঁ ঠিক আছে শেষ করতে দিন, 1200 টাকা সিলিন্ডারের দাম পে করছে। বিজেপি তখন কংগ্রেসের আমলে 400 টাকা সিলিন্ডার ছিল, 450 টাকা,
তখন বিজেপি সিলিন্ডার মাথায় নিয়ে নাচতো, স্মৃতি ইরানি প্রধানমন্ত্রীকে চুরি পাঠিয়েছিল, এখন তাহলে নরেন্দ্র মোদীকে কি আমরা নুপুর পাঠাবো? ওকে, শঙ্কুদেব পান্ডা। আচ্ছা, সন্দীপাদি এত কিছু বলেছেন, এর প্রত্যুত্তরে আবার একটা লাইন বলবো, হয়তো উনি আরো 30 মিনিট বলবেন, আমি শুনবো। সেটা হচ্ছে যে একটা কোভিড সামলে যদি কংগ্রেসকে সরকার চালাতে হতো তাহলে দেশটাই বিক্রি হয়ে যেত। কংগ্রেস থাকতো কি থাকতো না, কংগ্রেস সময় যদি একটা কোভিড সামলে অর্থনীতি করতে হতো তাহলে বিক্রি হয়ে যেত। আজকে যে এত বৈপ্লবিক কথাবার্তা ওনারা বলছেন, শঙ্কুর তো এটাও পরীক্ষা, আমার উত্তর দিতে পারছে কিনা এটাও তো পরীক্ষা। শঙ্কুর প্লিজ, শঙ্কুদেব পান্ডা এবার প্রশ্নটা করুন। এই যে প্রশ্ন করলাম যে ব্যাংকের ক্ষেত্রে এত হাজার হাজার কোটি টাকা ব্যাংকে দিতে হচ্ছে ব্যাংকে বাঁচানোর জন্য, আমার আপনার থেকে। ঠিক, দেখুন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি আমাকে একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে বলুন যে অমুক ব্যাংক এই সরকার সরাসরি এত দুর্নীতিপ্রবণ, একটা দুর্নীতির ইনসিডেন্ট দেখান যেখানে কংগ্রেসের সময় ঝাঁটা কেনা হয়েছিল প্রায় হাজার হাজার টাকা দিয়ে। একটা সরকার নিজে যখন দুর্নীতি করে, যখন সরাসরি নিজে দুর্নীতিতে ইনভলভ হয়ে যায়, তখন সেটা যে লেভেলে যায়, এটা কোনো দুর্নীতি না, এটা মানুষের উপকার। হাজার হাজার মানুষ কোভিডের সময় পিএম কেয়ারস এর উপকার পেয়েছে, আপনারা হেঁটে বেড়াচ্ছেন, মানুষের উপকারের ব্যাপারে আপনাদের কোনো রিঅ্যাকশন নেই। মানুষ উপকার পেয়েছে, দেখেছেন তো, একটা দুর্নীতি, একটা ব্যাংক বন্ধ হয়ে যাওয়া, একটা মানুষ এফেক্টেড হয়ে যাওয়া হয়নি। আচ্ছা, একটু আগে উনি যখন বলছিলেন, উনি শেষ করলেন না, প্রধানমন্ত্রী ছবি শেষ করলে বলবো, প্রধানমন্ত্রী ছবি পিএম কেয়ার ফান্ডে কেন? ওকে, বেশ, উত্তর। আমার বক্তব্য হচ্ছে, ওনার বক্তব্য আমরা খুব মন দিয়ে শুনেছি। উনি নিজে বলেছেন যে আমদানি আসছে এই দেশে, কেন আসছে? কারণ সেই পরিস্থিতি সরকার দিতে পেরেছে। অর্থনীতি মানে শুধুমাত্র টাকা রোজগারের বিষয় তার সাথে সম্পর্কিত হয় না, সামাজিক অর্থনীতি, রাজনৈতিক পরিবেশ, এই সমস্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে কোভিডের পর সারা পৃথিবীতে রাজনৈতিক জায়গায় ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন নরেন্দ্র মোদী। সেই জায়গায় যাওয়ার পর আজকে মানুষ, ইনভেস্টর আসছেন, ইনভেস্টর স্যাটিসফাইড হচ্ছেন, এখানে অর্থনৈতিক উন্নতি হচ্ছে। আমি এবার শৈবালদার কাছে আসব। যে কংগ্রেস এত চিৎকার করছে, সেই কংগ্রেসকে একটা কোভিড সামলাতে হলে উঠিয়ে দিতে দেশটা। ওকে, কংগ্রেস ছিল না, কংগ্রেস থাকলে কি হতো এই নিয়ে আলোচনা করে লাভ নেই। আমি শৈবালদাকে তো আগেই জিজ্ঞেস করেছিলাম, উনি অর্থনীতির লোক, আমি প্রথমেই জানতে চাইছিলাম যে সার্ভিস সেক্টর হোক বা অন্যান্য সেক্টর হোক। দেখুন, আমি আপনার শৈবালদার সাথে এক জায়গায় একমত যে শুধুমাত্র জনমোহিনী বাজেট দেশের উন্নয়নের পক্ষে আদর্শ নয়, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কেউ বলবেন না। তো যে বাজেট হবে সেই বাজেট প্র্যাকটিক্যাল বাজেট হবে, সেই বাজেট দেশের আমাদের কাছে কান্ট্রি ফার্স্ট। কিন্তু এটাও তো আমাদের দলের কাছে দেশ, পরিবার এসব ফার্স্ট নয়। কংগ্রেসের কাছে যেমন পরিবারই ফার্স্ট, একটা পরিবারের জন্য দেশকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে, পরিবারের জামাইবাবুর জন্য যে কোনো লেভেলে চলে যেতে পারে, আমরা যেতে পারি না। আমাদের কাছে দেশ ফার্স্ট, আমাদের কাছে বাজেটের লক্ষ্য রাখতে হবে, দেশের উন্নতি আগে করতে হবে। বুঝেছেন? শৈবালদার কাছে আসবো। শিখবো দেশপ্রেম, শৈবালদার লাটে তুলে দিয়ে কোটি কোটি টাকা মেরে দিয়েছে। এটা খুব ভালো প্রসঙ্গ। শঙ্কুদেব পান্ডা তুল্য বিনিয়োগ বললো, এখানে শিল্পপতিরা আসবেন, এখন ইনভেস্টরদের জন্য তৈরি হয়েছে। সত্যি শৈবালদা, আমাদের দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বিনিয়োগ করবে, বিনিয়োগ করতে আসবে, এরকম পরিবেশ কি সত্যি তৈরি হয়েছে? আমি আসছি, একটা জিনিস বলে নিই। অধ্যাপক অভিরূপ সরকার অ্যাকচুয়ালি বলেছেন যে জনমোহিনী বাজেট খুব ভালো নয় আর কি, ঠিকই বলেছেন, আমিও সমর্থন করি। তবে সোশ্যাল সেক্টরে খরচ কমাবে এটাও কিন্তু সরকারের কাছে বাজেটের মধ্যে দিয়ে এক্সপেক্টেড নয়। সোশ্যাল সেক্টরে খরচ কিন্তু বাড়িয়ে যেতে হবে, এটা সরকারের কাছে আমাদের দাবি, কারণ এটা মানুষের টাকা, মানুষের কাজে ব্যবহার হচ্ছে। সরকার নিজে টাকা জেনারেট করে না, সরকারের ঘরের টাকা নয়, মানুষের টাকা মানুষকে ফেরত দেবেন। এর মধ্যে আপনি বলছেন দাবি করছেন, আমি দাবি করছি যে সোশ্যাল সেক্টরে খরচ বাড়াতে হবে। আমি একটা জিনিস বলে নিই, আমি বলি সেটা হচ্ছে প্লিজ, যদি রাজকোষে ঘাটতি কমাতে হয় তাহলে কি করে? শুনুন, অল্প দিনের জন্য, যাকে আমরা শর্ট টার্ম বলি ইকোনমিক্সের ভাষায়, তাতে রাজকোষের ঘাটতি কিন্তু সহনশীল। আচ্ছা, সহনশীল, কারণ তার যে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এটার ফলে, সেটা রাজকোষের ঘাটতিকে মোর দ্যান কম্পেনসেট করে দেয়, এটা আমাদের কাছে একটা ধারণা। এবং যেহেতু এই সময়তে ভারতবর্ষ, আমি এর সঙ্গে কয়েকটা ব্যাপারে এগ্রি করছি, এরা যুবক, এদের অনেক বেশি উৎসাহ এসব ব্যাপারে। আমি দেখুন, ভারতবর্ষ কিন্তু অন্যান্য দেশের তুলনামূলকভাবে ভালো করছে। এত ক্রাইসিস চলছে সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তা সত্ত্বেও ইন্ডিয়ার অবস্থা ততটা খারাপ 2008-9 মন্দা যখন এসেছিল তখন আমরা সামনে ছিলাম। খারাপ নয়। দেবাংশু একটা কথা বলেছিলেন যে এত বড় অসংগঠিত ক্ষেত্র বলে আমরা বেঁচে গিয়েছি, অ্যাকচুয়ালি সত্যি কথা। সেই অসংগঠিত ক্ষেত্র কিন্তু অ্যাকচুয়ালি বহরে ছোট হয়েছে কতগুলো পলিসির জন্য, সেটা আমি এখন আর উল্লেখ করব না। কিন্তু দেখুন,
সরকারি ক্ষেত্রের মধ্যে অসংগঠিত ক্ষেত্রের সংখ্যা বেড়েছে, পরিমাণ বেড়েছে, যেটা কিন্তু ভালো কথা নয়। এটা একটা প্রশ্ন। আপনি যে প্রসঙ্গটা বললেন যে ইনভেস্টার্স পরিবেশ তৈরি হয়েছে কিনা, এই মুহূর্তে যদি বলেন তাহলে IMF এর রিপোর্ট, ইউনাইটেড স্টেটসের রিপোর্ট হচ্ছে যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আবার ইন্টারেস্ট রেট বেড়েছে, ফলে যে কোনো ইনভেস্টার যারা বিদেশ থেকে আমাদের দেশে আসেন তারা কিন্তু নিজের দেশে ফেরত নিয়ে যাচ্ছেন টাকা। এটা কিন্তু প্রত্যেকটি এমার্জিং ইকোনমির প্রবলেম, ভারতবর্ষে এটা প্রবলেম, যে কোনো মুহূর্তে টাকা বেরিয়ে যাচ্ছে। এবং আরও কতগুলো সমস্যা আছে যেটার কথায় ইউজুয়ালি আলোচনাতে উঠে আসে না, সেটা হচ্ছে ভারতবর্ষ থেকে কিন্তু প্রত্যেক বছর অন্তত 45,000 কোটি টাকা লিকেজ হয়, বিদেশের ব্যাংকে যায়। এটা কিন্তু অদ্ভুত খবর, এটা আগে ঘটতো না। আমার ধারণা এটা সম্ভবত করাপশনকে খানিকটা লাগাম দেওয়ার জন্যে হচ্ছে, যে মানুষ এখানে টাকা রাখছেন না, যেভাবেই টাকা রাখতেন সেটা কিন্তু বাইরে চলে যাচ্ছে এই টাকাটা। অর্থাৎ দেশের টাকা দেশে ইনভেস্ট হচ্ছে না, ইনভেস্টারের টাকা কিন্তু ফেরত চলে যাওয়ার সম্ভাবনা। দেশের টাকা দেশে থাকছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে, তাতে অর্থনীতি চাপে পড়ছে। আর শঙ্কুদেব পান্ডা বলছিলেন প্র্যাকটিক্যাল বাজেটের কথা, যেটা শৈবাল্লাহ বললেন জনমোহিনী বাজেট খুবই খারাপ। কিন্তু প্র্যাকটিক্যাল বাজেট মানে কি শঙ্কুদেব পান্ডা? তার মানে কি ইপিএফ এ সুদের হার কমবে? তার মানে কি এই আমানতে সুদের হার কমবে? প্রবীণ মানুষরা আরো বেশি বিপাকে পড়বেন? দেখুন নয়নদা, আমি 5 মিনিটের জন্য এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে একটু শক্ত ডিসিশন নিতে হয়, শক্ত সরকার। সেক্ষেত্রে শুধুমাত্র ভোট রাজনীতির দিকে তাকিয়ে বাজেট করলে হয় না। যারা বাজেট করেন তাদের কাছে এটা হট সিট থাকে, তাদের কাছে দেখতে হয় যে তাদের এথিক্যাল জায়গায় দেশকে তারা প্রায়োরিটি দিচ্ছেন কি দিচ্ছেন না। কারণ শুধুমাত্র জনমোহিনী বাজেট ক্ষেত্রে গোহেড করতে হলে অনেক ক্ষেত্রেই দেখতে হবে তখন প্রাইমারির দেখা গেল যে টাকা একটু এক্সেস পড়ে রয়েছে, ওখানকার টাকা তুলে আমার দলের লোক মারা গেছে ওখানে টাকা দিয়ে দাও। এটা সঠিক ডিসিশন নয়। আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনি যখন চেয়ারে বসে থাকবেন তখন আপনাকে কিছুটা কড়া হয়েই দেখতে হবে, কড়া হয়েই কিছু ক্ষেত্রে ডিসিশন নিতে হবে। সেটা শুধুমাত্র প্রচুর ভোট গেইন করলাম একটা ডিসিশন নিয়ে, আর তার জন্য আমার আগামী 5 বছরে এফেক্টেড হয়ে গেলাম। না একদম শৈবাল্লাহ এটা বলেননি। শৈবাল্লাহ বলেছেন যে সোশ্যাল সেক্টর, এক সেকেন্ড আমি একটু শেষ করে নিই। শৈবাল্লাহ বলেছেন যে সোশ্যাল সেক্টরের কিছু কিছু জায়গায় টাকা কমানোটা উনি সমর্থন করছেন না। উনি বলছেন যে এই ট্রেন্ডটা ঠিক না, কিন্তু তার সলিউশন উনিই দিয়েছেন। উনি বলেছেন যে এটা টেম্পোরারি পিরিয়ডের জন্য করুন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কেউ যখন এই ডিসিশনটা নেন, আপনাকে মনে রাখতে হবে কেউ যখন এই সিদ্ধান্তটা নেন তখন কোনো অপশন থাকে না। আপনাকে মনে রাখতে হবে আমি যখন আজকে এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বাজেট করছি তখন 60 বছরের দুর্নীতির হচ্ছে রিস্ক আমি অ্যাভয়েড করতে পারি না। কংগ্রেস যেভাবে 60 বছর লুটে গেছে, 60 বছরের দুর্নীতির কথা বলা হচ্ছে, ঠিক ওকে 34 বছরের সিপিএম এর অনেকেই বলছেন, অনেকেই আবার বলছেন এই মোদির আমলে নোটবন্দি হচ্ছে সবথেকে বড় দুর্নীতি, নোটবন্দি হচ্ছে সবথেকে বড় দুর্নীতি অনেকেই বলছেন এই মোদির আমলে। আসবো একটা ছোট্ট বিরতির পর এই আলোচনায় আসবো, এবং আর কিছুক্ষণের মধ্যেই নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন, সেই দিকেও লক্ষ্য থাকবে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। শুধু স্ট্রং নয়, মাইথান স্ট্রং, মাইথান স্টিল নির্মাণের মানদণ্ড। ওপর আমাদের টাকা পাওনা আছে, আমাদের পাওনা টাকা দেয় না, উপরন্ত শুধু গাল দেয়। তুমি আমাকে যত পারো গালি দাও, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি গাল এগিয়ে দেবো, যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও। বাংলাকে টাকা দিয়ে তো এই দেখছি আমরা টাকা লুট হয়ে যাচ্ছে, ভূতের পেটে কে টাকা দেবে? সিএজি রিপোর্ট এসেছে যে 2,33,000 কোটি টাকার হিসাব নাই। কার বাপের টাকা এটা? সরকার যদি ইমানদারির সঙ্গে কাজ করতো, আজকে ওখানকার মানুষই প্রতিবাদ করছেন। তো কেন্দ্র সরকারের দায়িত্ব আছে যে টাকাটা পাঠালেন গরিব মানুষের জন্য কোথায় গেল দেখার, তাতে অত অসন্তুষ্ট হওয়ার কি আছে? নিশ্চয়ই টাকা দেওয়া উচিত, কিন্তু সেই সরকারকে লোকে টাকা দেয় যার উপরে বিশ্বাস আছে। কেন্দ্রীয় দলে ক্ষুব্ধ মমতা, রাজ্যে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, উল্টে সবকিছুতে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় দল এসে অশ্বডিম্ব হচ্ছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী। টাকা সঠিক খরচ হচ্ছে কিনা তা তদন্ত করতেই কেন্দ্রীয় দল, পাল্টা বিজেপির। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না,
উপরন্ত কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব ডিমডিমা ডিম বাজিয়ে বেড়াচ্ছেন। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? জিজ্ঞেস করুন উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে কটা টিম যায়? গুজরাটে রিক্রুটমেন্ট নিয়ে এক গাদা কেলেঙ্কারি কটা টিম যায়? যারা মিথ্যে কথা বলছেন তারা দেখে যান। একদিনেই বাংলার প্রত্যেকটা প্রজাকে আপনাদের সালাম জানাতে হবে, আপনাদের স্যালুট জানাতে হবে, আপনাদের প্রণাম জানাতে হবে। যে টাকাটা পাঠিয়েছে ওটা তো কাজ হলো কিনা দেখতে হবে তো, আপনি হিসাব দেবেন না তো এসে দেখবে না পাবলিক কেন ওনার লোকেদের রাস্তায় আটকাচ্ছে, জিজ্ঞেস করছে রাস্তা কেন হয়নি বলো, জল কেন আসেনি বলো, আমার বাড়ি কেন হয়নি বলো। মানুষের কথা জবাব দিন। বাচ্চাদের খাবারে সাপ দিচ্ছেন, টিকটিকি দিচ্ছেন, সেটা তদন্ত হবে না? মিড ডে মিলের মান খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। দক্ষিণ চব্বিশ পরগনার রসপুঞ্জে পিকে হাই স্কুলে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্যরা, খোঁজ নেন পুষ্টির বিষয়েও। মিড ডে মিলে কেন্দ্রের 16 দফা গাইডলাইন মানা হচ্ছে, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল। এদিন ডেবরার ধামতর প্রাথমিক বিদ্যালয় আর মাত্র আধ ঘন্টার কিছু বেশি, তারপরেই সীতারামন বাজেট পেশ করবেন। কিন্তু তার আগে প্রস্তাব বাস্তবায়নের পরিস্থিতি একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে আর্থিক বৃদ্ধিতে প্রতিশ্রুতি 9.2%। প্রতিশ্রুতি 9.2%, বাস্তবায়ন 6.8%। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা 80 লক্ষ, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। জল জীবন মিশন প্রতিশ্রুতি 3.4 কোটি, বাস্তবায়ন 1.7 কোটি। রাস্তা তৈরি 12,000 কিলোমিটার, বাস্তবায়ন 5,744 কিলোমিটার। শৈবালদা, সব ক্ষেত্রে কি এই মানে একদম পরিপূরক সম্ভব? সব ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব না, অনেক ক্ষেত্রে না হতে পারে। কারণ পুরো বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের মতো বিষয়তে অনেক আইনি জট থাকে। সেটা ধরুন কেন্দ্র বা রাজ্য কিংবা খুব ছোট স্তরেও অনেক সময় প্রবলেম হতে পারে। আমি একটা বাজেটে এই ধরনের প্রস্তাবনা করা হয়, এটা খুব আশ্চর্য নয়। এবং লক্ষ্যমাত্রা হয়তো এবছর না হলেও পরের বছরে পূরণ হয়ে যাবে, আমি এটা নিয়ে খুব একটা চিন্তিত নই। কিন্তু যেটা ওয়ারিসাম সেটা হচ্ছে যে সরকার এই খরচগুলো চালিয়ে যেতে প্রস্তুত কিনা। মানে আপনাকে প্রথমে যেটা বলেছিলাম যে সরকার একটা কিন্তু প্রস্তাবনা করেছেন যে কিছু খরচ যেগুলো ওরা শুরু করেছিলেন সেগুলো রোল ব্যাক করবেন। এবার তার মধ্যে কিভাবে সেটা আসছে সেটা বাজেটে অ্যাকচুয়ালি প্রতিভাত হবে, আমি জানি না, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। কিন্তু সেগুলো যদি রোল ব্যাক করে, আপনাকে বুঝতে হবে যে এরা যে কথাগুলো বলছিলেন তার সঙ্গে এটার সংযোগটা এইভাবে যে দেশের বাজার যদি শক্ত না হয় তাহলে রপ্তানি যেহেতু ফল করছে, এটা সন্দীপা বললেন এবং খুব স্বাভাবিকভাবেই এটা ঘটছে। আমদানি বাড়াটার একটা বড় কারণ হচ্ছে তেল, কারণ তেলের দাম এত বেশি বিশ্ববাজারে, একটু কমেছে এখন, তা সত্ত্বেও আমাদের এখানে তো একটা সমস্যা থেকেই যায় যে ব্যারেল প্রতি যা বিশ্ববাজারের দাম এবং তার সঙ্গে ট্যাক্স মিলিয়ে প্রায় ডাবল হয়ে দাঁড়ায়। সুতরাং সেখানে একটা সরকারের হাত দেওয়ার জায়গা আছে, যেটা পলিসির মাধ্যমে বাজেটের মধ্যে দিয়ে আসতে পারে আমার ধারণা। সেটা করবেন কিনা সেটা দেখা যাক। দ্বিতীয় হচ্ছে যে আমদানির বড় খরচটা এখান থেকে আসে এবং তার সঙ্গে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সংসদে ঢুকলেন, বাজেট অধিবেশনে তিনি থাকবেন, বাজেটের সময় তিনি থাকবেন। রাজনাথ সিং ঢুকলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর এই মুহূর্তে আর কিছুক্ষণের অপেক্ষা, প্রস্তুতি একদম শেষ, সেই বাজেট শুরু হবে। শৈবালদা শেষ করুন প্লিজ। হ্যাঁ, সুতরাং রপ্তানি বাড়াতে যদি না পারা যায়, কারণ বিশ্ববাজারে একটা আর্থিক মন্দার আবহাওয়া চলছে, তাহলে দেশের মানুষকে ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। সেগুলোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আপনার কিভাবে মানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর রাস্তাই হচ্ছে মূল্যবৃদ্ধি কম হবে, চাকরি বেশি হবে, মানুষ খানিকটা টাকা সেভ করতে পারবেন, কিছুটা স্যালারি অবভিয়াসলি আপনার রোজগার বাড়তে হবে। অসংগঠিত ক্ষেত্রে যে
যে অগুণগুলো রয়েছে, অর্থাৎ যে ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে, সেগুলো কিন্তু কমাতে হবে। এটা সরকার ছাড়া করতে পারেন না, কারণ সরকারের নির্দেশিকা অনুযায়ী এই সংস্থাগুলো অ্যাক্ট করে অন দ্য বেসিস অফ দ্যাট। আর আপনি যেটা বলছেন যে টাকা যদি হাতে বাড়াতে হয় তাহলে অনেক কিছু বললেন আপনি, কিন্তু আরো তো আছে আয়কর, যেটার দিকে মানুষ এখন তাকিয়ে আছেন। এই বাজেটের দিকে আয়করের দিকেই তাকিয়ে থাকবেন। আয়কর তো তাহলে কমাতে হবে, মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে কমাতে হবে, মধ্যবিত্তের ঘাড়ে যে বোঝা, সেই বোঝা কমাতে হবে। সেই বোঝা কমালে আবার এইখান থেকে যে আয়টা হতো সেই আয়টা কমবে। তাহলে কিভাবে সম্ভব? আর মধ্যবিত্তই একমাত্র টার্গেট থাকে কিনা এই বাজেটে, যত কোপ মধ্যবিত্তের ওপরে, এই নিয়ে আসবো একটা ছোট্ট বিরতির পর। আয়কর নিয়ে আলোচনায় আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। শুধু স্ট্রং নয়, মাইথান স্ট্রং, মাইথান স্টিল, নির্মা। পরিচ্ছন্নতার জন্য এদিন অ্যাপ্রন ও মাথায় টুপি পরেই মিড ডে মিলের রাঁধুনিরা রান্নার মান বুঝতে খাবার চেখে দেখেন দলের সদস্যরাও। শুভেন্দু নালিশের রাজ্যে কেন্দ্রীয় দল, দিল্লির প্রতিনিধিরা কিভাবে কাজ করবেন তাও ঠিক করে দেবেন শুভেন্দু। বিরোধী দলনেতার টুইট ঘিরে জল্পনা। মিড ডে মিল দেখাতে রাজ্যে কেন্দ্রীয় দল, রাজ্যের বেছে দেওয়া স্কুলে না গিয়ে আচমকা হানা দেওয়া উচিত দলের, টুইটে দাবি শুভেন্দুর। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। শুভেন্দুর টুইটগুলো দেখলে মনে হয় হাল্লা চলেছে যুদ্ধে। শুনে হাল্লার রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমে টাকা দেবে না আর কুকুর বেড়ালদের দিয়ে আওয়াজ করাবে, এ দুটো তো হতে পারে না। শুভেন্দু অধিকারী কি ভেবেছেন? ওর ইচ্ছে মতো দল আসবে, যেখানে যেতে বলবে সেখানে আসবে। কেন্দ্রীয় দল এলে একটা কম্পাস প্রেজেন্ট করুন, প্রফেসর ক্যালকুলাসের কম্পাস, যেটা দুলবে, আর যেদিকে দুলবে কেন্দ্রীয় দলকে শুধু সেই দিকেই যেতে হবে, সেদিকেই যেতে হবে। না হলেই তো দেখছি এদের গা জ্বলছে। টিকটিকি সাপের পর এবার মিড ডে মিলের খিচুড়িতে মিলল আরশোলা। চন্দ্রকোনার ধামকুড়িয়া অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা। খিচুড়িতে আরশোলা মেলার খবর শোনা মাত্র বাকি শিশুদের খিচুড়ি খেতে নিষেধ করেন কেন্দ্রের সহায়িকা। ঘটনায় ভুল স্বীকার অঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকার। খবর পেয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রে যান চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভিডিও। খিচুড়ি বিতরণ হওয়ার পর বাড়িতে গিয়ে দেখতে, ছেলেকে খাওয়াবে, সেই সময় দেখতে যে ঢালার পরে খিচুড়িটা থালায় ঢালার পরে দেখলো একটা আরশোলা তার সঙ্গে মাখানো হয়ে আছে। ছেলে ঠাকুমা সেটাকে বার করে দেখলো, এখানকে আনলো। প্রথমে দিদিমণিরা নাকি মানতে চাইছিল না, তারপরে বললো হ্যাঁ, তাহলে প্রত্যেক ছেলের বাড়িতে বাড়িতে নাকি গিয়ে বলে খাওয়া কি চান আপনারা? আমরা চাই স্কুলের যাতে পরিবেশ চেঞ্জ হোক, বা স্কুলের চারিদিকে যে নোংরা ফোংরা পড়ে থাকে, ডিমের খোলা, এইসব কোনো দূরের দিকে ফেলে। খিচুড়ি করেছে, খিচুড়ির মধ্যে আমি কোনো কিছু দেখতে পাইনি। আচ্ছা, ওরা খাবারটা নিয়ে চলে গেছে। আচ্ছা, 15-20 মিনিট বাদে এখানে আসছে। আচ্ছা, এসে আমাকে দেখে টিফিনের মধ্যে একটা আরশোলা আছে। আমি বলেছি হতেই পারে, ওনার মা আসছিল, আমি বলেছি খাবারটা হতেই পারে, আপনারা ফেলে দিন। তারা বলছে আমাদের তাহলে আমি আবার করে খাবার দাও। আমি সেই মতো আবার খাবার দিয়ে দিয়েছি। আমি ওরা মেনে নিয়েছি, হয়তো হতেই পারে, মানুষের পড়ে যেতেই পারে। তারপর কি সবাইকে বারণ করলেন? হ্যাঁ, তারপরে আবার দিদি কতগুলোকে ফোন করে বারণ করেছে, তারপর আমি আবার বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় বাজেট 2024-এর ভোটের আগে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। 23-এর বাজেটে নজর কি 24-এ? 23-এই নয়, রাজ্যে বিধানসভা নির্বাচনও। ভোটের মুখে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কি আয়কর কাঠামোর পরিবর্তন? হোম লোনে, বিমায় কি করছাড় বৃদ্ধি? সঞ্চয়ে বাড়তি কি সুবিধে? রেহাই মিলবে মধ্যবিত্তের? অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার অপেক্ষায় দেশ। সামনে লোকসভা ভোট, বাজেটে আম আদমির জন্য কি মূল্যবৃদ্ধির হাঁসফাঁস থেকে স্বস্তি কি মিলবে? মুদ্রাস্ফীতি কমবে, পকেটে চাপ না কোপ? অপেক্ষায় জনতা।
বাজেটে বাংলার ঝুলিতে কি আরো বন্দে ভারত এক্সপ্রেসের ঘোষণার সম্ভাবনা? বরাদ্দ বাড়াতে পারে তারাতলা, এসপ্ল্যানেড, রুবি বিমানবন্দর, ইস্ট ওয়েস্ট মেট্রোতেও। হাওড়া, শিয়ালদা, দিল্লি রুটে পরিকাঠামো খাতেও বাড়তে পারে বরাদ্দ। জমি জটে থমকে থাকা প্রকল্পেও নজর। বাজেটের আগে চাঙ্গার শেয়ার মার্কেট, বাজার খুলতেই 450 পয়েন্ট উঠল সেন্সেক্স, নিফটি উঠল 130 পয়েন্ট। হেডলাইন্স নিবেদন করলো বিয়ের কেনাকাটা, রূপচর্চা, পোশাক, গহনা, সমস্ত সম্ভার নিয়ে আমরা থাকছি মেঘা কার্নিভালে। সহ নিবেদন করলো Meghbela Broadband, the network that works. Sister Nivedita University, New Town, Kolkata. Reinvent yourself beyond boundaries. বাজেটের আগে আমরা আলোচনা করছিলাম কর্মসংস্থান, আলোচনা করলাম মূল্যবৃদ্ধিতে লাগাম, আলোচনা করলাম শিল্প উৎপাদনে উৎসাহ, কিন্তু আরো বড় বিষয় আয়কর, যেটার দিকেই তাকিয়ে থাকেন সাধারণ মানুষ। শৈবালদা, 6 কোটি এই আয়কর 6 কোটি লোকের আওতার মধ্যে পড়ে। 130 থেকে 35 কোটির দেশ। খুব কি নির্ভর করে ভোটের রাজনীতি এই মধ্যবিত্তের উপরে? আপনার কি মনে হয়? দুটো পার্ট। একটা তো আপনি যেটা বলছেন সেটা প্রত্যক্ষ কর, যেটা সাধারণ মানুষ দিয়ে থাকেন এবং ইনকাম ট্যাক্স হিসেবে খুব পপুলার বা সেই অর্থে আর কি। এবং একটা বড় সংখ্যক মানুষ কিন্তু অপ্রত্যক্ষ কর দেন, সেটা জিনিসপত্র কিনতে গেলেই দিতে হয় আর কি। মুশকিল হচ্ছে যে আপনি প্রথমে এটা প্রশ্ন করছিলেন আগেই আর কি, যে করের হার কমানো এবং বেস বাড়ানো দুটোর মধ্যে একটা সামঞ্জস্য ব্যালেন্স রাখা দরকার। আপনি যদি বেসটা সাফিসিয়েন্টলি বাড়াতে পারেন তাহলে কিন্তু করের হার যদি কমাতে পারেন মধ্যবিত্তের উপর প্রেশার কমবে, তা সত্ত্বেও আপনার কিন্তু রাজস্ব ঘাটতি বিরাট হবে না, রাইট? এইটা সরকার কিভাবে ভাবছে এবং কিভাবে দেখছে, যেটা ধরুন আর আপনাদের যারা বক্তা ছিলেন তারাও বললেন যে লং টার্ম পরিকল্পনা কিভাবে। কারণ যদি আপনি সত্যিই একটা বাজেট পেশ করেন যেখানে একটা আগামী 5 বছর 7 বছরের দিশা রয়েছে অন্তত কর ছাড়ের বিষয় বা আয়কর পরিকাঠামোর বিষয়, তাহলে কিন্তু এই রাস্তায় আপনাকে হাঁটতেই হবে আর কি। এই আয়কর মানে সারা দেশের মানুষ যদি আপনাকে 2 টাকা করে করও দেন বছরে, তাহলেও কিন্তু মধ্যবিত্তের উপর করের বোঝা কমে। অনেকে আবার বলছেন যে আয়করের বিষয়টা যদি পুরো তুলে দেওয়া হয়, জিনিসপত্র যখন কিনবে, যেভাবে কিনবে, যে জিনিস কিনবে তার উপরে কর হোক। আয়করের বিষয় সম্পূর্ণভাবে তুলে দিয়ে আপনি যদি বলেন 6 কোটি মানুষের আয়করের খুব একটা ভ্যালু নেই, আমি জানি না, সেটা নিশ্চয়ই একটা বড় রেভিনিউ দেয়। আপাতত আমার ধারণা 13% রেভিনিউ দেয়। কিন্তু ধরুন আমরা যখন বিদেশে পড়াশোনা করেছি, আমেরিকা আমরা একটা কথা খুব বলতাম যে আপনি আমেরিকায় যা খুশি করে পার পেয়ে যেতে পারেন, কর ছাড় পারবেন না। সুতরাং কর মানুষকে দিতে হয়, ফুটবলারদের দেখেছি জেল খাটতে। কর মানুষকে দিতে হয় এবং সেটা এক ধরনের একটা রাজনৈতিক দাবিও বটে মানুষের কাছে। মানে আমার একটা ভোটের রিপ্রেজেন্টেশন আছে কিন্তু আমি কর দিই না, এটা ওদের ঠিক নয়। এটা অনেকেই বলেছেন, আমাদের ধারণা যারা খুব দক্ষিণপন্থী অর্থনীতিবিদ, ধরুন জগদীশ ভাগবতী বলতেন যে রিপ্রেজেন্টেশন উইদাউট ট্যাক্সেশন হয় না, রাইট? সুতরাং কর দিন না মানুষ, একটা বড় সংখ্যক মানুষ কর দিচ্ছেন, ভালো কথা, আরো সংখ্যাটা বাড়াতে হবে এবং সেক্ষেত্রে আপনি মধ্যবিত্তের উপর করের বোঝাটা কমাতে পারবেন। সেই রাস্তায় হাঁটতে হবে সরকার। পরিকাঠামো উন্নয়ন নিয়ে সুবর্ণ বোস তিনি কি বলছেন দেখুন। ইন্ডাস্ট্রি থেকে চাইবো যে আমাদের যাতে জিডিপি গ্রোথ যেটা আছে সেটা অ্যাটলিস্ট 7 to 8% যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে মনে হয় নেক্সট 5 to 7 ইয়ার্সের মধ্যে আমাদের কিন্তু অনেকটা একটা সাস্টেন গ্রোথ হবে। খুব বেশি নয়, কিন্তু 8% জিডিপি রেট শুড বি অ্যাটলিস্ট বি দেয়ার। আর নাম্বার 2 হচ্ছে অনেক ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে আমাদের দেশে। কাজে গভর্নমেন্টের যে বাজেটে যে অ্যালট করা হয় সেখানে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে অ্যালটমেন্ট হলে পরে অনেক ইন্ডাস্ট্রি, যেমন ট্যুরিজম ইজ ওয়ান অফ দেম, খুব বেনিফিট হবে। একেবারে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বিভিন্ন শিল্পপতিরা তারা চাইছেন বিভিন্ন ক্ষেত্রে, যেমন পর্যটনে বললেন যে ছাড় দিলে ভালো হয়, পর্যটনে আরো উৎসাহ দিলে ভালো হয়। স্বাস্থ্যক্ষেত্রে কিছুক্ষণ আগেই শৈবালদা বলছিলেন স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেশি হলে ভালো হয়, স্বাস্থ্যক্ষেত্রটা যেন একেবারে বঞ্চিত না থাকে। মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা ছিল, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে। আপনারা দেখছেন বাজেটের যে চিরাচরিত যে ছবি, সেই ছবি আপনারা দেখছেন।
একেবারে বাজেটের প্রচুর কাগজপত্র সব প্রস্তুত, একেবারে নিরাপত্তার ঘেরা টোপে বাজেটের কাগজপত্র, এবং তা চলে যাবে সংসদে। আর কিছুক্ষণের মধ্যেই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং সবাই ঢুকেছেন ইতিমধ্যেই এই লোকসভায়। সংসদে আজকে বাজেট পেশ করার পরে কোন হাতিয়ার তুলে দেন বিরোধীদের হাতে সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে নতুন দুই অতিথি উপস্থিত হয়েছেন, সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র। অভিষেক, কি আশা রয়েছে মোদির বাজেট থেকে? আচ্ছা, প্রথম কথা, আমি একটু আগে একটা বক্তব্য শুনছিলাম, সেটা হচ্ছে জনমোহিনী আর বাস্তবচিত এই দুটো কিন্তু দুটো আলাদা জিনিস নয়। তার কারণটা কি আমি একটু সহজ কথায় তোমাকে একটু বুঝিয়ে দিই। তোমার যদি ট্যাক্সে ছাড় যদি বেশি পাও, তোমার যদি ক্যাশ ইন হ্যান্ড বেশি থাকে, তুমি দুটো জিনিস করতে পারো। এক, তুমি খরচ করবে, নয়তো সঞ্চয় করবে। যদি সঞ্চয় করো তাহলে সেই সঞ্চয়ের সুবাদে কস্ট অফ ক্যাপিটাল, মানে ব্যবসায়ীরা কম সুদে টাকা পেতে পারে। আর যদি খরচ করো তাহলে আমার কিন্তু চাহিদা বাড়বে। এবার আমরা জানি যে কস্ট প্রাইস ইনফ্লেশন যেটাকে বলে, যে জিনিসপত্রের দাম, এবার তোমার কাছে যদি 100 টাকা জায়গায় 500 টাকা থাকে, তুমি কিন্তু 4টে জায়গায় 6টা রুটি খেতে পারবে না, কারণ তোমার অত বড় পেট নয়। তুমি কোথায় খরচা করবে? তুমি খরচা করবে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টে, বা তোমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য, বা মেয়ের বিয়ের জন্য। অর্থাৎ যেই মুহূর্তে তোমার চাহিদাটা বাড়ছে, সেই মুহূর্তে কিন্তু তোমার যোগানটা বাড়বে, অর্থাৎ কর্মসংস্থান বাড়বে। অর্থাৎ এই দুটোর বিরুদ্ধে যে এইটা করা হচ্ছে, এটার কোনো অর্থ নেই। আর আমি একটা জিনিসে একটুখানি দ্বিমত পোষণ করতে চাই। 7 কোটি মানুষ ট্যাক্স দিচ্ছে মানে কিন্তু 35 কোটি মানুষ ট্যাক্স দিচ্ছে, কারণ একটা ফ্যামিলিতে একজন মোটের ওপর উপার্জনকারী আর 5 জনের ফ্যামিলি। 140 কোটির ভেতরকে তোমায় যদি 5 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 35 কোটি ফ্যামিলি হয়। তার ভেতর 30 কোটির মতো মানুষ এমন আয় করে না যে আয়কর দিতে পারে। কারণ তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে না, আমাদের যে এই স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটা দেখলেই বুঝতে পারবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার একটা খুব সহজ সাধারণ প্রশ্ন আছে শঙ্কুর কাছে, সেটা হচ্ছে যে যখন গুজরাটের ইলেকশন ছিল, প্যাটেলদের সংরক্ষণের ক্ষেত্রে বলা হয়েছিল 8 লাখ টাকা পর্যন্ত আয় করলে আর্থিকভাবে অনগ্রসর। তাহলে উপার্জনের ক্ষেত্রে কেন 8 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি হবে না? এমন তো হতে পারে না যে সংরক্ষণের ক্ষেত্রে 8 লাখ টাকা পর্যন্ত আর ট্যাক্সের ক্ষেত্রে 5 লাখ, এই দুটো জিনিস তো সম্ভব হতে পারে না। 8 লাখ যদি অনগ্রসর হয়, তাহলে সব ক্ষেত্রে 8 লাখ টাকা অনগ্রসর ক্ষেত্রে হবে। শঙ্কু, তার মানে দেখুন, ও রাজনৈতিক দিকে ইন্ডিকেট করেছে, কিন্তু ওখানে যে অর্থনৈতিক এবং আর্থসামাজিক পরিস্থিতি আছে তার উপর বিবেচনা করে ওখানকার সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং একটা কমিটি হয়েছিল, সোফার অ্যাজ মাই নলেজ, তারা এটাতে একটা প্রপোজাল সাবমিট করেছেন, তারপরে এই প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়েছিল। তো এখন ওর যদি এটাকে জেনারেলাইজ করার বিষয় হয়, তাহলে সেটা মহা ভুল হবে, কারণ সব জায়গায় সমস্ত লোকেদের অবস্থা তো একই, ওখানকার প্যাটেলদের মতো নন বা ওখানকার পরিস্থিতির মতো নন। তবে হ্যাঁ, ওর সাথে আমি একটা জায়গায়, অভিষেক আমাকে 1 মিনিটে শেষ করতে দাও। অভিষেক, তুমি দূরে আছো, ও কিছু বলছে, অভিষেক আমি শেষ করে নেই। তোমাকেই বলছে। যদি 8 লাখে গরিব হয়, তাহলে শঙ্কুদেব পান্ডা বা অভিষেক ব্যানার্জি কি করে 5 লাখে বড় লোক? আমার বক্তব্য হচ্ছে, অভিষেক, এটা জেনারেলাইজ করার কোনো জায়গা নেই। আচ্ছা, কংগ্রেস প্যাটেলরা যে পরিস্থিতি ফেস করে ওই জায়গায় এসেছে, অভিষেক আসবে, শঙ্কু আসবে, মল্লিকার্জুন খাড়গে কি বলছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কি? नहीं, देखो, उम्मीद हम उनका रिपोर्ट देखने के बाद कैसा होना चाहिए था, कैसा है, ये हम बता देंगे। अब तो जो जैसा कि राष्ट्रपति जी का अभिभाषण हुआ, उसमें तो कुछ नहीं दिखा है। देखेंगे अब उनका जलवा इसमें बजट में क्या है, उसके बाद देखेंगे। इकोनॉमिक सर्वे जैसा आया सर, इकोनॉमिक सर्वे जो आया है उसमें क्या नहीं देखेंगे, ये देखो सारी चीजें डिटेल चीजें मिलने के बाद ही मैं उसको रिएक्ट कर सकता हूँ, या मेरे पार्टी की ओर से हम रिएक्ट कर सकते हैं। बगैर मिले बोलना उतना उचित भी नहीं रहेगा। अच्छा लगा सर, आज आप প্রিয় চন্দ্র, কি আশা করছো? সার্বিকভাবে দেশের ক্ষেত্রে বাজেট কি হবে, বাজেটের রূপরেখা কি হবে, সেটা তো নিশ্চিতভাবে বাজেট পেশের পর ডিটেলস না এলে সেটা বলাটা উচিতও নয়, সম্ভবও নয়।
কিন্তু আসার জায়গা থেকে বাংলার ক্ষেত্রে আমরা বলি যে বাংলার ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলে আসছি, যেটা অ্যাকচুয়াল এবং ফ্যাকচুয়াল তথ্যভিত্তিকভাবে বারবার করে রিপোর্ট সাবমিট করা হয়েছে, তারপরেও দেখা গেছে বাংলায় প্রায় একটা বড় টাকা, বিভিন্ন ব্যয় বরাদ্দের টাকা, ম্যাচিং গ্রান্টের টাকা যেগুলো কেন্দ্র রাজ্য মিলে চলে, সেগুলো কিন্তু এখনো বাংলায় আসেনি। ফলে সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের রূপরেখা কি হবে, ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ব্যয় বরাদ্দের রূপরেখা কি হবে, শিক্ষা খাতে কত ব্যয় বরাদ্দ, মেট্রো আমি দেখাবো, আমরা দেখাবো শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ, যে টাকা আসেনি বলছো, বারবার বঞ্চনার কথা তোমরা বলছো, কিন্তু আবার বিজেপি বলছে, না এখানকার বিজেপি বলছে দুর্নীতি হচ্ছে, টাকা মেরে দিচ্ছে, তাহলে আর ব্যয় বরাদ্দ কি করে হবে? এখানকার বিজেপি ঘাটেরও না ঘরেরও না, আমি বলছি কেন্দ্রীয় দল চলে আসতে পারছে আর ব্যয় বরাদ্দের টাকাটুকু আসতে পারছে না। তুমি দেখো যতগুলো ক্ষেত্রে কেন্দ্রীয় দল প্রপারলি অ্যাড্রেস করেছে সবগুলো জায়গা তো টাকা মোটামুটি দিতে বাধ্য হয়েছে কানমূলে, ফলে স্বাভাবিকভাবে টাকা এরা আজকে নাও কালকে দিতে হবেই, দেরি করলে বরং সুদটা বাড়বে, আরো বেশি টাকা দিতে হবে। এই জায়গাটা যত তাড়াতাড়ি বুঝবে তত মঙ্গল। শুভেন্দু অধিকারীদের পাল্লায় না পড়লে নির্মলা সীতারমণরা ভালো থাকবেন বলে আমার মনে হয়। আসবো অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আপনাকে স্বাগত জানাই। আমি শঙ্কু, যত তোমাদের পাল্লায় না পড়েন সীতারামন তত ভালো, তাহলে বরাদ্দটা আসবে। দেখুন, ও অনেক ম্যাচিওর অ্যাপ্রোচে কথা বলবে, এটা আমি এক্সপেক্ট করি। ওকে বুঝতে হবে যে ভাই, টাকা ভারতীয় জনতা পার্টির পৈতৃক সম্পত্তি নয়, টাকাটা জনগণের টাকা, একটা প্রসেস মেনে তার হিসেব দিতে হয়, তার অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমি যা খুশি তাই টাকা নিয়ে করতে পারবো না। প্যানেলে বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন, আমি তার কাছে জানতে চাইবো যে উইদাউট অনুমোদন, কারণ অনুমতি বা প্রসেসের অনুমতি না নিয়ে আমি পারি এক খাতের টাকা অন্য জায়গায় ব্যয় করে দিতে? আমি পারি মিড ডে মিলের টাকায় আমার রাজনৈতিক সন্ত্রাসে অন্তর্দলীয় দ্বন্দ্বের লোক খুন হয়েছে সেখানে টাকা দিয়ে দিতে? আমি পারি। আমি টাকা নয় ছয় করতে পারি, টাকার হিসেব না দিয়ে পরের টাকা চাইতে পারি। আরে ভাই, তুমি 11 বছর তুমি 11 বছর সরকার চালাচ্ছ, তুমি পশ্চিম বাংলায় 11 বছর সরকার চালাচ্ছ, তোমার একটা দূরদর্শী পরিকল্পনা থাকবে না? এখনো তুমি বলছো দাও 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 দাও। সিপিএম হচ্ছে ডাকাতি করে গেল, তুমি ডাকাতের উপরে বাটপাড়ি করে যাচ্ছ। তুমি তোমার পলিসি হচ্ছে চিট ফান্ডের মতো, মার্কেট থেকে লোন নেবো, টাকা বাড়ি যাবে পাত্তর বাড়তে, টাকা মানুষের কাছে পৌঁছাবে না। আবাস যোজনার টাকা এলো চুরি করে নিলে, খাদ্যের টাকা এলো চুরি করে নিলে। ওকে প্লিজ, আমি এক লাইন রিঅ্যাক্ট করি, যে বলছে যে হচ্ছে এখনো কেন বলছে দাও দাও দাও। আমরা যদি খুব মন দিয়ে শঙ্কুদেব পান্ডার বক্তব্য শুনি, প্রথম লাইনে উনি বলেছেন যে এই টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, সেলফ কন্ট্রাডিক্টরি কথা। আরে দাও 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 বলবো না কারণ এটা বিজেপির কাছে চাইছে, কেন্দ্রীয় সরকার দিতে বাধ্য, সংবিধান হিসাবে। আরে হিসাব তোমাকে কেন দেব? হিসাব কেন্দ্রীয় সরকারকে দেব, কেন্দ্রীয় সরকারকে হিসাব বঙ্গ বিজেপিকে দেব না, বঙ্গ বিজেপিকে খায় না মাথায়। ওকে বেশ বেশ বেশ, আমি একটু অভিষেকের কাছে যাব, তারপরে অভিষেকের কাছে যাব। ওকে প্লিজ প্লিজ, অবশ্যই এখানে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে, আবাসের দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সব টাকা উঠেছে। প্লিজ অভিষেক, তোমরাই বলো, নোটবন্দি হচ্ছে এই দেশের সব থেকে বড় দুর্নীতি মোদির আমলে। ঠিক, একদম ঠিক। তাহলে সেই দুর্নীতি হচ্ছে দেশ জুড়ে, টাকা দেবে কে? এক্স্যাক্টলি, আমি তোমাকে একটা অন্য প্রশ্ন, মানে আমি এই এতক্ষণ ধরে যে কুটকাচালি হলো এইটার কোনো অর্থ নেই, কারণ আমরা জানি যে আমার বাজেটারি প্রভিশন থেকে নন বাজেটারি এক্সপেন্স করা যায় না, তার জন্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে বা অন্যান্য জিনিস আছে, এটা নিয়ে করাটা এড়ে তর্ক। তুমি যে প্রশ্নটা করলে খুব দামি একটা প্রশ্ন করলে, আমি তোমার একটা, আজকে মিড ডে মিলের জন্য অবজারভাররা এসছে, তুমি বলো তো 5.5 টাকা আর 7.5 টাকায় কাউকে কখনো ডিম ছেড়ে দাও সয়াবিন দেওয়া সম্ভব? এবার মিড ডে মিলের যে টাকাটা, এই মানে পার হেড, এই টাকাটা কিন্তু বাজেটারি প্রভিশন। তাহলে আমাকে যদি আমার ভবিষ্যৎ প্রজন্মকে ভালো খাওয়াতে হয়, এটাকে 12 টাকা করতে হবে। 1, 2 হচ্ছে ওষুধ। একটা এই যে তুমি দুর্নীতির কথা বলছো, কোন মানে পৃথিবীর কোন ওয়েলফেয়ার স্টেটে 18% জিএসটি নেওয়া হয় বলতো ওষুধের ওপর? ওষুধ কারা খায়? 60, মানে সবাই খায় কিন্তু 60 বছরের ওপরের লোকেরা, যারা হচ্ছে পেনশনের ওপর থাকে। এই দুর্নীতিগুলো কিন্তু মানে কয়লা চুরি, গরু চুরির থেকে কোনো অংশে কম নয়, কারণ এটা নৈতিক দুর্নীতি, এটা পলিসিগত করাপশন। শাখের করাতে প্রবীণরা করাপশন, নৈতিক করাপশন, এটা নতুন শুনলাম, নৈতিক দুর্নীতি। দেখুন, এখন ওনাদের নীতি ফলো করতে হলে তো ঝাঁটা কিনতে হবে কয়েক হাজার টাকা দিয়ে,
50 টাকার ঝাঁটা। তো ফলে আমার মনে হয় যে দুর্নীতির ব্যাপারটা ওদের কাছ থেকে না শেখাই ভালো। 60 বছরের যে দায় দেশের উপর চাপিয়ে দিয়ে গেছিলেন আপনারা, কংগ্রেস 60 বছরের যে দায় চাপিয়ে দিয়ে গেছে এই দেশের উপর, সেটা এখন আমাদের বয়ে বেড়াতে হচ্ছে, ওষুধের দাম বাড়িয়ে সেটা আমাদের সামলাতে হচ্ছে। আরে ভাই, কে ওষুধের দাম বাড়াচ্ছ করছো? তোমরাই তো সবের দাম বাড়াচ্ছ। তোমরা পেট্রোলের উপর জিএসটি সাপোর্ট করো না ভাই। আরে তুমি ওষুধের প্রপার্ট পার্থবাবুর বাড়িতে উন্নতির টাকা পাওয়া যায়, আয়ুষ্মান ভারত তোমরা করতে দাও না। এই রাজ্যে তোমাদের কাছে এবার আমি শৈবাল বিশ্বাস শৈবাল করের কাছে আসবো। আর কিছুক্ষণের মধ্যেই বাজেট, আর কিছুক্ষণের মধ্যেই বাজেট, এই প্রসঙ্গেই আমি শৈবাল বিশ্বাসের কাছে আসবো। দুর্নীতি শুধু এ রাজ্যের অভিযোগ নয়, বিভিন্ন রাজ্যেই দুর্নীতির, কেন্দ্রের টাকায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির টাকাগুলো বাজেটে বরাদ্দ হবে, বাজেট বরাদ্দ হবে, বাজেট হবে, সব ঠিক আছে। এই দুর্নীতির টাকাও তো প্রচুর টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা। এইগুলোকে মেকআপ না করলে পরে আমাদের ওপরেই তো কোপটা পড়বে। একদম তাই। দুর্নীতির টাকা তো মানুষের টাকা, আসছে কোত্থেকে এই টাকাটা? হ্যাঁ, এই টাকাটা আসছে মানুষের পকেট থেকে। হয়তো বহু সংখ্যক মানুষের পকেট থেকে গিয়ে একটা কম সংখ্যক লোকের হাতে এই টাকাগুলো চলে যাচ্ছে। ঠিক। তাহলে ওই জায়গাটাকে যদি স্কুইজ না করা যায়, ওই জায়গাটাকে যদি বন্ধ না করা যায়, আপনি শত বাজেট করুন কিন্তু তবুও আপনার সাফল্য আসবে না, কারণ ওই একটা আলাদা ইকোনমি চলতে থাকছে সঙ্গে সঙ্গে। এটাই কি আমাদের দেশের সব থেকে খারাপ পরিণতি? একদম, কারণ এই জায়গাটা যতক্ষণ আমরা বন্ধ না করতে পারছি, একটা প্যারালাল ইকোনমিতে দুর্নীতি চলতেই থাকছে। এবং ওটাকে যদি বন্ধ করি তাহলে বাজেটারি অ্যালোকেশন বাড়বে, অবভিয়াসলি মেন স্ট্রিমে ঢুকে আসবে এই দুর্নীতির টাকাটা। যদি সেটা আসে তাহলে অ্যালোকেশন বাড়বে, মানুষের লাভ হবে। আমি মনে করি বাজেট কোনো পলিটিক্যাল পার্টির নয়, বাজেট দেশের, মানুষের। ফিনান্স মিনিস্টার কারোর পার্টির লোক নয়। ফিনান্স মিনিস্টার একটা অহদি, একটা পজিশন, একটা সিট, যেখান থেকে বসে সে মানুষের জন্য কাজ করবে। এই একটা জায়গাকে কিন্তু বন্ধ না করতে পারলে এটা পসিবল নয়। কিছুক্ষণ আগে চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা কথা শোনাচ্ছিলাম, তিনি বলছেন আমাদের কোনো যায় আসে না এই বাজেটে, আমাদের কথা কেউ শুনবে না। এই যে যারা পলিসি মেকার তারা আমাদের কথা ভাবেও না, আমাদের সেই ছবি বানাতেই হবে, আমাদেরকে খেতেই হবে, গিয়ে আলু কিনতে হবে, সবকিছুই কিনতে হবে। একবার শোনাবো আপনাকে, কি বলবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? না, দাম বাড়লে আমায় কিনে তো খেতেই হবে, আমায় খেতে হবে। আর একটা বেশি ছবি করতে হবে আমাকে, আর কিছু না। বাজেট যা ইচ্ছে করুক, ওরা আমাদের কথা কেউ শোনে না, আমাদের কোনো সেই নেই। আমরা কেন মিছিমিছি সময় নষ্ট করবো? কেউ শুনতেও যাবে না, ওরা যা ইচ্ছে করুক, আমরা তাও বেঁচে থাকবো। তোমার উপর যা দেওয়া হবে তোমাকে নিয়ে বেঁচে থাকতে হবে। আমি তো চাঁদে গিয়ে থাকতে পারবো না, এখানেই থাকতে হবে। সো পলিসি মেকার্স উইল মেক দেয়ার পলিসিস, whether we suffer or not, that is not important, we have to exist. সাধারণ মানুষের এটা কি অভিমান? সাধারণ মানুষের এটা কি অভিমান? অভিমান রয়েছে, কারণ সাধারণ মানুষের জন্য সবসময় যে বাজেট অ্যালোকেশন হয় তা নয়। কিছু পোর্শনে হয়, কিছু পোর্শনে হয় না। কিন্তু আমি এটা মানি না যে মানুষ এ থেকে ভেঙে পড়বে। বাজেট আমাদের জন্যই তৈরি হচ্ছে এবং আমাদেরও গলা তুলতে হবে যে আমাদের জন্য কি পাওয়ার আছে, কি পাবো, কি পেতে চলেছে। ঠিক। যদি আমরা না বলি নিজেদের কথা, তাহলে কে বলবে আমার হয়ে কথা? তো উনি যে বলছেন এই কথাটা যে ইট ডাজ নট ম্যাটার টু দ্য কমন পিপল, আমি এটা মানতে রাজি নই। কমন পিপলকে ম্যাটার করে, কিছুটা ডাইরেক্টলি ম্যাটার করে, কিছুটা ইনডাইরেক্টলি ম্যাটার করে। এমন পলিসিও রয়েছে যেগুলো ইনডাইরেক্টলি আপনাকে কিছু লাভ এনে দেবে, কিন্তু আমরা বুঝতে পারছি না হয়তো লাভটা কিভাবে আসছে। আমি আসবো রাজনীতির তর্কে আসবো, তবে তার আগে প্লিজ একটা লাইন শুধু কৌশিকদাকে রেসপন্স করতে চাই। ও সিনিয়র, ওনার ছবি আমি খুব মন দিয়ে দেখি, ওনার প্রত্যেকটা বক্তব্য গুরুত্ব দিয়ে শুনি। শুধু একটা লাইন বলতে চাই, আসলে ওনার মনে ক্ষোভ হয়েছে কারণ ওনার কথা সত্যিই কেউ শুনছে না। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখের ছবি এলো, ওনার সব ছবি নামিয়ে দিল, শুনছে না। ওর পর থেকে উনি ওই ক্ষোভটা উনি অর্থনীতি নিয়ে কিছু বলছেনই না, উনি এটাই বলছেন যে ওনার কথা কেউ শুনছেন। ওকে, বেশ। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ছবির জন্য ওনার ছবি নেমে যাচ্ছে। আমি সকাল সকাল খুব সে তো পাকিস্তান, ভালো পাকিস্তান একটা দেশ থেকে এটা দেবাংশু বলে গেল। আপনারা এই স্ট্যান্ডে এখন আছেন, পাকিস্তান একটা দেশ। ওকে, শৈবাল পরের কাছে আসবো। আচ্ছা, 2024-25 মধ্যে $5 ট্রিলিয়ন এই অভিমুখটা রেখেছিলেন নরেন্দ্র মোদী। আমরা তো এখনো মানে কৃষি ভিত্তিতেই আছি। শিল্প, যেটা বারবার বলছি, সেটা না হলে এই $5 ট্রিলিয়ন কি স্বপ্ন থেকে যাবে? শক্ত প্রশ্ন, কিন্তু দেখুন বৃদ্ধির হার কমছে, মানে যে পূর্বাভাসগুলো থাকছে এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি রিভাইজ করে কমাতে হচ্ছে,
এটার ফলে মনে হতেই পারে যে আপনি অর্থনীতি বহরে ততটা বাড়বে না যতটা মনে করা হচ্ছিল ইনিশিয়ালি। কৃষির উপর নির্ভরশীলতা আছে আমাদের ঠিকই, বাকিটা তো আপনাদের পরিষেবা ক্ষেত্র থেকেই অনেকটা বেশি জেনারেটেড হচ্ছে। এটা কি সম্ভব? আবার সেই 2 কোটি চাকরির মতো হবে না তো? কিছু দেশে কিন্তু তুলনামূলকভাবে ছোট দেশে সার্ভিস সেক্টরের সাহায্যে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। তবে $5 ট্রিলিয়ন ইকোনমি এখন এই মুহূর্তে ধরুন জার্মানির, হ্যাঁ, তো জার্মানিতে প্রচুর অনেক বেশি তুলনায় শিল্প সম্পদ রয়েছে এবং শিল্প উৎপাদন হয়। সেটা অবভিয়াসলি একটা অন্যতম রাস্তা চট করে গ্রোথ হওয়ার। আমার মনে হয় যে চীনের উপর থেকে নির্ভরশীলতা যদি পৃথিবীর অন্যান্য দেশ তুলে নিয়ে ভারতবর্ষে লগ্নি করে তাহলে এটা একটা সম্ভাবনা আছে। আমরা বলেছিলাম, আমরা একটা সময় বলেছিলাম যে চীনের শিল্প সব চলে আসবে এখানে, না এটা এখনো হচ্ছে না, বাস্তবায়িত হচ্ছে না, কারণ ইনফ্রাস্ট্রাকচার এখনো যথেষ্ট প্রস্তুত নয়। আপনি খুব সহজেই কম্পেয়ার করে দেখতে পারবেন। আমরা চীন বা অন্য দেশের সঙ্গে কম্পেয়ার করি দুটো কারণে। একটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট কিনা। চীনে প্রতিদিন কয়েক লক্ষ মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি হয় শুধুমাত্র তাদের পোর্ট সার্ভিসের সাহায্যে। আমাদের পোর্ট সার্ভিস ওই জায়গাতেই নেই এখনো পর্যন্ত। ফলে আমরা যদি চাইও যে বিশ্ব অর্থনীতির সঙ্গে ভীষণ রকম সম্পৃক্ত হয়ে যাব এবং চট করে চীনের মতো একটা গ্রোথকে এমুলেট করতে পারবো, সেটা এত তাড়াতাড়ি সম্ভব নয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি একটা কথা একটু বলে নেব, উনি বলছিলেন, ভদ্রলোক যিনি অনলাইন রয়েছেন, অভিষেকবাবু বলছিলেন, দেখুন প্রত্যক্ষ কর কিন্তু মানুষ ভিত্তিক, এটা হাউস হোল্ডের কর নয়। আমার হাউস হোল্ডে কিন্তু 3 জন কর দিতে পারেন, তারা কিন্তু কাউন্টেড, মানে 6 কোটি মানুষ কর দেন মানে কিন্তু 35 কোটি দেন তা নয়। 35 কোটি যদি দেন তাহলে তারা প্রত্যক্ষভাবেই দেবেন, তাদের ট্যাক্স রিটার্ন সেভাবে জমা পড়বে। আমি আপনাকে পার্সেন্টেজ রেসপেক্টে বলছি, আমি সংখ্যা জানি না, কিন্তু মোটামুটি 5.5% বেশি মানুষ কিন্তু আমাদের দেশে প্রত্যক্ষ কর দেন না। সেটা যত মানুষ হবেন তত হবে না। আর রাজনীতি তর্ক বিতর্ক তো চলছেই, রাজনীতি তর্ক বিতর্ক চলবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থনীতিবিদদের বিশ্লেষণও চলবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। এবং 60 বছরের কংগ্রেস আজকে অর্থনীতির এই অবস্থা করেছে, তাই নরেন্দ্র মোদী কিছুতেই উন্নতি করতে পারছেন না অর্থনীতির, অনেকটা সময় লাগছে। আমি আসবো অভিষেক আসবো। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एज स्टील का। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। শুধু স্ট্রং নয়, মাইথান স্ট্রং, মাইথান স্টিল, নির্মাণের মানদণ্ড। আমাদের কাছে যে খবর পৌঁছেছিল সেই খবরের ভিত্তিতে আমরা যাচাই করে দেখলাম, আমাদের যে সমস্ত জিনিসপত্র দেখলাম আমাদের বিডিও স্যারকে এবং সিডিও সাহেবকে জানানো হচ্ছে, তারপরে আমরা মিড ডে মিল নিয়ে ফের অব্যবস্থা। দাসপুরের সেনাপতিপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্নার জন্য নেই রান্নাঘর। প্রায় 50 জন শিশুর রান্না হচ্ছে রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে। ত্রিপল পেটে রান্নার মধ্যে উড়ে এসে পড়ছে ধুলোবালি। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না নিয়ে উঠছে প্রশ্ন। এইখানে আমাদের এই রকম করে দিয়েছে, যেমন দিয়েছে, তবু আমরা ত্রিপল কিনে এটা ঘিরেছি, না হলে এটা ঘিরাও ছিল না। এমনি রাস্তার ধার কোনো গাড়ি গেলেই তো ধুলো, রাস্তার ধার ধুলো পড়ছে, তো তবু আমরা জানিয়েছি, তো অঞ্চলে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, কিন্তু হয়নি। তো কি করবো, তারা করে দেয়নি। এবার অঞ্চল থেকে বলেছে এবছর না হলে আর বছর করে দিবে, পরের বছর করে দিবে। 1 নম্বরের জল নাই, 2 নম্বর রান্নাশালা রাস্তার ধারে রান্নাশালা, সেটা একদম ধুলোবালি পড়ছে। সেই সব মনে হয় এইগুলো কিছু মানে খাবারের সমস্যা, খাবারের যে সামনেই সব কিছু ধুলোবালি পড়ছে, বাচ্চাদের এগুলো তো অনেক কিছু অসুবিধা হচ্ছে। গ্যাসের সিস্টেম আছে, কিন্তু সেই সিস্টেম এখনো চালু হয়নি। আমরা অঞ্চলে অবগত করেছি অনেকবার, ম্যাডামের কাছে দরখাস্ত দিয়েছি, কিন্তু এই তো দেখছেন যে টাকা সব বন্ধ। এমবি এনার্জি বলুন, 15 সব টাকা বন্ধ হয়ে আছে। টাকা না এলে তো কিছু করতেও পারছি না, এটা আমাদেরও খারাপ লাগছে।
মিড ডে মিলের রান্নায় নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। চাকুলিয়ার চোপড়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা, খবর পেয়ে ঘটনাস্থলে বাজারগাঁও পঞ্চায়েতের প্রধান। সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। আমি তো নিজে দেখছি এই চাল ডাল যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, এটা কিন্তু এটা একদম অতিরিক্তই খারাপ। पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी प्रथम पुरस्कार 2.5 कोटी ग्यारंटी। খবর এই মুহূর্তে নিবেদন করলো पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी प्रथम पुरस्कार 2.5 कोटी ग्यारंटी। কাবিল নেই এই চালের ভাত, একদম কি করে খাই? ছেলে পিলেকে খাওয়াই কি করে? এগুলা যে কেউ খেলে তো অসুস্থ হবে। অসুস্থ হবে, আরামে হবে, কোনো ব্যাপার নেই। তো আপনার হিসাবে কি এটা অন্যায়? অন্যায় হচ্ছে তো। কাল কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদী সরকারের। বিশেষজ্ঞদের মতে ভোটমুখী বাজেটে ঢালাও ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার। রেহাই মিলবে বাজেটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য বলছেন এবারের বাজেট দেশের জন্য, দেশবাসীর জন্য। বিগত 9 বছরে মোদী সরকার একবারের জন্য কর ছাড় দেয়নি। এবারের বাজেটে কর ছাড়ের ঘোষণা থাকবে। বাজেট ঘোষণার দিকে তাকিয়ে মধ্যবিত্ত চাকরিজীবীরা। भारतीय जनता पार्टी के नेतृत्व में एनडीए सरकार, उसका एक ही मकसद रहा है, इंडिया फर्स्ट, सिटीजन फर्स्ट। सबसे पहले देश, सबसे पहले देशवासी। उसी भावना को आगे बढ़ाते हुए ये बजट सत्र में भी तकरार भी रहेगी, लेकिन तकरीर भी तो होनी चाहिए। और मुझे विश्वास है कि हमारे विपक्ष के सभी साथी बड़ी तैयारी के साथ, बहुत बारीकी से अध्ययन करके। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़ वही SRMB TMT। টপ হেডলাইন্স নিবেদন করছে বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। কিছুক্ষণ পরে কেন্দ্রীয় বাজেট 2024-এর ভোটের আগে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। 23-এর বাজেটে নজর কি 24-এ? 23-এই 9 রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের মুখে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কি আয়কর কাঠামোর পরিবর্তন? হোম লোনে বিমায় কি কর ছাড় বৃদ্ধি? সঞ্চয়ে বাড়তি কি সুবিধে? রেহাই মিলবে মধ্যবিত্তের? অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার অপেক্ষায় দেশ। সামনে লোকসভা ভোট। বাজেটে আম আদমির জন্য কি? মূল্য বৃদ্ধির হাসপাস থেকে স্বস্তি কি মিলবে? মুদ্রাস্ফীতি কমবে? পকেটে চাপ না কোপ? চোখ কেন্দ্রীয় বাজেটে। বাজেটে বাংলার ঝুলিতে কি? আরও বন্দে ভারত এক্সপ্রেস ঘোষণার সম্ভাবনা। বরাদ্দ বাড়তে পারে তারাতলা এসপ্ল্যানেড, রুবি বিমানবন্দর ও ইস্ট ওয়েস্ট মেট্রোতেও। হাওড়া শিয়ালদা দিল্লি রুটে পরিকাঠামো খাতেও বাড়তে পারে বরাদ্দ। জমি জটে থমকে থাকা প্রকল্পেও নজর। বাজেটের আগে চাঙ্গা শেয়ার মার্কেট। বাজার খুলতেই 550 পয়েন্ট উঠল সেন্সেক্স, নিফটি উঠল 130 পয়েন্ট। টপ হেডলাইন্স নিবেদন করলো বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। আর 1-1.5 মিনিটের মধ্যে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার আগে বাজেটের আগে চাঙ্গা শেয়ার বাজার। শেয়ার বাজারের খবর নেব আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। রাজীব, কি খবর রয়েছে? একেবারে তো মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার, আজকে চাঙ্গা। একদমই, দেখো গত বছরও আমরা একই ছবি দেখেছি। সে যখনই বাজেট পেশের সময় হয়, অর্থাৎ বাজেট পেশের
ঠিক পূর্ব মুহূর্তে শেয়ার বাজার চাঙ্গা হয় এবং এই শেয়ার বাজারের চাঙ্গা হওয়াকে, বাজারকে চাঙ্গা হওয়াকে কেন্দ্রীয় সরকার এবং সরকারের যারা অনুগামী, যারা সরকারের হয়ে তদবির করেন তাদের বক্তব্য এটি শুভ সংকেত। অর্থাৎ যে বাজেট নির্মলা সীতারামন আর 1-2 মিনিট পরেই পেশ করতে শুরু করবেন, সেই বাজেটে সমাজের সর্বস্তরের মানুষকে খুশি রাখার, সুখী করার যে প্রয়াস হবে, যেমনটা তুমি বললে 9টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার সঙ্গে যদি জম্মু কাশ্মীর যুক্ত হয়, যেটা নিয়ে আলোচনা চলছে, তাহলে 10টি রাজ্যে বিধানসভা নির্বাচন সরকারের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। আর এক্ষেত্রে এই পরিস্থিতিতে যদি শেয়ার বাজার চাঙ্গা হয় এবং শেয়ার বাজার চাঙ্গা হওয়ার ফলে আমরা জানি শেয়ার বাজার একেবারে মুখ থুবড়ে পড়েছিল, আজকে অনেকটা শতাংশের হিসেবে বেশ কয়েক শতাংশ বেড়েছে এবং একেবারে বাজারের শুরুতেই এই বৃদ্ধি দেখা যাচ্ছে। এক্ষেত্রে খুব স্পষ্টতই যে শুভ সংকেত দিয়ে বাজেট পেশ শুরু হতে চলেছে। এখন দেখার যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে চায়, মানুষের কাছে পৌঁছতে চায়, সেক্ষেত্রে সেই ধন্যবাদ রাজীব। এই মুহূর্তে সরাসরি লোকসভায় চলে যাব। Honorable Speaker, I present the budget for 2023-2024. This is the first budget in Amrit Kal. This budget hopes to build on the foundation laid in the previous budget and the blueprint drawn for India at 100. We envision a prosperous and inclusive India in which the fruits of development will reach all sections and citizens, especially our youth, women, farmers, OBCs, scheduled castes and scheduled tribes. In the 75th year of our independence, the world has recognized the Indian economy as a bright star. Our current year's economic growth is estimated to be at 7%. It is notable that this is the highest among all the major economies. This is in spite of the massive slowdown globally caused by COVID-19 and the war. The Indian economy is therefore on the right track and despite a time of challenges, heading towards a bright future. Today, as Indians stand with their head held high and the world appreciates India's achievements and successes, we are sure that elders who had fought for India's independence will, with joy, bless us in our endeavors going forward as well. Our focus on wide-ranging reforms and sound policies implemented through Sabka Prayas, resulting in Jan Bhagidari and targeted support to those in need, helped us perform well in trying times. India's rising global profile is because of the several accomplishments: unique world-class digital public infrastructure, example, Aadhaar, CoWIN and UPI, COVID vaccination drive in unparalleled scale and speed, proactive role in frontier areas such as achieving the climate-related goals, Mission Life and National Hydrogen Mission. During the COVID-19 pandemic, we ensured that no one goes to bed hungry with a scheme to supply free food grains to over 80 crore persons for 28 months. Continuing our commitment to ensure food and nutritional security, we are implementing from 1st January 2023 a scheme to supply free food grain to all Antyodaya and priority households for the next 1 year. Under PM Garib Kalyan Anna Yojana, the entire expenditure
the entire expenditure of about 2 lakh crore will be borne by the central government. In these times of global challenges, the G20 presidency gives us a unique opportunity to strengthen India's role in the world economic order. With the theme of Vasudhaiva Kutumbakam, we are steering an ambitious, people-centric agenda to address global challenges and to facilitate sustainable economic development. The government's efforts since 2014 have ensured for all citizens a better quality of life and life of dignity. The per capita income has more than doubled to 1.97 lakh rupees. In these 9 years, the Indian economy has increased in size from being 10th to 5th largest in the world. We have significantly improved our position as well as a well-governed and innovative country with a conducive environment for business as reflected in several global indices. We have made a significant progress in many sustainable development goals. The economy has become a lot more formalized as reflected in the EPFO membership, more than doubling to 27 crore and rupees 7,400 crore digital payments of 126 lakh crore rupees through UPI in 2022. The efficient implementation of many schemes with universalization of targeted benefits has resulted in inclusive development. Some of the schemes are 11.7 crore household toilets under Swachh Bharat mission, which is achieved, 9.6 crore LPG connections under Ujjwala, 220 crore COVID vaccination of 102 crore persons, 47.8 crore PM Jan Dhan bank accounts, insurance cover for 44.6 crore persons under PM Suraksha Bima and PM Jeevan Jyoti Yojana, and cash transfer of 2.2 lakh crores of rupees to 11.4 crore to over 11.4 crore farmers under PM Kisan Samman Nidhi. Our vision for the Amrit Kal includes technology-driven and knowledge-based economy with strong public finances and a robust financial sector. To achieve this, Jan Bhagidari through Sabka Saath, Sabka Prayas is essential. The economic agenda for achieving this vision focuses on 3 things. First, facilitating ample opportunities for citizens, especially the youth, to fulfill their aspirations. Second, providing strong impetus to growth and job creation. And third, strengthening macroeconomic stability. To service these focus areas in our journey to India at 100, we believe that the following 4 opportunities can be transformative during Amrit Kal. Economic empowerment of women. Deen Dayal Antyodaya Yojana National Rural Livelihood Mission has achieved remarkable success by mobilizing rural women into 81 lakh self-help groups. We will enable these groups to reach the next stage of economic empowerment through formation of large producer enterprises or collectives, with each having several thousand members and managed professionally. They will be helped with raw material supply,
and for better design, quality, branding, and marketing of their products. Through supporting these policies, they will be enabled to scale up their operations to serve the large consumer markets, as has been the case with the several startups growing into unicorns. PM Vishwakarma Kaushal Samman, PM Vikas. For centuries, traditional artisans and craftspeople who work with their hands using tools have brought renown for India. They're generally referred to as Vishwakarma. The art and the handicraft created by them represents the true spirit of Atmanirbhar Bharat. For the first time, a package of assistance for them has been conceptualized. The new scheme will enable them to improve the quality, scale, and reach of their products, integrating them with the MSME value chain. The components of this scheme will include not only financial support, but also access to advanced skill training, knowledge of modern digital techniques, and efficient green technologies, brand promotion, linkage with local and global markets, digital payments, and social security. This will greatly benefit the scheduled castes, scheduled tribes, OBCs, women, and people belonging to the weaker sections. Tourism. The country offers immense attraction for domestic as well as foreign tourists. There is a large potential to be tapped in tourism. The sector holds huge opportunities for jobs and entrepreneurship for youth in particular. Promotion of tourism will be taken up on mission mode with active participation of states, convergence of government programs, and public-private partnerships. Green growth. We are implementing many programs for green fuel, green energy, green farming, green mobility, green buildings, and green equipment, and policies for efficient use of energy across various economic sectors. These green growth efforts help in reducing carbon intensity of the economy and provides for large-scale green job opportunities. Priorities of this budget. The budget adopts the following 7 priorities. They complement each other and act as the Saptarishi guiding us through the Amritkal. Inclusive development, reaching the last mile, infrastructure and investment, unleashing the potential, green growth, youth power, and financial sector. I now speak on the priority number 1, inclusive development. The government's philosophy of Sabka Saath, Sabka Vikas has facilitated inclusive development covering in specific farmers, women, youth, OBCs, scheduled castes, scheduled tribes, Divyangjan, and economically weaker sections, and overall priority for the underprivileged, Vanchiton ko Variyata. There has also been a sustained focus on Jammu Kashmir, Ladakh, and the Northeast. This budget builds on those efforts. Digital public infrastructure for agriculture. Digital public infrastructure for agriculture will be built as an open source, open standard, and interoperable public good. This will enable inclusive farmer-centric solutions through relevant information services for crop planning and health, improved access to farm inputs, credit and insurance, help for crop estimation, market intelligence, and support for growth of agri-tech industry and startups. An agriculture accelerator fund
an agriculture accelerator fund will be set up to encourage agri-startups by young entrepreneurs in rural areas. The fund will aim at bringing innovative and affordable solutions for challenges faced by farmers. It will also bring in modern technologies to transform agricultural practices, increase productivity and profitability. To enhance the productivity of extra long staple cotton, we will adopt a cluster-based and value chain approach through public-private partnerships. This will mean collaboration between farmers, state and industry for input supplies, extension services and market linkages. We will launch an Atmanirbhar Clean Plant program to boost availability of disease-free, quality planting material for high-value horticultural crops at an outlay of 2,200 crores. Global hub for millets which are Sri Anna. India is the forefront. India is at the forefront of popularizing millets, whose consumption furthers nutrition, food security, and welfare of farmers, said the Honorable Prime Minister. We are the largest producer and second largest exporter of Sri Anna in the world. We grow several types of Sri Anna, such as Sri Anna Jowar, Sri Anna Ragi, Sri Anna Bajra, Sri Anna Kutu, Ramdana, Kangni, Kutni, Kutki, Kodo, China, and Sama. These have a number of health benefits and have been an integral part of our food for centuries. I acknowledge with pride the huge service done by small farmers in contributing to the health of fellow citizens by growing these Sri Anna. Now, to make India a global hub for Sri Anna, the Indian Institute of Millet Research, ideally Indian Institute of the Sri Anna Research, Hyderabad, will be supported as the center of excellence for sharing best practices, research and technologies at the international level. The agricultural credit target will be increased to 20 lakh crores with focus on animal husbandry, dairy and fisheries. We will launch a new sub-scheme of PM Matsya Sampada Yojana, which is an existing scheme, but we'll launch a new sub-scheme with targeted investment of 6,000 crores to further enable activities of fishermen, fish vendors, and micro and small entrepreneurs, improve value chain efficiencies, and expand the market. For farmers, especially small and marginal farmers, and other marginalized sections, the government is promoting cooperative-based economic development model. A new Ministry of Cooperation was formed with a mandate to realize the vision of Sahakar Se Samriddhi. To realize this vision, the government has already initiated computerization of 63,000 primary agricultural credit societies with an investment of 2,516 crores. In consultation with all the stakeholders and the states, model bylaws for PACS were formulated, enabling them to become multi-purpose PACS. A national cooperative database is being prepared for countrywide mapping of cooperative societies. With this backdrop, we will implement a plan to set up massive decentralized storage capacity.
This will help farmers store their produce and realize remunerative prices through sale at appropriate times. The government will also facilitate setting up of a large number of multi-purpose cooperative societies, primary fishery societies, and dairy cooperative societies in uncovered panchayat and villages in the next 5 years. Health, education, and skilling. 157 new nursing colleges will be established in co-location with the existing 157 medical colleges established since 2014. A mission to eliminate sickle cell anemia by 2047 will be launched. It will entail awareness creation, universal screening of 7 crore people in the age group of 0 to 40 years in affected tribal areas, and counseling through collaborative efforts of central ministries and state governments. Facilities in select ICMR labs, Indian Council for Medical Research Labs, will be made available for research by public and private medical college faculty and private sector R&D teams for encouraging collaborative research and innovation. A new program to promote research and innovation in pharmaceuticals will be taken up through centers of excellence. We shall also encourage industry to invest in research and development in specific priority areas. Dedicated multidisciplinary courses for medical devices will be supported in existing institutions to ensure availability of skilled manpower for futuristic medical technologies, high-end manufacturing, and research. Teachers training. Teachers training will be re-envisioned through innovative pedagogy, curriculum transaction, continuous professional development, dipstick surveys, and ICT implementation. The District Institute of Education and Training will be developed as vibrant institutes of excellence for this purpose. National Digital Library for Children and Adolescents. A National Digital Library for Children and Adolescents will be set up for facilitating availability of quality books across geographies, languages, genres, and levels, and device-agnostic accessibility. States will be encouraged to set up physical libraries for them at panchayat and ward levels and provide infrastructure for accessing the national digital library resources. Additionally, to build a culture of reading and to make up for pandemic time learning loss, the National Book Trust, the Children's Book Trust, and other sources will be encouraged to provide and replenish non-curricular titles in regional languages and in English to these physical libraries. Collaboration with NGOs that work in literacy will also be a part of this initiative to inculcate financial literacy. Financial sector regulators and organizations will be encouraged to provide age-appropriate reading material to these libraries. I move to priority 2, reaching the last mile. Prime Minister Vajpayee's government had formed the Ministry of Tribal Affairs and the Department of Development of Northeast Region
To provide a sharper focus to the objective of reaching the last mile, our government has formed the ministries of Ayush, Fisheries, Animal Husbandry and Dairying, Skill Development, Jal Shakti and Cooperation. Building on the success of the Aspirational Districts program, the government has recently launched the Aspirational Blocks program, covering 500 blocks for saturation of essential government services across multiple domains such as health, nutrition, education, agriculture, water resources, financial inclusion, skill development, and basic infrastructure. Manya Speaker, sir, Pradhan Mantri PBTG, which is Primitive Vulnerable Tribal Groups Development Mission, is being launched. To improve socio-economic conditions of the particularly vulnerable tribal groups, the PBTGs as we refer them to, Pradhan Mantri PBTG Development Mission will be launched. This will saturate PBTG families and habitations with basic facilities such as safe housing, clean drinking water and sanitation, improved access to education, health, nutrition, road and telecom connectivity, and sustainable livelihood opportunities. An amount of 15,000 crores will be made available to implement the mission in the next 3 years under the Development Action Plan for the Scheduled Tribes. Ekalavya Model Residential Schools. In the next 3 years, Center will recruit 38,800 teachers and support staff for the 740 Ekalavya Model Residential Schools, which is serving 3.5 lakh tribal students. In the drought-prone central regions of Karnataka, central assistance of 5,300 crore will be given to Upper Bhadra project to provide sustainable micro-irrigation and filling up of surface tanks for drinking water. PM Awas Yojana. The outlay for PM Awas Yojana is being enhanced by 66% to over 79,000 crores. Bharat Shared Repository of Inscriptions will be set up in a digital epigraphy museum with digitization of 1 lakh ancient inscriptions in the first stage. Support for poor prisoners. For poor persons who are in prisons and unable to afford the penalty or the bail amount, required financial support will be provided. Priority number 3, infrastructure and investment. Investments in infrastructure and productive capacity have a large multiplier impact on growth and employment. After the subdued period of the pandemic, private investments are growing again. The budget takes the lead once again to ramp up the virtuous cycle of investment and job creation. Honorable Speaker, sir, the capital investment outlay is being increased steeply for the 3rd year in a row by 33% to 10 lakh crores, which would be which would be 3.3% of GDP.
This will almost be 3 times the outlay made in 2019-20. This substantial increase in recent years is central to the government's efforts to enhance growth potential and job creation, crowd in private investments, and provide a cushion against global headwinds. The direct capital investment by the centre is complemented by the provision made for creation of capital assets through grants and aids to state. The effective capital expenditure of the centre is budgeted at 13.7 lakh crore rupees, which will be 4.5% of GDP. Support to state governments for capital investment. I have decided to continue the 50-year interest-free loan to state governments for 1 more year to spur investment in infrastructure and to incentivize them for complementary policies actions with a significantly enhanced outlay of 1.3 lakh crores. The newly established Infrastructure Finance Secretariat will assist all stakeholders for more private investment in infrastructure, including railways, roads, urban infrastructure, and power, which are predominantly depend on public resources. The harmonized master list of infrastructure will be reviewed by an expert committee for recommending the classification and financing framework suitable for Amartkal. A capital outlay, I'm talking about railways now, sir, Honorable Speaker, railways. A capital outlay of 2.40 lakh crores has been provided for the railways. This is the highest ever outlay this highest ever outlay is about 9 times the outlay made in 2013-14. 100 critical transport infrastructure projects for last and first mile connectivity for ports, coal, steel, fertilizer, and food grain sectors have been identified. They will be taken up on priority with investment of 75,000 crores, including 15,000 crore from private sources. 50 additional airports, heliports, water aerodromes, and advanced landing grounds will be revived for improving regional air connectivity. Sustainable cities for tomorrow. States and cities will be encouraged to undertake urban planning reforms and actions to transform our cities into sustainable cities of tomorrow. This means efficient use of land resources, adequate resources for urban infrastructure, transit-oriented development, enhanced availability and affordability of urban land, and opportunities for all. Through property tax governance reforms and ring-fencing user charges on urban infrastructure, cities will be incentivized to improve their creditworthiness for municipal bonds. Like the RIDF, an urban infrastructure development fund will be established through use of priority sector lending shortfall. This will be managed by the National Housing Bank and will be used by public agencies to create urban infrastructure in Tier 2 and Tier 3 cities. States will be encouraged to leverage resources from the grants of the 15th Finance Commission as well as existing schemes to adopt appropriate user charges while accessing the UIDF. We expect to make available 10,000 crore rupees
per annum for this purpose. All cities and towns will be enabled for 100% mechanical desludging of septic tanks and sewers to transition from manhole to machine hole mode. Enhanced focus will be provided for scientific management of dry and wet waste. Honorable Speaker, sir, our Prime Minister had said, good governance is the key to a nation's progress. Our government is committed to providing a transparent and accountable administration which works for the betterment and welfare of common citizens. Mission Karma Yogi. Under Mission Karma Yogi, center, states and the union territories are making and implementing capacity building plans for civil servants. The government has also launched an integrated online training platform, I Got Karma Yogi, to provide continuous learning opportunities for lakhs of government employees to upgrade their skills and facilitate people-centric approach. Sir, for enhancing ease of doing business, more than 39,000 compliances have been reduced and more than 3,400 legal provisions have been decriminalized. For furthering the trust-based governance, we have introduced the Jan Vishwas Bill to amend 42 central acts. This budget proposes a series of measures to unleash the potential of our economy. Centers of Excellence for Artificial Intelligence. For realizing the vision of Make AI in India and Make AI Work for India, 3 centers of excellence for artificial intelligence will be set up in top educational institutions. Leading industry players will partner in conducting interdisciplinary research, develop cutting-edge applications, and scalable problem solutions in the areas of agriculture, health, and sustainable cities. This will galvanize an effective AI ecosystem and nurture quality human resources in the field. National Data Governance Policy. To unleash innovation and research by startups and academia, a national data governance policy will be brought out. This will enable access to anonymized data. The KYC process will be simplified, adopting a risk-based instead of one-size-fits-all approach. The financial sector regulators will also be encouraged to have a KYC system fully amenable to meet the needs of digital India. One-stop solution for identity and address updating. A one-stop solution for reconciliation and updating of identity and address of individuals maintained by various government agencies, regulators, and regulated entities will be established using DigiLocker service and Aadhaar as foundational identity. Speaker, sir, common business identifier. For the business establishments required to have a permanent account number, the PAN will be used as the common identifier for all digital systems of specified government agencies. This will bring ease of doing business, and it will be facilitated through a legal mandate. For obviating the need for separate submission of same information to different government agencies, a system of unified filing process will be set up
Such filing of information or return in simplified forms on a common portal will be shared with other agencies as per the filer's choice. Vivad Se Vishwas 1. Relief for MSMEs. In cases of failure by MSMEs to execute contracts during the COVID period, 95% of the forfeited amount relating to the bid or performance security will be returned to them by government and government undertakings. This will provide relief to the MSMEs. Vivad Se Vishwas 2. Settling contractual disputes. To settle contractual disputes of government and government undertakings, wherein arbitral award is under challenge in a court, a voluntary settlement scheme with standardized terms will be introduced. This will be done by offering graded settlement terms depending on pendency level of the dispute. The state support mission of Niti Aayog will be continued for 3 years for our collective efforts towards national priorities. Result-based financing. To better allocate scarce resources for competing development needs, the financing of select schemes will be changed on a pilot basis from input-based to result-based. E-courts. For efficient administration of justice, Phase 3 of the e-courts project will be launched with an outlay of 7,000 crores. Fintech services in India have been facilitated by our digital public infrastructure, including Aadhaar, PM Jan Dhan Yojana, Video, KYC, India Stack, and UPI. To enable more fintech innovative services, the scope of documents available in DigiLocker for individuals will be expanded. An entity DigiLocker will be set up for the use by MSMEs, large businesses, and also charitable trusts. This will be towards storing and sharing documents online securely whenever needed with various authorities, regulators, banks, and other business entities. 5G services. 100 labs for developing applications using 5G services will be set up in engineering institutions. To realize a new range of opportunities, business models, and employment potential, the labs will cover, among others, applications such as smart classrooms, precision farming, intelligent transport systems, and healthcare applications. Lab-grown diamonds. Lab-grown diamonds is a technology and innovation-driven emerging sector with high employment potential. These environment-friendly diamonds, which have optically and chemically the same properties as natural diamonds. To encourage indigenous production of LGD, lab-grown diamond seeds and machines, and to reduce import dependency, a research and development grant will be provided to one of the IITs for 5 years. To reduce the cost of production, a proposal to review the custom duty on LGD seeds will be indicated in Part B of the speech. I come to the fifth priority, Honorable Speaker, sir, green growth. Honorable Prime Minister has given a vision for life or lifestyle for environment to spur a movement of environmentally conscious lifestyle. India is moving forward firmly for the Panchamrit, the net zero carbon emission by 2070
to usher in green industrial and economic transition. This budget builds on our focus on green growth. The recently launched National Green Hydrogen Mission, with an outlay of 19,700 crores, will facilitate transition of the economy to low carbon intensity, reduce dependence on fossil fuel imports, and make the country assume technology and market leadership in this sunrise sector. Our target is to reach an annual production of 5 MMT by 2030. Energy transition. This budget provides for 35,000 crores for priority capital investment towards energy transition and net zero objectives and energy security by Ministry of Petroleum and Natural Gas. To steer the economy on sustainable development path, battery energy storage systems with capacity of 4,000 MWH will be supported with viability gap funding. A detailed framework for pumped storage projects will also be formulated. Renewable energy evacuation. The interstate transmission system for evacuation and grid integration of 13 gigawatt renewable energy from Ladakh will be constructed with investment of 20,700 crores, including central support of 8,300 crores. Green credit program. For encouraging behavioral change, a green credit program will be notified under the Environment Protection Act. This will incentivize environmentally sustainable and responsive actions by companies, individuals, and local bodies, and help mobilize additional resources for such activities. PM Program for Restoration, Awareness, Nourishment, and Amelioration of Mother Earth, PM Pranam, will be launched to incentivize states and union territories to promote alternative fertilizers and balanced use of chemical fertilizers. Go Bardhan Scheme. 500 new waste to wealth plants under Go Bardhan, galvanizing organic bio-agro resources done. Go Bardhan scheme will be established for promoting circular economy. These will include 200 compressed biogas plants, including 75 plants in urban areas, and 300 community or cluster-based plants at a total investment of 10,000 crores. I will refer to this in Part B also. In due course, a 5% CBG mandate will be introduced for all organizations marketing natural and biogas. For collection of biomass and distribution of biomanure, appropriate fiscal support will also be provided. Bharatiya Prakritik Kheti Bio-Input Resource Centers. Over the next 3 years, we will facilitate 1 crore farmers to adopt natural farming. For this, Honorable Speaker, 10,000 bio-input resource centers will be set up, creating a national level distributed micro-fertilizer and pesticide manufacturing network. Mishti. Building on India's success in afforestation, mangrove initiative for shoreline habitats and tangible incomes, Mishti, will be taken up for mangrove plantation along the coastline and on salt pan lands wherever feasible
through convergence between Manrega, Campa, Fund and other sources. Amrit Dharohar. Wetlands are vital ecosystems which sustain biological diversity. In his latest Mann Ki Baat, the Prime Minister said, now, I quote, now the total number of Ramsar sites in our country has increased to 75, whereas before 2014, there were only 26, unquote. Local communities have always been at the forefront of conservation efforts. The government will promote their unique conservation values through Amrit Dharohar, a scheme that will be implemented over the next 3 years to encourage optimal use of wetlands and enhance biodiversity, carbon stock, ecotourism opportunities, and income generation for local communities. Coastal shipping. Coastal shipping will be promoted as the energy efficient and lower cost mode of transport, both for passengers and freight, through PPP mode with viability gap funding. Vehicle replacement. Vehicle replacement is an important continuing policy, replacing the old political, replacing, absolutely, thank you. Replacing old polluting vehicles. Maybe applicable, right? Replacing old polluting vehicles is an important part of greening our economy. In furtherance of the vehicle scrapping policy mentioned in Budget 21-22, I have allocated adequate funds to scrap old vehicles of the central government. States will also be supported in replacing old vehicles and old state ambulances. Honorable Speaker, sir, I move to priority 6, youth power. To empower our youth and help the Amrit PD realize their dreams, we have formulated the National Education Policy, which is very wide in its scope, but one of the things is also to focus on skilling, adopted economic policies that facilitate job creation at scale and have supported business opportunities. Pradhan Mantri Kaushal Vikas Yojana. Pradhan Mantri Kaushal Vikas Yojana 4.0 will be launched to skill lakhs of youth within the next 3 years. On-job training, industry partnership, and alignment of courses with needs of industry will be emphasized. The scheme will also cover new age courses for Industry 4.0 like coding, AI, robotics, mechatronics, IoT, 3D printing, drones, and other soft skills. To skill youth for international opportunities, 30 Skill India International Centers will be set up across different states. The digital ecosystem for skilling will be further expanded with the launch of a unified Skill India digital platform for enabling demand-based formal skilling, linking with employers including MSMEs, and facilitating access to entrepreneurship schemes. To provide stipend support to 47 lakh youths in 3 years, direct benefit transfer under a pan-India national apprenticeship promotion scheme will be rolled out. Tourism. Honorable Speaker, sir, with an integrated and innovative approach, at least 50 destinations will be selected through challenge mode. In addition to aspects such as physical connectivity, virtual connectivity, tourist guides, high standards for food streets and tourist security,
All the relevant aspects would be made available on an app to enhance tourist experience. Every destination would be developed as a complete package. The focus of development of tourism would be on domestic as well as foreign tourists. Sector-specific skilling and entrepreneurship development will be dovetailed to achieve the objectives of Dekho Apna Desh initiative. This was launched as an appeal by the Honorable Prime Minister to the middle class to prefer domestic tourism over international tourism. The integrated development of theme-based tourist circuits, the Swadesh Darshan scheme, was also launched. Under the Vibrant Villages program, tourism infrastructure and amenities will be facilitated in border villages. Unity Mall. States will be encouraged to set up a Unity Mall in their state capital or most prominent tourism center or the financial capital for promotion and sale of their one district, one product and GI products and other handicraft products, and for providing space for such products of all other states as well. Sir, priority number 7, financial sector. Our reforms in the financial sector and innovative use of technology have led to financial inclusion at scale, better and faster service delivery, ease of access to credit, and participation in financial markets. This budget proposes to further these measures. Credit guarantee for MSMEs. Last year, I proposed revamping of the credit guarantee scheme for the MSMEs. I am happy to announce that the revamped scheme will take effect from 1st April 2023 through infusion of 9,000 crores in the corpus. This will enable additional collateral-free guaranteed credit of 2 lakh crores of rupees. Further, the cost of credit will be reduced by about 1%. A national financial information registry will be set up to serve as a central repository of financial and ancillary information. This will facilitate efficient flow of credit, promote financial inclusion, and foster financial stability. A new legislative framework will govern this credit public infrastructure and will be designed in consultation with the RBI. To meet the needs of Amritkal and to facilitate optimum regulation in the financial sector, public consultation, as necessary and feasible, will be brought to the process of regulation making and issuing subsidiary directions. To simplify, to ease, and to reduce cost of compliance, financial sector regulators will be requested to carry out a comprehensive review of existing regulations. For this, they will consider suggestions from public and regulated entities. Time limits to decide the application under various regulations will also be laid down. Honorable Speaker, sir, to enhance business activities in GIFT IFSC, the following measures will be taken. Delegating powers under the SEZ Act to the IFSCA to avoid dual regulation. Setting up a single window IT system for registration and approval of IFSCA, SEZ authorities, GSTN, RBI, SEBI, and IRDAI. Permitting acquisition financing by IFSC banking units of foreign banks. Establishing a subsidiary of Exim Bank for trade refinancing. Amending IFSCA Act for statutory provisions for arbitration, ancillary services, and avoiding dual regulation
under the SEZ Act and recognizing offshore derivative instruments as valid contracts. Honorable Speaker, sir, data embassy. For countries looking for digital continuity solutions, we will facilitate setting up of their data embassies in GIFT IFSC. Improving governance and investor protection in banking sector. To improve bank governance and enhance investors' protection, certain amendments to the Banking Regulation Act, the Banking Companies Act, and the Reserve Bank of India Act are being proposed. Capacity building in securities market. Honorable Speaker, sir, to build capacity of functionaries and professionals in the securities market, SEBI will be empowered to develop, regulate, maintain, and enforce norms and standards for education in the National Institute of Securities Markets and to recognize award of degrees, diplomas, and certificates. A central processing center will be set up for faster response to companies through centralized handling of various forms filed with field officers under the Companies Act. Reclaiming of shares and dividends. For investors to reclaim unclaimed shares and unpaid dividends from the Investor Education and Protection Fund Authority with ease, from the Investor Education and Protection Fund Authority with ease, an integrated IT portal will be established. Digital payments continue to find wide acceptance. In 2022, they show an increase of 76% in transaction and 91% in value. Fiscal support for this digital public infrastructure will continue in 2023-2024. Azadi Ka Amrit Mahotsav, Mahila Samman Bachat Patra. For commemorating Azadi Ka Amrit Mahotsav, a one-time new small savings scheme, Mahila Samman Savings Patra or Savings Certificate, Mahila Samman Savings Certificate will be made available for a 2-year period up to March 2025. This will offer deposit facility up to 2 lakh in the name of a woman or girls for a tenure of 2 years at fixed interest rate of 7.5% with partial withdrawal option. Senior citizens. The maximum deposit limit for senior citizens savings scheme will be enhanced from 15 lakh to 30 lakhs of rupees. The maximum deposit limit for monthly income account scheme will be enhanced from 4.5 lakh to 9 lakh for single account and from 9 lakh to 15 lakh for joint account. Honorable Speaker, sir, fiscal management. 50 years interest-free loan to states. The entire 50-year loan to states has to be spent on capital expenditure within 2023-24. Most of this will be at the discretion of the states, but a part will be conditional on states increasing their actual capital expenditure. Parts of the outlay will also be linked to or allocated for the following purposes: scrapping old government vehicles, urban planning reforms and actions, financing reforms in urban local bodies to make them credit-worthy for municipal bonds, housing for police personnel above or as part of the police station, constructing unity malls, children and adolescent libraries,
and digital infrastructure, and state share of capital expenditure of central schemes. Honorable Speaker, sir, fiscal deficit of states. States will be allowed a fiscal deficit of 3.5% of GSDP, of which 0.5% will be tied to power sector reforms. Revised estimates 2022 to 2023. The revised estimate, Honorable Speaker, sir, of the total receipts other than borrowing is 24.3 lakh crores, of which the net tax receipts are 20.9 lakh crores. The revised estimate of the total expenditure is 41.9 lakh crores of rupees, of which the capital expenditure is about 7.3 lakh crores. The revised estimate of the fiscal deficit is 6.4% of GDP, adhering to the budget estimate. So budget estimates of 2023-24. Coming to 2023-24, the total receipts other than borrowings and the total expenditure are estimated at 27.2 lakh crores and 45 lakh crores respectively. The net tax receipts are estimated at 23.3 lakh crores. The fiscal deficit is estimated to be 5.9% of the GDP. In my budget speech for 21-22, I had announced that we plan to continue the path of fiscal consolidation, reaching a fiscal deficit of below 4.5% by 2025-26, with a fairly steady decline over the period. We have adhered to this path, and I reiterate my intention to bring the fiscal deficit below 4.5% of GDP by 2025-26. To finance the fiscal deficit in 2023-24, the net market borrowings from dated securities are estimated at 11.8 lakh crores. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 15.43 lakh crores of rupees. Honorable Speaker, sir, I now move to Part B. Indirect taxes. My indirect tax proposals will aim to promote exports, boost domestic manufacturing, enhance domestic value addition, encourage green energy and mobility. A simplified tax structure with fewer tax rates helps in reducing compliance burden and improving tax administration. I propose to reduce the number of basic customs duty rates on goods other than textiles and agriculture from 21 to 13. As a result, there are minor changes in the basic custom duties, cesses and surcharges on some items including toys, bicycle, automobiles and naphtha. Green mobility. To avoid cascading of taxes on blended compressed natural gas, I propose to exempt excise duty on GST paid compressed biogas contained in it. To further provide impetus to green mobility, customs duty exemptions is being extended to import of capital goods and machinery required for manufacture of lithium-ion cells for batteries used in electrical vehicles as well. Electronics. As a result of various initiatives of the government, including phased manufacturing program, mobile phone production in India has increased from 5.8 crore units valued at about 18,900 crore in 2014-15 to 31 crore units valued at 2,75,000 crore in the last financial year. To further deepen domestic value addition in manufacturing of mobile phones, I propose to provide relief to customs duty
I propose to provide relief in customs duty on import of certain parts and inputs like camera lens, and continue the concessional duty on lithium-ion cells for batteries for another year. Similarly, to promote value addition in manufacture of televisions, I propose to reduce the basic customs duty on parts of open cells of TV panels to 2.5%. Electrical, to rectify inversion of duty structure and encourage manufacturing of electric kitchen chimneys, the basic custom duty on electric kitchen chimney is being increased from 7.5% to 15%, and that on heat coils for these is proposed to be reduced from 20% to 15%. Chemicals and petrochemicals. Denatured ethyl alcohol is used in chemical industry. I propose to exempt basic customs duty on it. This will also support the ethanol blending program and facilitate an endeavor for energy transition. Basic customs duty is also being reduced on acid-grade fluorospar from 5% to 2.5% to make the domestic fluorochemicals industry competitive. Further, the basic customs duty on crude glycerin for use in manufacture of epichlorohydrin is proposed to be reduced from 7.5% to 2.5%. Marine products. In the last financial year, marine products recorded the highest export growth, benefiting farmers in the coastal states of the country. To further enhance the export competitiveness of marine products, particularly shrimps, duty is being reduced on key inputs for domestic manufacture of shrimp feed. India is a global leader, as I said in Part A, in cutting and polishing of natural diamonds, contributing about 3/4 of the global turnover by value. With the depletion of deposits of natural diamonds, the industry is moving towards lab-grown diamonds, and it holds huge promise. To seize this opportunity, I propose to reduce the basic customs duty on seeds used in their manufacture. Custom duties on door or doré and bars of gold and platinum were increased earlier this fiscal. I propose to increase the duties on articles made therefrom to enhance the duty differential. I also propose to increase the import duty on silver doors, bars and articles to align them with that on gold and platinum. To facilitate availability of raw materials for the steel sector, exemptions from basic custom duty on raw materials for manufacture of CRGO steel, ferrous scrap and nickel cathode is being continued. Similarly, the concessional BCD of 2.5% on copper scrap is also being continued to ensure the availability of raw materials for secondary copper producers who are mainly in the MSME sectors. Compounded rubber. The basic custom duty rate on compounded rubber is being increased from 10% to 25% or 30 kg, whichever is lower, at par with that of natural rubber other than latex, to curb circumvention of duty. Cigarettes. National calamity contingent duty on specified cigarettes was last revised 3 years ago. This is proposed to be revised upwards by about 16%. Direct taxes. I now come to my direct tax proposals. Honorable Speaker, these proposals aim to maintain continuity and stability of taxation, further simplify and rationalize various provisions to reduce the compliance burden, promote the entrepreneurial spirit, and provide tax relief to citizens. It has been constant endeavor of the Income Tax Department to improve taxpayer services by making compliance easy and smooth. Our taxpayers portal received a maximum of 72 lakh returns in a day, processed more than 6.5 crore returns this year,
average processing period reduced from 93 days in financial year 13-14 to 16 days only now. And 45% of the process within 24 hours. We intend to further improve this, roll out the next generation common IT return form for taxpayer convenience, and also plan to strengthen the grievance redressal mechanism. MSMEs and professionals. MSMEs are growth engines of our economy. Micro enterprises with turnover up to 2 crore of rupees and certain professionals with turnover of up to 50 lakh rupees can avail the benefit of presumptive taxation. I propose to provide enhanced limits of 3 crore and 75 lakh respectively to the taxpayers whose cash receipts are no more than 5%. Whose cash receipts are no more than 5%. Moreover, to support MSMEs in timely receipt of payments, I propose to allow deduction for expenditure incurred on payments made to them only when payment is actually made. Cooperation. Cooperation is a value to be cherished. In realizing our Prime Minister's goal for Sahkar Se Samriddhi and his resolve to connect the spirit of cooperation with the spirit of Amrit Kal, in addition to the measures proposed in Part A, I have a slew of proposals for the cooperation sector. First, new cooperatives that commence manufacturing activities till 2024, 31st March, shall get the benefit of a lower tax rate of 15%, as is presently available to new manufacturing companies. Secondly, I propose to provide an opportunity to sugar cooperatives to claim payments made to sugarcane farmers for the period prior to the assessment year 2016-17 as expenditure. This is expected to provide them a relief of almost 10,000 crores. Thirdly, I am providing a higher limit of 2 lakh per member for cash deposits to loans in cash by primary agricultural cooperative societies and primary cooperative agriculture and rural development banks. I repeat that. Thirdly, I am providing a higher limit of 2 lakh per member for cash deposits to and loans in cash by primary agricultural cooperative societies and primary cooperative agricultural and rural development banks. Similarly, a higher limit of 3 crore for TDS on cash withdrawal is being provided to cooperative societies. Startups. Entrepreneurship is vital for a country's economic development. We have taken a number of measures for startups and they have borne results. India is now the third largest ecosystem for startups globally and ranks second in innovation quality among middle-income countries. I propose to extend the date of incorporation for income tax benefits to startups from 31/3/2023 to 31/3/2024. I further propose to provide the benefit of carry forward of losses on change of shareholding of startups from 7 years of incorporation to 10 years. To reduce the pendency of appeals at commissioner level, I propose to deploy about 100 joint commissioners for disposal of small appeals. We shall also be more selective in taking up cases for scrutiny of returns already received this year. Better targeting of tax concessions. For better targeting of tax concessions and exemptions, I propose to cap deduction from capital gains on investment in residential house under Section 54 and Section 54F to 10 crores. Another proposal with similar intent is to limit income tax exemption
from proceeds of insurance policies with very high value. Rationalization. Honorable Speaker, sir, there are a number of proposals relating to rationalization and simplification. Income of authorities, boards, and commissions set up by statutes of union or state for the purpose of housing, development of cities, towns, and villages, and regulating and developing an activity or matter is proposed to be exempted from income tax. Other major measures in this direction are removing the minimum threshold of 10,000 for TDS and clarifying taxability relating to online gaming, not treating conversion of gold into electronic gold receipts and vice versa as capital gains, reducing the TDS rate from 30% to 20% on taxable portion of EPF withdrawals in non-PAN cases, and taxation on income for market-linked debentures. Other major proposals in the finance bill relate to the following: extension of period of tax benefits to funds relocating to IFSC, GIFT City till 31/3/2025, decriminalization under Section 276A of the Income Tax Act, allowing carry forward of losses on strategic disinvestment, including that of IDBI Bank, and providing EEE status to Agnivir Fund. Personal income tax. Now I come to what everyone is waiting for. Personal income tax. I have 5 major announcements to make in this regard. These primarily benefit our hard-working middle class. The first one concerns rebate. Currently, those with income up to 5 lakh do not pay any income tax in both old and new regimes. I propose to increase the rebate limit to 7 lakhs in the I propose to increase the rebate limit to 7 lakh in the new tax regime. Thus, persons in the new tax regime with income up to 7 lakhs will not have to pay any tax at all. The second proposal relates to middle class individuals. I had introduced in the year 2020 the new personal income tax regime with 6 income slabs starting from 2.5 lakh. I propose to change the tax structure in this regime by reducing the number of slabs to 5 and increasing the tax exemption limit to 3 lakhs. The new tax rates are 0 to 3 lakh, nil. 3 to 6 lakhs, 5%. 6 to 9 lakhs, 10%. 9 to 12 lakh, 15%. 12 to 15 lakhs, 20%. And above 15 lakhs, 30%. This will provide major relief to all taxpayers in the new regime. An individual with an annual income of 9 lakhs will be required to pay only 45,000 rupees. This is only 5% of his or her income. It is a reduction of 25% on what he or she is required to pay now. That is 60,000. So in the place of 60,000, it is now only 45,000. Similarly, an individual with an income of 15 lakh rupees would be required to pay only 1.5 lakh or 10% of his income or her income,
a reduction of 20% from the existing liability of 1,87,500 rupees. My third proposal is for the salaried class and the pensioners, including family pensioners, for whom I propose to extend the benefit of standard deduction to the new tax regime. Each salaried person with an income of 15.5 lakh rupees or more will thus stand to benefit by 52,500 rupees. My fourth announcement in personal income tax is regarding the highest tax rate, which in our country is 42.74%. This is among the highest in the world. I propose to reduce the highest surcharge rate from 37% to 25% in the new tax regime. This would result in reduction of the maximum rate. This would result in the reduction of the maximum tax rate to 39%. Lastly, the limit of 3 lakh rupees for tax exemption on leave encashment on retirement of non-government salaried employees was last fixed in the year 2002, when the highest basic pay in the government was only 30,000 rupees per month. In line with the increase in the government salaries, I am proposing to increase this limit to 25 lakh rupees. We are also making the new income tax regime as the default tax regime. However, citizens will continue to have the option to avail the benefit of the old tax regime. Apart from these, I am also making some other changes as given in the annexure. As a result of these proposals, revenue of about 38,000 crore to 37,000 crore in direct taxes and rupees 1,000 crore in indirect taxes will be foregone, while revenue of about 3,000 crore will be additionally mobilized. Thus, the total revenue foregone is about 35,000 crores annually. Honorable Speaker, sir, with these words, I commend the budget to this August House. Item number 1, माननीय item number 2, श्रीमती निर्मला सीतारमण जी. Sir, with your permission, I lay on the table of the following statements. Under Section 3(1) of the Fiscal Responsibility Budget Management Act 2003, 1. Medium-term fiscal policy cum fiscal policy strategy statement and macroeconomic framework statement. माननीय सदस्यगण, जैसा कि आपको समाचार भाग 2 के माध्यम से पहले ही सूचित किया जा चुका है कि माननीय वित्त मंत्री जी के बजट भाषण की प्रतियां हार्ड कॉपी के रूप में उपलब्ध कराई गई है. आप बजट भाषण की अपनी अपनी प्रति प्रकाशन पलक से ले लें. आपको ये भी सूचित किया जाता है कि माननीय मंत्री द्वारा बजट प्रस्तुत किए जाने के पश्चात उसकी प्रतियां आपको मेंबर्स पोर्टल के माध्यम से उपलब्ध करा दी जाएगी. आइटम नंबर 3, माननीय मंत्री जी, वित्त मंत्री जी. Sir, with your permission, I rise to move for leave to introduce the Finance Bill 2023. प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए. जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में माननीय मंत्री जी विधेयक को पुनर्स्थापित करें. Sir, I introduce the bill. सभा की कार्रवाई कल गुरुवार दिनांक 2 फरवरी
2023 को प्रातः 11 बजे तक के लिए स्थगित की जाती है। বাজেটে আয়করে বিপুল ছাড়, মধ্যবিত্তের সুরাহা। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 5 লক্ষ টাকা থেকে বেড়ে 7 লক্ষ টাকা হলো ঊর্ধ্বসীমা। অর্থাৎ নতুন এবং পুরনো যে আয়করের ব্যবস্থা, সেই নতুনে হয়েছে 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর নয়। একেবারে আমি চলে যাব প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের কাছে, পরিষ্কার করে নেব মধ্যবিত্ত এই দিকেই তাকিয়ে থাকেন, এই বাজেটের দিকে, এবং সীতারামনও বললেন সেটাই, সবার চোখ এই আয়করের দিকে। একটু পরিষ্কারভাবে জানতে চাইবো আয়করের বিষয়টা। প্রসেনজিৎ দা, আবার আপনাদেরকে জানাই ইনকাম ট্যাক্সে বিপুল ছাড়, 7 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় কর ছাড়। নতুন এবং পুরনো ব্যবস্থা আগেই চালু হয়েছিল, আয়করের নতুন ব্যবস্থায় ইনকাম ট্যাক্সে বিপুল ছাড় ঘোষণা। প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের কাছে আরো একবার যাব। প্রসেনজিৎ দা, এই ইনকাম ট্যাক্সের বিষয়টা আরো একবার চেষ্টা করব কথা বলার। আয়কর 6 ধাপ থেকে কমিয়ে 5 ধাপে করা হয়েছে। আমি একটু শৈবালদার কাছে জানতে চাইবো, একটু যদি স্পষ্ট করেন করের বিষয়টা। দেখুন, আমি যেটুকু বুঝলাম যে এটা কিন্তু করা হয়েছে নিউ রেজিমের পোর্শন, 5 থেকে 7 লাখ করা হয়েছে, এবং স্ল্যাবগুলোও চেঞ্জ করা হয়েছে নিউ রেজিমের ক্ষেত্রে। তার মানে আমরা বলতে চাইছি যে আপনি যদি নিউ রেজিমে শিফট করেন তাহলে বোধহয় আপনার কর ছাড়ের প্রপোর্শনটা অনেকটা বাড়বে। মধ্যবিত্তের জন্য যথেষ্ট সুরাহা এটা, কিন্তু কারা ওল্ড স্কিমে থাকবে কারা নিউ স্কিমে থাকবে তাদের হিসাব করে দেখতে হবে কোনটাতে তারা বেনিফিশিয়াল। যদি নতুন সম্পূর্ণ সাধারণ মানুষের উপরই নির্ভর করে। আপনি যদি থাকেন ওল্ড রেজিমে থাকতে পারেন, নিউ রেজিমেও যেতে পারেন। মানে অয়ন আমাদের হিসাব করে দেখতে হবে যে ওল্ড রেজিমে আমি বেনিফিট করছি কিনা বা নিউ রেজিমে আমি বেনিফিট করছি কিনা। কিন্তু নিউ রেজিমের লোকজনের জন্য এটা অনেক দিন বাদে একটা ছাড়, কারণ আমরা লাস্ট 3-4টে বাজেটে পার্সোনাল ফিনান্সের ওপর কোনো সেরকম ছাড় দেখিনি। এটা অনেক দিন বাদে এই ছাড়টা মানুষের জন্য একটা সুরাহা নিয়ে আসবে আশা করছি। এই আয়করের ক্ষেত্রে তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আয়করটাই মেন এক্ষেত্রে বলা যায়। মধ্যবিত্তের যে আয়কর, ইনকাম ট্যাক্সে বিপুল ছাড় ঘোষণা। আপনাদের নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য বলতে পারি, বাজেটে মধ্যবিত্তের সুরাহা। অনেক দিন পর আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 5 লাখ টাকা থেকে বেড়ে 7 লক্ষ টাকা। প্রসেনজিৎ দা, একটু স্পষ্ট করতে চাইবো কি হলো বিষয়টা, মধ্যবিত্ত কতটা সুরাহা পেলেন? অয়ন, আমার কাছে এখানে কোনো সাউন্ড আসছে না। হ্যালো, শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে? অয়ন, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার ভয়েস হয়তো তোমরা পাচ্ছ না। আমি পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা অয়ন, প্রথমেই বলি যে আমার মনে হয় না শৈবাল যেটা বললো এই ছাড়টা শুধু নতুন রেজিমের জন্যে। এই যে ইয়েগুলো স্ল্যাবসগুলো যেটা দিলেন এটা কিন্তু কোনো ইয়ের জন্য নয়, কোনো রেজিম স্পেসিফিক নয়, এটা আমার মনে হয় সবার জন্যেই। তো 7 লাখ অবধি যিনি কামাবেন উনি আজকের দিনে হয়তো ওনাকে ডেফিনেটলি কোনো ট্যাক্স দিতে হবে না। আর যে 15 lakhs প্লাসে আছেন তার 30% ট্যাক্সের মধ্যে উনি পড়বেন। আর এটা ছাড়া যেটা আরো একবার একটু বিরত করছি, একেবারে তুমি বলছো যে এটা একেবারে সব রেজিমের জন্যই? এটা হচ্ছে যে ইনকাম স্ল্যাবের জন্য, এটা আমাদের রেজিম স্পেসিফিক নয়। রেজিম স্পেসিফিক যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের তারপর ট্যাক্সেশন কিরকম স্ট্রাকচারটা হবে। আচ্ছা, এই যে ছাড়টা, এই যে স্ল্যাবটা যেটা দেওয়া হলো, এটা হচ্ছে গিয়ে সবার ইনকাম বেসড, বেসিক ইনকাম বেসড। আর তাছাড়া এরপর যখন আমরা ইয়েগুলো নেব, আমাদের ট্যাক্স বেনিফিটগুলো নেব, যেরকম সেকশন 80 আছে, সেকশন 80C আছে, 80D আছে, এগুলো যখন নেব তখন হয়তো আমাদের আগের রেজিম বা এখন যে রেজিমটা আছে, মানে আগের যে নিয়মগুলো ছিল আর এখন যে নিয়মগুলো আছে, তার মধ্যে হয়তো আমাদের হিসেব করে দেখতে হবে যে আমাদের ট্যাক্স আউটফ্লো আগেরটার কম্প্যারিজনে এখন যে রেজিম আছে তার মধ্যে কি ডিফারেন্সটা হচ্ছে। বাট ওভারঅল তুমি যেটা বললে সেটা অ্যাবসলিউটলি রাইট। এটা কিন্তু মিডল ক্লাস আর একটু লোয়ার মিডল ক্লাস, নিম্ন মধ্যবিত্তদের জন্য, কনজামশনের জন্য এটা কিন্তু খুব পজিটিভ স্টেপ।
আর তুমি যদি আজকে মার্কেটের কম্পোজিশন দেখো, মোটামুটি সিগারেট, টোব্যাকো এই ইন্ডাস্ট্রিগুলো ছাড়া ওভারঅল কিন্তু মার্কেট রিয়াকশন খুব পজিটিভ হয়েছে। বাট স্পেশালি হয়েছে তোমার, তুমি যদি দেখো মেটাল মাইনিং আর কনজামশন সেক্টরে। সো ওভারঅল এই যে ট্যাক্স ছাড়ের কথাটা তুমি বললে, এটা কিন্তু মার্কেট জন্য খুব ভালো, আমাদের ইনকাম ক্লাসের জন্য তো আরোই ভালো। প্রসেনজিৎ দা, একেবারে আয়করের দিকেই তো সবাই তাকিয়ে থাকেন, সেই দিক থেকে আরেকটু আলোচনা যদি করি, যে এই যে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়, দীর্ঘদিন পরে একটা এই আয়কর ছাড়ের ঘোষণা, এবং আগামী এখন কি বলা সম্ভব যে পুরনো অনেকেই ওল্ড রেজিমে ছিলেন, নিউ রেজিমে আসেননি গতবার ঘোষণার পরেও, এই ওল্ড রেজিম এবং নিউ রেজিমে লাভটা কি হবে? নিউ রেজিমে আসার ক্ষেত্রে পুশ করছে কিনা কেন্দ্রীয় সরকার? দেখো, বিত্তমন্ত্রী অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে আমাদের ডিফল্ট হচ্ছে গিয়ে নতুন রেজিম, মানে নতুন সিস্টেমে যারা যেরকম যা ঘোষণা করা হয়েছে ওটা আমাদের ডিফল্ট সিস্টেম হবে। কিন্তু আমাদের মতো লোকেরা যারা হয়তো আগের থেকে ট্যাক্স পে করে আসছি, আমাদের জন্য একটা অপশন থাকবে, আমরা হয়তো চুজ করতে পারবো নতুন রেজিমের থেকে আমাদের পুরনো রেজিমে বেশি খরচা হচ্ছে, তাহলে আমরা হয়তো পুরনো রেজিম ছেড়ে নতুন রেজিমে আসতে পারি। আবার উল্টোটাও ওরকমভাবেই অ্যাপ্লিকেবল, যদি আমরা দেখি যে পুরনো রেজিমে আমাদের একটা বেশি কম খরচা হচ্ছে এখনকার রেজিম থেকে, তাহলে আমরা পুরনো রেজিমে থেকে যেতে পারি। কিন্তু আজকে থেকে যারা ট্যাক্স পে করবেন ওদের কাছে এই কিন্তু বিকল্পটা থাকবে না, ওদের কিন্তু ডিফল্ট যেটা হবে সেটা আজকে যে সিস্টেমটা চলছে ওটার মধ্যেই থাকতে হবে। আমার মনে হয় যেরকমভাবে ফাইন্যান্স মিনিস্টার বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ভাবছেন, সেটা হচ্ছে গিয়ে যে এই ওল্ড সিস্টেম, নিউ সিস্টেম, এইগুলোর থেকে বার হয়ে কোনো একটা সময় হয়তো আমরা মোটামুটি এমন একটা জায়গায় আসবো যেখানে আমরা কারেন্ট সিস্টেমের মধ্যে, প্রেজেন্ট রেজিমের মধ্যেই থাকবো। প্রসেনজিৎ দা, এইটা কি বলা সম্ভব এখন যে এই যে পুরনো যে রেজিমটা, সেটার থেকে এখানে আমরা লাভ বেশি পাবো কিনা? এখনো হিসেব নিকেশ যদিও করা যায়নি, এখন ওটা এক্ষুনি বলা যাবে না যতক্ষণ না ফাইনাল ডকুমেন্টসগুলো ফিজিক্যালি আমাদের কাছে আসে। আর তার থেকে বড় কথা, আমাদের উপর কিরকম ভাবে লাগু হয়। সবার যারা মানে স্যালারি হলেই যে সবার ট্যাক্স স্ট্রাকচার এক হবে এরকম তো নয়, অনেকের অনেক কিছু ডিফারেন্ট রকমের ছাড় থাকে, অনেক কিছু, অনেকে হয়তো লোন নিয়ে থাকেন। এই পুরো সামগ্রিকভাবে যদি আমরা একটা ইনকাম স্টেটমেন্ট দেখি, তার উপর ইম্প্যাক্টটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। বাট ওভারঅল আমার মনে হয় যে নতুন রেজিম যেদিকে যাচ্ছে, ওখানে হয়তো একটু ফাইন্যান্স মিনিস্টার নাচ দিচ্ছেন, মানে একটু ধাক্কা দিচ্ছেন যাতে আমরা সবাই নতুন রেজিমের দিকে যাই, ওখানে হয়তো হালকা চাপটা থাকবে। আরেকটা বিষয় যে এর আগে আমরা দেখেছি ঊর্ধ্বসীমা বেড়েছে, কখনো কখনো ঊর্ধ্বসীমা বেড়েছে কিন্তু ঘুরপথে আবার কোনো সেস বসানো হয়েছে, আমরা কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু দেখলাম না, তাই তো? না, সেস কমানো হয়েছে। সেস ম্যাক্সিমাম লেভেল থেকে আমাদের যেটা ওখান থেকে প্রায় 17% নিচে চলে এলো। এখন আমাদের সারচার্জ আর ইয়েগুলো 25%-এ ক্যাপ করা হয়েছে। সো ওখানেও কিন্তু সেসটা দেখো একটু হায়ার ইনকাম, যারা একটু বেশি কামায় ওদের জন্য বেশি লাগে। আর ওখান থেকে যে সেসের যে আমাদের ইম্প্যাক্টটা যেটা হবে সেটা হচ্ছে কি যে এই হায়ার ইনকাম ক্যাটেগরির মধ্যে যে টোটাল ট্যাক্স আউটফ্লোটা থাকবে সেটা কিন্তু ওখান থেকে কমবে, ওদের টোটাল ট্যাক্স আউটফ্লোটা কমবে। ইনফ্যাক্ট উনি একখানা মেনশনও করেছেন যে 15 লাখ প্লাসে হয়তো ওখানে, মানে উনি একটা রাফ ক্যালকুলেশন দিয়েছিলেন, আমার নাম্বারটা এক্ষুনি আমার মনে নেই, হয়তো উনি 30,000 বললেন, আর যারা হয়তো 9 লাখে আছেন উনি হয়তো 15,000-এর ডিফারেন্স বললেন। এই ঘাটতিটা আমরা পাবো সেসের ডিফারেন্সের জন্য, মানে টোটাল ট্যাক্সের ডিফারেন্সের জন্য। নিশ্চয়ই, সঙ্গে থাকো প্রসেনজিৎ দা প্লিজ। সিআইআই তারা কি বলছেন একবার দেখে নেব। এই মাটিটা নতুন আছে, গভর্নমেন্ট চায় কি পাবলিক অন ইটস ওন নিউ রিজিমে চলে যায়, তো ওর জন্য ইনসেন্টিভ বেশি দিচ্ছে। অনেক লোকরা বলছে আমাদের পুরোনো সিস্টেমটা ভালো ছিল, সিস্টেমটা ভালো ওদের জন্য হতে পারে, বাট অ্যাভারেজ আলটিমেট 1 বছর পরে ওল্ড রিজিমটা বেরিয়ে যাবে আর শুধু নিউ রিজিমই থাকবে, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। ওভারঅল বাজেটটা কি বলবেন? ওভারঅল বাজেটটা কি হলো? আই থিঙ্ক খুব কেয়ারফুলি ড্রাফটিং হয়েছে বাজেটের জন্য, খুব কেয়ারফুল কনসিডারেশন হয়েছে। আজে বাজে জিনিস আইটেম বাই আইটেম এটাকে কম করে বেশি হবে না। পিপল এক্সপেক্টেড জিএসটিতে রেটটা চেঞ্জ করবে, বিকজ জিএসটিতে অনেক টাকাটা বেরিয়ে যাচ্ছে আর ফ্রডও খুব একটু বোঝা হচ্ছে আর বলতে পারি। বাট জিএসটিতে আমরা ভেবেছিলাম কিছু হবে,
কিছু কনসেশন দেয়নি। আগে বলেছিল কি 3টা রেটের জায়গায় 2টো রেট করে দেবো আমরা, হয় কম করবো সব, ওই কমটা হয়নি এখন অব্দি। তো দুটো রেট তো জিএসটি তো বাজেটে হতে পারে না, এটা স্টেটের ব্যাপার আছে, একশো করবে না। বাট পিপল হ্যাভ এক্সপেকটেশন দ্যাট উই নো কিন্তু বাজেট আমার হতেই পারে না, স্টেটকে নিয়ে করতে হবে। সব কমিশন আছে, বাট কিছু ভেবেছিল যে আবার লোকের ফিলিং ছিল কি হয়ে যাবে। বণিক সভা মোটামুটি ভাবে খুশি, এবং সব থেকে বড় কথা মধ্যবিত্তের সুরাহা, যা কিছুক্ষণ আমরা আলোচনা করছিলাম বেশ খানিকক্ষণ, এবং ওভারঅল 7 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়। অশোক ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন, আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন জুই বিশ্বাস, এবং অঙ্কন দত্ত রয়েছেন বিজেপির পক্ষ থেকে। এছাড়াও শৈবাল বিশ্বাস আছেনই অর্থনীতিবিদ। আমি অশোকদার কাছে যাব, বিরোধীদের কাছে প্রথমে যাই। মধ্যবিত্তের একটা বড় সুরাহা 2024-এর নির্বাচন এবং তার আগে বিধানসভা নির্বাচন, আপনারা কতটা চাপে? এখানে চাপের বা অচাপের কোনো রকম ব্যাপার নেই। মানে আমি প্রসেনজিৎ বাবুর একটা কথা শুনছিলাম, প্রসেনজিৎ বাবুর একটা কথা শুনছিলাম এই আয়করের ছাড় দিয়ে, যেটা আমাদের আমি কোট আনকোট উনি কথাটা বলেছেন, আমাদের ইনকাম ক্লাসের জন্য সুখবর। ইনকাম ক্লাসের জন্য সুখবর মানে আয় যাদের আছে তাদের জন্য আয়করের ছাড় সুখবর। আমি একটা তথ্য দিয়ে শুরুটা করছি। এই মুহূর্তে ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট গত ডিসেম্বর মাসে, নভেম্বরে ছিল 8%, গত ডিসেম্বর 2022-এ সেটা 8.30। আয় নেই মধ্যবিত্তের কাছে, টাকা নেই, আয় নেই, তো আয়কর দেবে কোথা থেকে? অয়নদা, আপনাকে একটা কথা আজকে ভাবতে হবে। দাম কমলো কিসের? হীরের গয়নার। দাম কমলো কিসের? ক্যামেরার। দাম কমলো কিসের? মোবাইলের। দাম বাড়লো কিসের? রসুই চিমনির। একে নাভিশ্বাস উঠছে কাদের? রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে, নাভিশ্বাস উঠছে রীতিমতো। চিমনি তো খুব শৌখিন না না, আমি বলছি, আরে দাঁড়ান, রান্নার গ্যাসের দাম বাড়ছে, বেড়ে গেছে, কমার কোনো লক্ষণ নেই। আমার পেট ভাতের জন্য যে রসুই চিমনি, তার দামটা বাড়লো। দাম কমছে হীরের গয়নায়, আমি তালি বাজাচ্ছি। মোবাইল আমি বলছি সব থেকে মজার কথা, আয় নেই যে দেশের মানুষের হাতে, যে মধ্যবিত্তের হাতে, তার আয়কর ছাড়টা কি জানেন? পোস্ট ডেটেড চেক ইন এ ক্র্যাশিং ব্যাংক। ওকে, অঙ্কনের কাছে আসবো, তবে জুই বিশ্বাস। আজকের এই নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, যে 7 লক্ষ টাকা অবধি ছাড় দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্সে, তো এটা কিন্তু খুবই প্রত্যাশিত ছিল যে 2024-এর ভোটের আগে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের লাস্ট বাজেট, বিজেপি গভর্নমেন্টের লাস্ট বাজেট, এবং এটা সকাল থেকেই আমরা এক্সপেক্ট করছিলাম যে আয়করে হয়তো কিছু ছাড় মিলবে এবং মধ্যবিত্ত একটা শ্রেণীকে খুশি করার চেষ্টা এই বাজেটে হবে। এটা নতুন কোনো আমাদের কিছু বাড়তি পাওনা নয়। এর আগে তো সুরাহা হয়নি, বলছি লাস্ট 2022-23 সালের যে বাজেট আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এটা একটা ক্যাপিটালিস্ট বাজেট। কোভিডের পরেও মানুষকে সেইভাবে কোনো ছাড় দেওয়া হয়নি। আজকে যদি ইলেকশনকে সামনে রেখে আজকে একটা নতুন 2 লাখ টাকা আরও এক্সটেনশন করা হলো, 7 লাখ টাকা অবধি ছাড় দেওয়া হলো। সেকেন্ড কথা আমি বলবো যে আজকে যারা বলছেন তারা তো বলেছিলেন যে 10 বছর আগে যখন শুরু হয়েছিল, এই বিজেপি গভর্নমেন্ট এসেছিলেন 2014 সালে, বলেছিলেন আজকে দিন আসবে, সেস 10% থেকে বেরিয়ে আজকে সেস 20% করা হয়েছে। এত টাকা সেস তার 2/3 নিয়ে যাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেটের কাছে আসে মাত্র 1/3। তারপরে বলছি মানরেগাতে যে পার্সেন্টেজ দেওয়া হয় শ্রমিকদের, 100 দিনের কাজ যারা করেন, তাদের টাকার ব্যাপারে কোনো এখানে উল্লেখ নেই। তাদের যে টাকা পয়সাগুলো দিতে হবে, যে গরিব লোকরা কাজ করছে, সেই সমস্ত কিছু নেই। আচ্ছা, জুইদের পরে একটা কথা আমি শুধু ওয়ান লাইনার দেবো, একটা কথা উনি বলে নিন, আমি একটা কথা বলবো। আপনি বলবেন। আমি শুধু বলছি যে আজকে একজন যদি আপনি দেখেন তাহলে আজকে গরিবরা গরিব হচ্ছে, আর যারা বড় লোক তারা আরো বড় লোক হচ্ছেন। আজকে প্রাইস প্রত্যেকটা দাম বাড়ছে, গ্যাসের দাম, আজকে কেরোসিন তেলের দাম, আজকে ফুয়েল প্রাইস, এগুলো নিয়ে কোনো কথা নেই, জিএসটি কমানো নিয়ে কোনো কথা নেই। আমি ওয়ান লাইনার আসবো জুই, আসবো প্লিজ, ঠিক ওকে। আমি শুধু একটা এডিশন করব যে কোথায় পুরো বাজেট জুড়ে কোথায় জব ক্রিয়েশনের কথা, কোথায় কর্মসংস্থানের কথা আছে, কোথায় কি কর্মসংস্থানের কথা আছে? বছরে 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি তো এই সরকারই দিয়েছিল, সেখানে নিয়োগ করে 3 থেকে 4 লাখ লোক কাজ হারাচ্ছে গত 4-5 বছর আগে। মধ্যবিত্তের সুরাহা কিন্তু পছন্দ নয় বিরোধীদের। মধ্যবিত্তের টাকা নেই, আয় নেই, আয় করে টাকা থেকে
ওকে, এখন বিষয় হলো কংগ্রেস যেটা প্রথম থেকে শুরু করেছিল বেকারত্ব, অশোকদা এখানে বলছেন যে কোথায় কাজ। সত্যি আমি সিএমআই রিপোর্ট দেখছিলাম জানুয়ারি মাসে 21% বেকারত্ব, সব থেকে বেশি কোথায়? কংগ্রেস শাসিত মানে ইয়েতে রাজস্থানে। তাহলে আবার তারপর না তথ্য বলে আচ্ছা আমি বলেনি একটু বলেনি। হ্যাঁ বলেন অঙ্কন বলেন। রাজস্থানের কি হলো? রাজস্থানের সরকার কি করছে? আমি এই যে এখানে উনি বলছিলেন যে দাম কোথায় কমলো, তো হিমাচল প্রদেশে কি হলো? সরকার ক্ষমতায় আসতেই, কংগ্রেস ক্ষমতায় আসতেই 3.5 টাকা ভ্যাট বসিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। সেইখানে আমরা দেখতে পাচ্ছি 45 লক্ষ কোটি টাকার যে বাজেট এসেছে, সেখানে একদিকে যেমন পরিকাঠামোগত উন্নয়ন রেলের 2013 তুলনায় 23-এর 9 গুণ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, তেমনি আবাস যোজনা থেকে শুরু করে সবকিছু কি আদানি এক্সপ্রেস 25,000 কোটি টাকা দিচ্ছ তো তোমরা, রাজস্থানে দিচ্ছ তো। রাজস্থানে তোমাদের আদানি, তোমার এখানে অ্যালার্জি রয়েছে, এখানে অ্যালার্জি রয়েছে, রাজস্থানে কি হচ্ছে? আচ্ছা অঙ্কন থেকে পালিয়ে যাবে, আরে দেশ থেকে কে পালাবে? রাহুল গান্ধী পালিয়ে যাবে, নেপালে পালিয়ে যায়, ইতালিতে পালিয়ে যাবে, কথা বলে না। ললিত মোদি পালালে তুমি সামলাবে? ললিত মোদিকে লোন স্যাংশন ওকে প্লিজ আমি আরেকবার নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন, ওকে প্লিজ শান্ত যারা চোখ রেখেছেন তাদেরকে জানাই, এই বাজেটে বিগ ব্রেকিং এই মুহূর্তের মধ্যবিত্তের সুরাহা, নতুন কর কাঠামোয় বড় ছাড়ের ঘোষণা, 7 লক্ষ টাকা পর্যন্ত ওভারঅল, নতুন পুরনো নয়, একেবারে সবার জন্যই 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। আমি প্রসেনজিৎ দাকে একটু হিসেব নিকেশের জন্য বলবো যে একটু হিসেব নিকেশ করে যদি আবারও মানুষকে বোঝানো যায় যে সাধারণ মানুষকে, মধ্যবিত্তকে কতটা লাভ হবে মধ্যবিত্তের। আসবো তোমার কাছে প্রসেনজিৎ দা, তবে শৈবাল তার কাছে আসবো। শৈবালদার কর্মসংস্থানের কথা হচ্ছে, এই যে মধ্যবিত্ত কর ছাড় পেলেন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে 10 লক্ষ কোটি টাকা হচ্ছে পরিকাঠামো ক্ষেত্রে খরচ হবে। আবাস যোজনায় বরাদ্দ হয়েছে 79,000 কোটি টাকা, 66% বেড়েছে। এইগুলো কি কর্মসংস্থানের দিকে এগোবে না? একদম দেখানো উচিত। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার আমাদের একটা চাহিদা ছিল, পেন্ডিং চাহিদা ছিল, অনেক বছর ধরে হচ্ছিল, কিন্তু যে মাপে হওয়া উচিত সে মাপে হচ্ছিল না। এবং আমাদের যদি ইকোনমিটাকে কম্পিটিটিভ হতে হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি আবশ্যিক, ইট ইজ নেসেসারি। এবং তাই যদি হয় তাহলে এখন যে অ্যালোকেশনটা হয়েছে এটা অ্যাপ্ট অ্যালোকেশন এবং এরকমই হওয়া উচিত ছিল, এবং এটা বাড়াতে পারলে আমি আরো খুশি হব। এবং তার সঙ্গে এমএসএমই কে যে ক্রেডিট গ্যারান্টি যোজনা 9,000 কোটি টাকা, এমএসএমই সব থেকে বেশি মার খেয়েছে কোভিড পিরিয়ডে। আপনি জানেন যে অনেক এমএসএমই বন্ধ হয়ে গেছে টাকা না পাওয়ার জন্য, ক্রেডিট ফেসিলিটি না পাওয়ার জন্য। তাদের সাপোর্ট করা দরকারই ছিল এবং তাই করা হচ্ছে। দেখুন, এই বাজেটের মধ্যে কিছু জিনিস আছে, যেমন ফিসকাল প্রুডেন্স, এটা দরকার ছিল। তাহলে ফিসকাল একটা জায়গায় মাপকাঠি রাখা গেছে, আগের তুলনায় একটু কমেছে এবং বলা হচ্ছে পরের বার আরও কমবে। দ্বিতীয়ত, স্টিমুলেটিং গ্রোথ করতে গেলে আপনাকে ইনফ্রাস্ট্রাকচারের ওপর জোর দিতেই হবে, নাহলে চাকরি আপনি জেনারেট করবেন কোথা থেকে? অ্যান্ড এটা আমি বলেই যাচ্ছি যে চাকরি না পাওয়া ইজ আ প্রবলেম ফর ইন্ডিয়া, ঠিক, এবং সেটাকে শোধরাতেই হবে। হ্যাঁ, অঙ্কনকে মনে করিয়ে দিই যে ছিল এই যে বেকারত্ব নিয়ে অভিযোগ করছেন সবাই, জানুয়ারিতে 6.56 ছিল, ডিসেম্বরে কিন্তু ছিল 8.53 বেকারত্বের হার। কমছে কোথায়? 6.56 ছিল 8.53 হয়েছিল। এখন আবার এসেছে 7.1। আসবো মধ্যবিত্তের এই সুরাহা নিয়ে একটু প্রসেনজিৎদার কাছে যাব। এই নাম্বারটা অর্থনীতিবিদ আছেন, আমি একটা ছোট্ট একটা ইনপুট দিতে চাইছি, মজার খেলাটা বুঝবেন। এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। গত ফিনান্সিয়াল ইয়ারের যে রিপোর্ট পাচ্ছি তাতে দেখা যাচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও এ মোদিজির ছবি এবং এই ব্র্যান্ডিং, মানে প্রজেক্টের ব্র্যান্ডিং এর জন্য খরচা হচ্ছে 54%। আরে বাবা, আমি বলছি আপনারা 540 কোটি টাকা খরচা করছেন, 54 টাকা মোদির ছবি। ওকে, রাজনৈতিক তরজা থেকেও মানুষ জানতে চাইছেন বেশি, মানুষ জানতে চাইছেন বেশি। আমি আরেকবার প্রসেনজিৎদার কাছে যাব। মধ্যবিত্তের কতটা সুরাহা হলো, মধ্যবিত্তের কতটা সুরাহা হলো? প্রসেনজিৎ দা, 7 লক্ষ টাকা, তারপরে কি একটু যদি বলো। 7 লক্ষ টাকার পরে যখন যদি কোনো অ্যামাউন্ট থাকে তার উপর আমাদের 5% দিতে হবে, আর তারপর 3 to 6%, মানে 0 to 3 lakhs আমাদের 5% দিতে হবে, তারপর 6 লাখ অবধি আমাদের 10%, আর মানে 7 লাখের উপরে 6 লাখ। হ্যাঁ, 6 লাখ থেকে 9 লাখ হচ্ছে গিয়ে 10%, 3 থেকে 6 লাখ হচ্ছে গিয়ে 5%, 9 থেকে 12 হচ্ছে গিয়ে 15, 12 থেকে 15 হচ্ছে গিয়ে 20%, আর 15 প্লাসে হচ্ছে গিয়ে 30%।
এরপর সারচার্জটা আর তারপর স্ট্যান্ডার্ড ডিডাকশন যেগুলো আছে ওগুলো আমরা এক্ষুনি বলতে পারবো না অয়ন, ওটা নিয়ে হয়তো আমাদের 3:30 4টে হয়ে যাবে। আর আমি যেখানে বসে আছি আমার ওখানে কানেক্টিভিটিও নেই যেটা আমি ডাউনলোড করে একখানা তথ্য দেখতে পারবো। বাট আমি একটা জিনিস জাস্ট খুব বিতর্ক হচ্ছে নিয়ে, আমাদের এমপ্লয়মেন্ট রেট নিয়ে। আমি একটা জিনিস জাস্ট পয়েন্ট করে দিতে চাই, যারা সিএমআই রিপোর্টটা দেখছেন ওখানে কিন্তু কাউন্টিংটা হয় যারা অ্যাভেলেবল ফর এমপ্লয়মেন্ট আছেন, মানে যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়েছেন তার উপর কতজন চাকরি পেলেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অনেকে কিন্তু লাস্ট 3 বছরে হাল ছেড়ে ওনাদের খেতিবাড়ি বা অন্য নিজেদের ব্যবসায় বা নিজেদের চাষবাসে ফিরে গেছেন, সেটা খেতে হোক বা মৎস্য চাষে হোক বা হোয়াট এভার। এই জায়গাটা যদি আমরা ধরি, এটা যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু আরো 4% আমাদের আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে বৃদ্ধি হবে। আমি একটা ক্লারিফিকেশন, আর একটা ছোট ক্লারিফিকেশন আমি দিয়ে দিই, যেটা শৈবাল বললেন যে আমাদের তো অনেক দিন পরে গভর্নমেন্টের চেষ্টা হচ্ছে এমপ্লয়মেন্ট নিয়ে, ওখানে দুটো খুব পজিটিভ স্টেপ নেওয়া হয়েছে। একটা খুবই পজিটিভ আমি মনে করি, শৈবালের সঙ্গে আমি লার্জলি একমত, কিন্তু অ্যাজ আ ফোকাস এরিয়া আমার মনে হয় অ্যাগ্রি ক্রেডিট যেরকম ভাবে বৃদ্ধি পেয়েছে এই বাজেটে, সেটা আমাদের ক্যাপেক্সের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ক্যাপেক্সটা করতে করতে 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর কি হয় না হয় আমরা বুঝতে পারি না, অ্যাটলিস্ট আমার মোটা বুদ্ধি তো বুঝতে পারিনি এতদিন। কিন্তু অ্যাগ্রি ক্রেডিট কিন্তু এক্ষুনি বা নেক্সট 3 মাসে বা নেক্সট ফার্ম সাইকেলে এফেক্ট করবে। প্রসেনজিৎ দা, আরো একটা বিষয়, এই যে ঊর্ধ্বসীমা ছাড়, মধ্যবিত্ত তাকিয়ে থাকে, রাজনৈতিক তরজা চলবেই, কিন্তু মধ্যবিত্তের যে সুরাহা, দেখো মানে টাকা হাতে থাকবে তো, এটা কনজাম্পশন ভীষণভাবে বাড়বে। যদি আমার কাছে দেখুন, মধ্যবিত্ত কিন্তু টাকা খুব বেশি জমিয়ে রাখেন না, ওরা কিন্তু প্রথমেই ওই টাকাটা নিয়ে খরচা করে, নতুন ফ্রিজে খরচা করে, নতুন টেলিভিশনে খরচা করে, বাড়ি বাড়ানোর প্ল্যান করে, খরচা হয় যেখানে কিন্তু রিপল এফেক্ট হয়। বড় লোকের কাছে টাকা বাড়লে কি হয়, ওরা হয়তো সরিয়ে কোনো ব্যাংকে রেখে দেন বা কোনো একটা জায়গায় ইনভেস্ট করেন, কনজাম্পশনে আসে না। তো এই যে ব্যাপারটা, এই যে গ্যাপটা হচ্ছে, আপনি দেখুন কালকে রিপোর্ট যেটা বেরিয়েছে ইকোনমিক সার্ভে, আমাদের দেশটা কিন্তু কনজাম্পশন, আমরা কিন্তু কনজিউম করে জিডিপি বাড়াই, কনজাম্পশন রেট কিন্তু আমাদের 10%-এর নিচে, মানে গ্রোথ রেট 10%-এর নিচে চলে গেছে। এটা কিন্তু দেশের জন্য ভালো নয়। এবং প্রসেনজিৎ দা, আসবো তোমার কাছে, যে আমি আসছি, মধ্যবিত্তের জন্য আরো সুরাহা দিয়েছে কেন্দ্র, যেমন প্রবীণদের জন্য পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মহিলাদের জন্য, সেগুলো নিয়েও আসবো। মধ্যবিত্ত অনেকটাই সুরাহা পেয়েছে। জুই কিছু বলার চেষ্টা করছিলেন, প্লিজ। বলি, দেখুন আজকে একটা অভিযোগ বারবার আসে, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ব্যাংক থেকে লোন নিচ্ছেন এবং লোন নিয়ে অনেক সময় সেগুলো পরিশোধ করেন না এবং দরকার হলে বিদেশে পালিয়ে যাচ্ছেন, তাদের কোনো কিছু হয় না। আর যারা গরিব লোক, যারা গরিব লোক, যারা একদম গরিব, একদম নিম্নবিত্ত, তাদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প করেন। কিন্তু মধ্যবিত্ত যারা, তাদের ট্যাক্সটা তারাই দেন, তারাই ইনকাম করেন, তারাই ট্যাক্স দেন, তাদের ট্যাক্সের টাকাতেই বিভিন্ন প্রকল্প খরচা হয়, গভর্নমেন্ট করেন এবং ঋণও দেন। তো এই মধ্যবিত্ত ক্লাসটাই সবথেকে বেশি সাফারার। আজকে আমরা যদি দেখি, আজকে আমি বলছি সেটাই, আজকে যে গুডস গুলোকে আজকে দাম কমানো হলো, লাক্সারি গুডস, যদি একটু দেখেন টিভি থেকে, ফ্রিজ থেকে, আজকে প্রত্যেকটা লাক্সারি গুডস এর নামানো হয়েছে, কমানো হয়েছে। কিন্তু জিএসটির জন্য কি করা হলো, যে আজকে সাধারণ চাল, আজকে হসপিটালের বেড, সবাই কিন্তু তাকিয়ে আছে মধ্যবিত্তের আয়করের দিকে। আবার বলছি, বেশ, নির্মলা সীতারামন এই আয়কর ছাড় নিয়ে কি বললেন বাজেটে, দেখুন। Those with income up to 5 lakh do not pay any income tax in both old and new regimes. I propose to increase the rebate limit to 7 lakhs in the I propose to increase the rebate limit to 7 lakh in the new tax regime.
Thus, persons in the new tax regime with income up to 7 lakhs will not have to pay any tax at all. The second proposal relates to middle-class individuals. I had introduced in the year 2020 the new personal income tax regime with 6 income slabs starting from 2.5 lakh. I propose to change the tax structure in this regime by reducing the number of slabs to 5 and increasing the tax exemption limit to 3 lakhs. The new tax rates are 0 to 3 lakh, nil. 3 to 6 lakhs, 5%. 6 to 9 lakhs, 10%. 9 to 12 lakh, 15%. 12 to 15 lakhs, 20%. And above 15 lakhs, 30%. This will provide major relief to all taxpayers in the new regime. An individual with an annual income of 9 lakhs will be required to pay only 45,000 rupees. This is only 5% of his or her income. It is a reduction of 25% on what he or she is required to pay now. That is 60,000. So in the place of 60,000, it is now only 45,000. Similarly, an individual with an income of 15 lakh rupees would be required to pay only 1.5 lakh or 10% of his income or her income, a reduction of 20% from the existing liability of 1,87,500 rupees. My third proposal is for the salaried class and the pensioners, including family pensioners, for whom I propose to extend the benefit of standard deduction to the new tax regime. Each salaried person with an income of 15.5 lakh rupees or more will thus stand to benefit by 52,500 rupees. My fourth announcement in personal income tax is regarding the highest tax rate, which in our country is 42.74%. This is among the highest in the world. I propose to reduce the highest surcharge. Rate from 37% to 25% in the new tax regime. This would result in reduction of the maximum rate. This would result in the reduction of the maximum tax rate to 39%. Lastly, the limit of 3 lakh rupees for tax exemption on leave encashment on retirement of non-government salaried employees was last fixed in the year 2002, when the highest basic pay in the government was only 30,000 rupees per month. In line with the increase in the government salaries, I am proposing to increase this limit to 25 lakh rupees. We are also making the new income tax regime as the default tax regime. However, citizens will continue to have the option to avail the benefit of the old tax regime. Apart from these, I am also making some other changes as given in the annexure. Top headlines নিবেদন করছে বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। সামনে ভোট, নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়লো। 7 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় দিতে হবে না কর। অতিরিক্ত 3 থেকে 6 লক্ষ টাকা আয় 5% কর, 6 থেকে 9 লক্ষ আয় 10% কর, 9 থেকে 12 লক্ষ আয় 15% কর দিতে হবে, 12 থেকে 15 লক্ষ আয় 20%, 15 লক্ষের বেশি আয় 30% কর। অমৃতকালের বাজেটে মহিলা ও প্রবীণ নাগরিকদের বাড়তি সুবিধা। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালু। 2 লক্ষ টাকা 2 বছর সঞ্চয়ে 7.5 লক্ষ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনদের সেভিংস স্কিমে সর্বোচ্চ বিনিয়োগ 15 লক্ষ থেকে বেড়ে 30 লক্ষ টাকা।
বরাদ্দ বাড়ল পিএম আবাস যোজনায়, আগের অর্থবর্ষ থেকে 66% বরাদ্দ বাড়ল, আবাসে বরাদ্দ বেড়ে হলো ৭৯,০০০ কোটি টাকা। বাজেটে রেলের জন্য রেকর্ড বরাদ্দ, ২,৪০,০০০ কোটির বেশি বরাদ্দ রেলকে। ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় ৯ গুণ বাড়ল বরাদ্দ, ৫০টি নতুন এয়ারপোর্ট, হেলিপ্যাডও। আর্থিক লেনদেনের ডিজিটাল মাধ্যমে প্যানই হবে মূল পরিচয়পত্র, কেওয়াইসি সিস্টেমে সরলীকরণ, বারবার দিতে হতে হবে না কেওয়াইসি, পরিচয়পত্র ঠিকানা সংশোধনের প্রক্রিয়া সহজতর। বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বাজেটে দাম কমলো হিরের, টিভি, মোবাইল ফোনের যন্ত্রাংশও সস্তা, দাম কমলো সাইকেল, গাড়ির যন্ত্রাংশেরও, দাম বাড়লো সিগারেট, সোনা, প্ল্যাটিনাম, পোশাক, কিচেন চিমনির। হেডলাইন্স নিবেদন করলো বিপি পোদ্দার হসপিটাল মানেই 4 इंची केटे हार्ट बाईपास। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल, जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एज स्टील का। নতুন কর কাঠামো, নতুন যে কর কাঠামো গত বছর থেকে শুরু হয়েছে, সেই নতুন কর কাঠামোতে ইনকাম ট্যাক্সে বিপুল ছাড় ঘোষণা, মধ্যবিত্তের সুরাহা। বিপুল ছাড় ঘোষণা, 7 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর ছাড়, বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। শুধু তাই নয়, এছাড়াও প্রবীণদের জন্য অনেকটা অক্সিজেন এই বাজেটে। প্রবীণদের 15 লক্ষ থেকে 30 লক্ষ সেভিংস স্কিম বাড়ানো হলো। এমআইএসে স্বল্প সঞ্চয়ে 4.5 লক্ষ থেকে 9.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে। জয়েন্ট অ্যাকাউন্টে 9 লক্ষ থেকে 15 লক্ষ টাকা বেড়ে হলো জমা করার ঊর্ধ্বসীমা। মহিলারা 2 লক্ষ টাকা 2 বছর রাখলে 7.5% সুদ পাবেন। পুরোটাই তো মধ্যবিত্ত অশোক ভট্টাচার্য। একটা পার্টিকুলার সেকশনকে খুশি করার একটা চেষ্টা হয়েছে, সেটা খুব স্বাভাবিক। ডক্টর রঘুরাম রাজন বলে একজন মানুষ আছেন, উনি অর্থনীতি, কংগ্রেসের মিছিলে হাঁটছেন এখন। উনি অর্থনীতি অল্প স্বল্প বোঝেন, অত নরেন্দ্র মোদীর মতন বোঝেন না হয়তো, হতে পারে। তা রঘুরাম রাজন একটা কথা বলেছেন যে এই এত 2008-এও যে বিপর্যয় হয়েছিল, তারপরেও যে প্রাইস ব্র্যাকেটিং ছিল, এই সব কিছুর কারণটা কি জানেন? আমাদের দেশের অর্থনীতির একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করে মূলত কিন্তু আনঅর্গানাইজ সেক্টর। এই আনঅর্গানাইজ সেক্টরের মাজাটা ভেঙে গেছে। 1 নম্বর হচ্ছে নোটবন্দি, 2 নম্বর গব্বর সিং ট্যাক্স মানে জিএসটি, আর 3 নম্বর হচ্ছে অপরিকল্পিত লকডাউন। ভাই ভাই ঠিক আছে, এটা অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে, হিন্দুত্ব নিয়ে নয়, হিন্দুত্ব নিয়ে নয়। আচ্ছা, এবার যে কথাটা হচ্ছে, এবার ওটা একদম ওইটার জন্য তো কোটি কোটি টাকা খরচা করেছিলেন। আচ্ছা ঠিক আছে, আমাদের উঠতে দাও। এবার যেটা বলছিলাম, এই পুরো বাজেটে আনঅর্গানাইজ সেক্টরের কথাটা কোথায়? আপনি দেখাতে পারবেন আনঅর্গানাইজ সেক্টরের কথা? 100 দিনের কাজ, আমরা বলেছিলাম কোভিড পিরিয়ডের পরে যে 100 দিনের কাজকে 200 করা যায় কিনা ভাবতে হবে। সে 100 দিনের কাজ, যেটা প্রথম ইউপিএ সরকারের বৈপ্লবিক পদক্ষেপ, এদেশের মানুষের পেট ভাত রুটি রুজির জন্য। একটা ভারতবর্ষের মধ্যে দুটো ভারতবর্ষ, হাম দো হামারা দো সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদানি আম্বানি। হ্যাঁ, আদানি আম্বানি শুধু বিজেপি রাজ্যে খারাপ, আর যখন কংগ্রেসের রাজ্যে চলে যায় সেটা তখন ওয়েলকাম জানায়। আচ্ছা, অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী কি বলছেন একটু দেখবো। খুব ভালো ক্রনি ক্যাপিটালিজম। হ্যাঁ, ও হয়ে গেছে। Section 88, other benefits, 1.5 lakhs we get tax benefits, etc. Gradually the government is moving towards, by giving more incentive to the other tax regime, that slowly they will move to a regime where this exemption limits will be possibly reduced and reduced to nothing in future. That's exactly what is followed in most of the developed nations. So that, I think, is a future direction where the government is going. Thank you. যাচ্ছে জুই, ফিউচার ডিরেকশনের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে উনি এক্ষুনি বললেন যে কোনো ডেভেলপিং নেশনে যেটা
একটা দুটো জিনিসের উপরে ফোকাস করা, একটা হচ্ছে হেলথ সেক্টর, একটা হচ্ছে এডুকেশন সেক্টর। আমি জানি না এই বাজেটে হেলথ এবং এডুকেশন সেক্টর নিয়ে একটা বক্তব্য সীতারামনজিকে আমি শুনলাম না যে উনি কিছু স্পেসিফিক্যালি বলেছেন, শুধুমাত্র কতজন শিক্ষক নিয়োগ করা হবে সেটা উনি বললেন। সেকেন্ড কথা, সিআইইউ যে বক্তব্য রাখলেন, আমাদের সে একই এক্সপেকটেশন ছিল যে জিএসটি কমবে, সাধারণ মানুষের উপর থেকে করের বোঝা কমবে, মধ্যবিত্তের উপরে যে কর ওনারা কমালেন, যেটা কমালেন ইনকাম ট্যাক্স, কিন্তু ইনডিরেক্টলি তো জিএসটি থেকে সেই ট্যাক্স ওনারা তুলে নিচ্ছেন। তো সাধারণ মানুষের লাভ কোথায়? আজকে 100 টাকাতে যদি তেলের দাম